হ্যালো গাইজ, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজোন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর চ্যাপ্টার 11 বায়োটেকনোলজি প্রিন্সিপাল এবং প্রসেস এর থিওরিটি কমপ্লিটভাবে এখানে আলোচনা করব। লাইন বাই লাইন পুরো বাংলায় এক্সপ্লেন করে আলোচনা করা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস, ইউনিট 9, biotechnology. ever since the day of René Descartes, the French philosophers, mathematicians and biologists of 17th century, all human knowledge, especially natural science, were directed to develop technologies which add to the creature comfort of human lives and also value to human life. তাহলে বলছে যে রেনে ডেসকার্টস বলে একজন ফিলোসফার ছিল, একজন দার্শনিক ছিল এবং ম্যাথমেটিশিয়ান ছিল এবং সঙ্গে একজন জীববিজ্ঞানীও ছিল, সে বায়োলজিস্টও ছিল। কখনকার 17th সেঞ্চুরি, তাহলে 17 দশকের একজন দার্শনিক, ম্যাথমেটিশিয়ান এবং বায়োলজিস্ট রেনে ডেসকার্টস সে কী করেছিল, তখন সে সময় থেকেই অল হিউম্যান নলেজ, সমস্ত মানুষের যে জ্ঞান, স্পেশালি ন্যাচারাল সায়েন্স, মানে মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে যে বিজ্ঞান গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে ন্যাচারাল সায়েন্স, ওয়ার ডাইরেক্টেড টু ডেভেলপ টেকনোলজিস। এবং সেই ন্যাচারাল সায়েন্সকে কেন্দ্র করে কী করা হচ্ছিল, বিভিন্ন টেকনোলজি অর্থাৎ যন্ত্র বিজ্ঞানের উদ্ভাব হচ্ছিল, হুইচ অ্যাড, যেটা অ্যাড করছিল টু দ্য ক্রিয়েচার কমফোর্ট অফ হিউম্যান লাইফস, যেটা কী করছিল, সেই টেকনোলজিগুলোকে উদ্ভাবন করছিল কিসের উপর ভিত্তি করে, সেটা মানুষের জীবনযাত্রাকে আরও বেশি কমফোর্ট করার জন্য, আরামদায়ক করার জন্য। তোমার তার কী বললো এখানে, রেনে ডেসকার্টস 17th সেঞ্চুরির একজন দার্শনিক, ম্যাথমেটিশিয়ান এবং বায়োলজিস্ট। সেই সময় থেকেই কী করা হলো, এই যে প্রাকৃতিক বিজ্ঞান, এই প্রাকৃতিক বিজ্ঞানের কাজে লাগিয়ে কী করা হচ্ছে, বিভিন্ন যন্ত্র বিজ্ঞান বা বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করা হয়েছিল, যেগুলো করা হয়েছিল শুধুমাত্র কার জন্য, মানুষের জীবনযাত্রাকে সুখময়, আরামদায়ক করার জন্য। দ্য হোল অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ডিং ন্যাচারাল ফেনোমেনা বিকাম এ অ্যানথ্রোপোসেন্ট্রিক। তার বলছে কি, যে প্রাকৃতিক যে সমস্ত ঘটনাবলী রয়েছে সেই ঘটনাবলীকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করে, অর্থাৎ বুঝে সেটাকে মানবকেন্দ্রিক করে তোলা হচ্ছে এর লক্ষ্য ছিল। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি গিভস রাইজ টু ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই যন্ত্রবিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং যেটা বলছি আমরা, সেটা ডেভেলপ করেছিল কে, ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে। টেকনোলজিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হুইচ অল অক্ট ফর হিউম্যান কমফোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে যে সমস্ত যন্ত্রবিজ্ঞান বা টেকনোলজি বা তোমার হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প গড়ে তুলেছিল, সেগুলো কাজে হয়েছিল সমস্ত কিছু মানুষের জীবনযাত্রাকে কমফোর্ট, আরামদায়ক এবং ওয়েলফেয়ার সুন্দর করার জন্য তৈরি হয়েছিল। দ্য মেজর ইউটিলিটি অফ বায়োলজিক্যাল ওয়ার্ল্ড ইজ অ্যাজ এ সোর্স অফ ফুড। কিন্তু এই বায়োলজিক্যাল ওয়ার্ল্ডকে ব্যবহার করা হয়েছিল কি, মানে সবচেয়ে কমফোর্টের ব্যাপারটা হচ্ছে যেটা আসছে, সেটা হচ্ছে তোমার খাদ্য তৈরি, মানুষের আরামদায়ক খাদ্য তৈরি। বায়োটেকনোলজি দ্য 20th সেঞ্চুরি, এই যে 20 দশকে বায়োটেকনোলজি ডেভেলপ হলো, অফ সর্ট অফ মডার্ন বায়োলজি চেঞ্জড আওয়ার ডেইলি লাইফ অ্যাজ ইটস প্রোডাক্ট ব্রট কোয়ালিটেটিভ ইম্প্রুভমেন্ট টু হেলথ অ্যান্ড ফুড প্রোডাকশন। তাহলে বর্তমান 20 দশকের যে বায়োলজি, স্পেশালি বায়োটেকনোলজি, সেটা কী করছে, আমাদের হেলথ সায়েন্স অর্থাৎ স্বাস্থ্য বিজ্ঞান এবং তোমার ফুড প্রোডাক্টের পরিবর্তন আনছে। কোন দিক দিয়ে আমাদের আরাম আনছে, একটা হেলথ এবং ফুড প্রোডাকশন। দ্য বেসিক প্রিন্সিপাল আন্ডারলাইং বায়োটেকনোলজিক্যাল প্রসেস অ্যান্ড সাম অ্যাপ্লিকেশন আর হাইলাইটেড অ্যান্ড ডিসকাসড ইন দিস ইউনিট। তাহলে এই যে টেকনোলজিগুলোর মাধ্যমে আমাদের কী হচ্ছে, বিভিন্ন ধরনের কমফোর্ট আসছে, অর্থাৎ আরাম জীবনে ওয়েলফেয়ার বা কমফোর্ট আসছে, সেটা এই চ্যাপ্টারে বিভিন্ন ইউনিটে আমরা আলোচনা করব। তাহলে এখানে এর মূল কথা কী হচ্ছে, যে রেনে ডেসকার্টস 17th সেঞ্চুরির একজন ফিলোসফার, দার্শনিক, ম্যাথমেটিশিয়ান ও বায়োলজিস্ট ছিল। সেই সময় থেকে তোমার এই যে ন্যাচারাল সায়েন্স, এই ন্যাচারাল সায়েন্সের প্রাকৃতিক ন্যাচারাল সায়েন্সের যে ঘটনাবলী,
সেই ঘটনাবলীকে কেন্দ্র করে আমার কী বিভিন্ন টেকনোলজি ডেভেলপ হয়েছিল, কার জন্য? হিউম্যান কমফোর্ট বা অ্যানথ্রোপোসেন্ট্রিক মানব কেন্দ্রিক। কেন মানব কেন্দ্রিক বলতে? হিউম্যান কমফোর্ট। তারপরে ফিজিক্স এবং কেমিস্ট্রি দিয়ে পরে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল। তার প্রধান উদ্দেশ্য হলো কি মানুষের জন্য বিভিন্ন খাদ্য তৈরি করা। তারপর কি 20th সেঞ্চুরিটা বায়োলজি দশক যেটাকে বলা হয়, সেখানে বায়োলজি ডেভেলপ করলো এবং স্পেশালি বায়োটেকনোলজি, এবং সেখানে প্রধান উদ্দেশ্য কী হলো যে মানুষের হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্য এবং তোমার ফুড ইন্ডাস্ট্রি, স্বাস্থ্য এবং খাদ্য দুটোকে ডেভেলপ করলো। ওকে, তারপর পরের চ্যাপ্টারে চলে যায়, পরের পেজে। হার্বার্ট Boyer was born in 1936 and brought up in a corner of western Pennsylvania. তার হার্বার্ট বয়ার 1936 খ্রিস্টাব্দে পেনসিলভেনিয়ার একটা কর্নার একটা দিকে জন্মগ্রহণ করেছিল, where railroads and mines were the destiny of most young men. তাহলে হার্বার্ট বিয়ার পেনসিলভেনিয়ার যে সমস্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছিল, সেগুলোতে বেশিরভাগ যুবকের উদ্দেশ্য কী ছিল? হয় রেলপথে কাজ করা, আর না হলে মাইন্স বা খনিতে কাজ করা। হি কমপ্লিটেড গ্র্যাজুয়েট ওয়ার্কস অ্যাট ইউনিভার্সিটি অফ পিটসবুর্গ। সে তার গ্র্যাজুয়েট ডিগ্রি করেছিল কোথা থেকে? পিটসবুর্গ ইউনিভার্সিটি থেকে in 1963, and followed by 3 years post graduate from Yale, এবং Yale ইউনিভার্সিটি থেকে সে 3 বছরের পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল। In 1966, Boyer took over assistant professorship at the University of California at San Francisco by 1969. তাহলে 1966 খ্রিস্টাব্দে কি এই হার্বার্ট বয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল কোথাকার? সেটা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকোতে। কতদিন পর্যন্ত? 1919, হ্যাঁ সেখানে ছিল। তা by 1969 performed studies on a couple of restriction enzyme of the E. coli bacterium with specially useful properties. তাহলে কি যখন সে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে প্রফেসরের কাজ করছিল, সেই সময় সে কী করেছিল? রেস্ট্রিকশন এনজাইম, দুটো রেস্ট্রিকশন এনজাইমের প্রপার্টি নিয়ে সে কাজ করেছিল। বয়ার লক্ষ্য করলো দ্যাট দিস এনজাইমস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ কাটিং ডিএনএ স্ট্র্যান্ড। যখন সে রেস্ট্রিকশন এনজাইম নিয়ে কাজ করছিল, তখন সে লক্ষ্য করলো যে এই এনজাইমের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে ডিএনএকে কাটতে পারে ইন এ পার্টিকুলার ফ্যাশন, একটা নির্দিষ্ট ফ্যাশন অনুযায়ী কাটতে পারে, নির্দিষ্ট সাইজ, নির্দিষ্ট অংশে কাটতে পারে। হুইচ লেফট হোয়াট ওয়াজ বিকাম নোন স্টিকি এন্ডস, মানে একটা নির্দিষ্ট ফ্যাশনে কাটতে পারে কীরকমভাবে, ওই জন্য বলছে কি, যেমন ধরো না AAGCTT, এটা একটা রেস্ট্রিকশন এনজাইম। ধরো না এই সিকোয়েন্সটা কাটবে কীভাবে? তাহলে 3 প্রাইমে কী রয়েছে তোমার? TTCGA 5 প্রাইম। এবার এই এ আর এর মধ্যখানে তোমার এটা কাট যদি দেয়, তাহলে কি তৈরি হচ্ছে দেখো? 5 প্রাইম AGCTT 3 প্রাইম। আরেকটা হচ্ছে কি যে 3 প্রাইম T আর তোমার তৈরি হয়ে গেল কি TTCGANA। তাহলে এই যে এইভাবে তোমার এই ফ্যাশনে যে কাটটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্টিকি এন্ড। ক্লিয়ার? স্টিকি ends on the strands. These clipped end made pasting together pieces of DNA. তাহলে এই যে ফাঁকা জায়গা, এই পাশে একটা নতুন ডিএনএ অ্যাটাচ হলো এবং এই ফাঁকা জায়গাটা নতুন একটা ডিএনএ অ্যাটাচ হতে পারবে। This discovery in turn led to a rich and rewarding conversation in Hawaii with a Stanford scientist named Stanley Cohen.
Cohen and Boyer. Cohen had been studying a small ringlet of DNA called plasmid and which float about freely in the cytoplasm of certain bacterial cell and replicate independently from the coding strand of DNA. তাহলে কি বললো, এরপর আরেকজন সায়েন্টিস্ট আসলো কে, কোহেন, তার নাম হচ্ছে স্ট্যানলি কোহেন। স্ট্যানলি কোহেন কোথায় কাজ করছিল, সে কাজ করছিল তোমার হাওয়ালিতে। সে কিসের উপর কাজ করছিল, সে প্লাজমিডের উপরে কাজ করছিল। সে লক্ষ্য করেছিল প্লাজমিড এমন একটা ডিএনএ যারা সেলফ রেপ্লিকেট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি তারা কী করতে পারে, রেপ্লিকেশন করতে পারে এবং তারা সাইটোপ্লাজমের মধ্যে ফ্লটিং অবস্থায় থাকে। এরা কি ডিএনএ থেকে কিছু কোডিং স্ট্র্যান্ড অফ ডিএনএ থেকে তোমার তৈরি হয়। তারপরে কোহেন হ্যাড ডেভেলপড এ মেথড অফ রিমুভিং দিস প্লাজমিড ফ্রম দ্য সেল অ্যান্ড দেন রিইনসার্টিং দেম ইন দ্য আদার সেল। কোহেন একটা কিছু লক্ষ্য করলো, কি কোহেন একটা কাজ করছিল স্ট্যানলি কোহেন, কি যে সে সাকসেসফুলি একটা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডকে বের করছিল এবং অন্য একটা কোনো কোষের মধ্যে ট্রান্সফার বা এন্ট্রি করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ সে প্লাজমিডটাকে ভেক্টর হিসেবে কাজ করার একটা নতুন পথ খুঁজে বের করেছিল। কম্বাইনিং দিস প্রসেস উইথ দ্যাট অফ ডিএনএ স্প্লাইসিং enabled Boyer and Cohen recombine segment of DNA segment of DNA in a desired configuration and insert the DNA in bacterial cell. তাহলে এই হার্বার্ট বয়ার কি করলো, হার্বার্ট বয়ার কাজ করেছিল রেস্ট্রিকশন এনজাইমের উপরে। সে দেখলো রেস্ট্রিকশন এনজাইম প্রতিটি ডিএনএ সেগমেন্টকে স্ট্র্যান্ডকে একটা নির্দিষ্ট ফ্যাশন হিসেবে কাটিং করে এবং স্ট্যানলি কোহেন দেখলো যে সে কাজ করছিল কিছুর উপরে, সে কাজ করছিল তোমার প্লাজমিডের উপরে। সে দেখলো প্লাজমিডটা যে প্রপার ডিএনএ রয়েছে ব্যাকটেরিয়ার, সে ডিএনএ কোডিং অংশ থেকে তৈরি হচ্ছে এবং এরা রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ নিজে থেকে তোমার প্রতিলিপিকরণ তৈরি করতে পারছে। এবং সে আরেকটা কাজ করেছিল কি, যে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডকে তোমার বের করে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করেছিল। এবার স্ট্যানলি কোহেন এবং হার্বার্ট বয়ার এর দুজনের কাজকে একসাথে যখন করা গেল, তো তারা কী করলো, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে সেই প্লাজমিড ডিএনএ কাট করা হলো। কাট করার পর তার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো একটা নতুন ডিএনএ, রিকম্বাইন করা হলো এবং তারপর তাকে ট্রান্সফার করে দেওয়া হলো অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে। দিস ব্রেক থ্রু ওয়াজ দ্য বেসিস আপন হুইচ ডিসিপ্লিন অফ বায়োটেকনোলজি, এবং এখান থেকে শুরু হলো বায়োটেকনোলজি। তাহলে কি করলো, স্ট্যানলি কোহেন কি করছিল, একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে তোমার কি রয়েছে, একটা নির্দিষ্ট ডিএনএ রয়েছে এবং একটা তোমার প্লাজমিড ডিএনএ রয়েছে, স্ট্যানলি কোহেন কি করছিল, এই প্লাজমিড ডিএনএটাকে তোমার বের করছিল। বের করার পরে এই প্লাজমিড ডিএনএটাকে বের করছিল, বের করার পরে সেটাকে আবার অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করতে পারছিল। তখন এখানে হার্বার্ট বয়ার কি করলো, এই যে তোমার প্লাজমিড, সেই প্লাজমিডটাকে তোমার কী করলো, একটা নির্দিষ্ট অংশে কাট করে দিল, কাট করতে পারলো। কাট করার পরে আবার জোড়া লাগিয়ে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করতে পারলো। তাহলে কি হলো, এখানে কাজটা এগুলো কোন দিকে, যে সেটাকে তোমার এবার ভেক্টর হিসেবে ব্যবহার করলো দুজন মিলে। এবং এই দুজনের এই যে কাজ, একজন ডিএনএ কাট করা, একজন ডিএনএকে একটা জীব থেকে অন্য একটা জীবের মধ্যে, একটা ব্যাকটেরিয়া থেকে অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করা, এই পদ্ধতিটা থেকে বায়োটেকনোলজির ডেভেলপ হলো। নেক্সট এবার শুরু হলো আমাদের প্রপার চ্যাপ্টার। তাহলে বায়োটেকনোলজি মানে কি, দেখো বায়োটেকনোলজি ডিলস উইথ টেকনিক্স অফ ইউজিং লাইভ অর্গানিজম অর এনজাইম। তাহলে বায়োটেকনোলজি কী ব্যবহার করা হচ্ছে, জীবিত জীবকে ব্যবহার করা হচ্ছে এবং এনজাইম উৎসেচককে ব্যবহার করা হচ্ছে ফ্রম অর্গানিজম টু প্রডিউস প্রোডাক্ট অ্যান্ড প্রসেস ইউজফুল টু হিউম্যানস। মানে বায়োটেকনোলজি একটা নির্দিষ্ট জীবকে ব্যবহার করা হচ্ছে এবং কিছু উৎসেচককে ব্যবহার করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সেই জীবের প্রোডাক্টটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কার জন্য বাড়ানো হচ্ছে, মানুষের ব্যবহারের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। ইন দ্য সেন্স মেকিং কার্ড, যেমন আমরা দুধ থেকে দই তৈরি করছি, বা হচ্ছে পাউরুটি তৈরি করি, ব্রেড অর ওয়াইন অর্থাৎ মদ বা অ্যালকোহল তৈরি করছি, হুইচ আর অল মাইক্রোবস মেডিয়েটেড প্রসেস। তাহলে দুধ থেকে দই তৈরি করা বা পাউরুটি তৈরি করা বা তোমার হচ্ছে অ্যালকোহল তৈরি করা, সবগুলোই কিন্তু অর্গানিজম বেসড প্রোডাক্ট, অর্থাৎ নির্দিষ্ট জীবকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। কুড অলসো বি থট অ্যাজ এ ফর্ম অফ বায়োটেকনোলজি,
এবং অবশ্যই এটা একটা বায়োটেকনোলজির ধারণা। However, যদিও it is used in restricted sense today, যদিও এর ব্যবহারটা কি হচ্ছে একটা রেস্ট্রিক্টেড সেন্সে হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট লিমিটের মধ্যে হচ্ছে, টু রেফার টু সাচ অফ দোজ প্রসেস হুইচ ইউজ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম টু অ্যাচিভ দ্য সেম অন এ লার্জার স্কেল। যদি কি দুধ থেকে তৈরি করা বা তোমার হচ্ছে ব্রেড তৈরি করা বা ওয়াইন তৈরি করা, এটা কি হচ্ছে এইসব বায়োটেকনোলজি এই প্রোডাক্টগুলো লিমিটেড সেন্সে করা হচ্ছে। কিন্তু যখন আমরা দেখছি কি বায়োটেকনোলজির মধ্যে ডেভেলপ করে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তখন এটা কিন্তু কি হচ্ছে লার্জ কোয়ান্টিটিতে তৈরি করা হচ্ছে। ফার্দার মেনি আদার প্রসেস অর টেকনিক্স আর অলসো ইনক্লুডেড আন্ডার বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজির মধ্যে কি অনেক ধরনের প্রসেস, পদ্ধতি এবং টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন লিডিং টু এ টেস্ট টিউব বেবি। ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে এগ এবং স্পার্মকে ছেলে এবং মেয়ের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং তাকে ফার্টিলাইজ করা হচ্ছে কিন্তু ল্যাবরেটরির মধ্যে, এবং সেখানে 4 to 8 সেল স্টেজ পর্যন্ত তাকে ডেভেলপ করা যাচ্ছে, এটাকে টেস্ট টিউব বেবি বলা হয়। সিনথেসিস অফ জিন, একটা পিসিআর পদ্ধতির পলিমারের চেইন রিঅ্যাকশনের মাধ্যমে একটা নির্দিষ্ট ডিএনএ বা জিনকে সিনথেসিস করা, সংশ্লেষ করা যাচ্ছে এবং ইউজিং সেটাকে ব্যবহার করা হচ্ছে। ডেভেলপিং ডিএনএ ভ্যাকসিন, তারপর কি হচ্ছে আমাদের ডিএনএ ভ্যাকসিনকে ডেভেলপ করা হয়েছে। হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ ভ্যাকসিন ব্যবহার করা হয়। কারেক্টিং দ্য ডিফেক্টিভ জিন, আমাদের শরীরে কোনো একটা জিন যদি ডিফেক্টিভ হয়ে যায় সেই জিনটাকে আবার কি রিপেয়ার করা, যেমন হচ্ছে এসসিআইডির ক্ষেত্রে এডিএ, এ সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সির ক্ষেত্রে তোমার এডিএ, অ্যাডেনোসিন ডি অ্যামিনেজ জিনটাকে জিন হিসাবে ব্যবহার করা হয়েছিল। আবার ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা তোমার হচ্ছে ডিএনএ ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। আর কারেক্টিং অল পার্ট অফ বায়োটেকনোলজি। দ্য ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, ইএফবি অর্থাৎ ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি has given a definition of biotechnology that encompass both traditional view and modern molecular biotechnology। মানে কি বলছি দেখো, তাহলে এখানে মানে ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি একটা সংজ্ঞা বের করেছে, যেখানে কি করেছে আমাদের যে ট্র্যাডিশনাল ধারণা বায়োটেকনোলজি, ট্র্যাডিশনাল ধারণা মানে কি সেই প্রাচীনকাল থেকে তোমার দুধ থেকে দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাসকে ব্যবহার করা হচ্ছে, বা তোমার ব্রেড তৈরি করতে ইস্টকে ব্যবহার করতে হচ্ছে, বা অ্যালকোহল তৈরি করার জন্য ইস্টকে ব্যবহার হচ্ছে, এটা হলো ট্র্যাডিশনাল, আগে থেকে আমাদের মানুষ করে আসছে। কিন্তু বর্তমানে যে সমস্তগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করা হচ্ছে, যেমন তোমার হচ্ছে তোমার জিন থেরাপি ব্যবহার করা হচ্ছে, বা মানে ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, এই পদ্ধতিগুলো কিন্তু মডার্ন বায়োটেকনোলজির মধ্যে পড়ছে, মলিকুলার বায়োটেকনোলজির মধ্যে। ট্র্যাডিশনাল এই মলিকুলার বায়োটেকনোলজি, এই দুটোর মিশ্রণকে বলা হচ্ছে বায়োটেকনোলজি। দ্য ডেফিনেশন গিভেন বাই ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি ইজ এজ ফলোজ। দ্য ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি মিশ্রণ, মিশ্রণ হচ্ছে কি ন্যাচারাল সায়েন্স অ্যান্ড অর্গানিজম, cells part of thereof and molecular analogues for product and service। তাহলে বর্তমান ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজির মতে হোয়াট ইজ বায়োটেকনোলজি? বায়োটেকনোলজি হচ্ছে যা ইন্টিগ্রেশন, অর্থাৎ একটা মিশ্রণ, কার মিশ্রণ? ন্যাচারাল সায়েন্স অর্থাৎ প্রাকৃতিক যে বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই সমস্তগুলো প্রাকৃতিক বিজ্ঞান, এবং তার সঙ্গে অর্গানিজম, জীবের কোন অংশগুলো? জীবের কোষ, জীবের বিভিন্ন দৈহিক অংশগুলো, এবং মলিকুলার অ্যানালগ অর্থাৎ তোমার আণবিক যে একই রকম জিনিস ডিএনএ বা আরএনএ, এবং তাদের প্রোডাক্ট, তাদের থেকে যে উৎপাদিত জিনিস পাওয়া যায়, অ্যান্ড সার্ভিস। তাহলে মলিকুলার বায়োলজি হচ্ছে, বায়োটেকনোলজি হচ্ছে একটা ইন্টিগ্রেশন অর্থাৎ মিশ্রণ, কার মিশ্রণ? এটা হচ্ছে কি ন্যাচারাল সায়েন্স প্লাস তোমার একটা জীব তার সেল, কোষ বা তার বডির কোনো একটা পার্ট, এবং সেখান থেকে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় এবং সার্ভিস দেয় যেটা আমাদের। এবার প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজির প্রিন্সিপালগুলো কি? অ্যামং মেনি দ্য 2 core techniques that enable birth of modern biotechnology are। তাহলে কি হচ্ছে মডার্ন যে বায়োটেকনোলজি বলছে, মডার্ন মলিকুলার বায়োটেকনোলজি, তার দুটো সোর্স রয়েছে। কি কি?
প্রথম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলছে দেখো, টেকনিক্স টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ জেনেটিক মেটেরিয়াল। তাহলে কি হচ্ছে, আমাদের জেনেটিক মেটেরিয়াল বলতে ডিএনএ অথবা আরএনএ। দেখ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা টেকনিক যেটা আমাদের যে নর্মাল ডিএনএ বা আরএনএ যে সজ্জাক্রম রয়েছে, নাইট্রোজেন বেসের সজ্জাক্রম, সে তার কেমিস্ট্রিটাকে চেঞ্জ করে দিচ্ছে, মডিফাইড করা হচ্ছে টু প্রডিউস দিস ইনটু হোস্ট। তারপর মডিফাইড করার পরে তাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে কোথায়, হোস্ট অর্গানিজমের মধ্যে, একটা হোস্ট অর্গানিজমের মধ্যে ইন্ট্রোডিউস, থাস চেঞ্জ দ্য ফেনোটাইপ, তার ফলে পরিবর্তন আসছে। ধরো না কি বলছে যে বিটা ক্যারোটিন হচ্ছে একটা তোমার জিন, ওকে, সেই জিনটাকে আমি রাইসের মধ্যে ইনসার্ট করলাম, তো রাইসের ফেনোটাইপ চেঞ্জ হয়ে গোল্ডেন রাইস তৈরি হয়ে গেল। তাহলে গোল্ডেন রাইসটাকে, গোল্ডেন মানে কি সোনালি কালার, সেটা কি হচ্ছে, সেটা ফেনোটাইপ, তাহলে রাইসের ফেনোটাইপটা চেঞ্জ হয়ে গেল, এটাই বলতে চাইছি। এবার বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, তাহলে এক নম্বর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলা হচ্ছে, যে জেনেটিক যে মেটেরিয়াল রয়েছে ডিএনএ বা আরএনএ, তার যখন জিনের সজ্জাক্রম অর্থাৎ কেমিস্ট্রি যখন পরিবর্তন করা হয়, তার ফলে কি হচ্ছে, যে প্রোডাক্টটা পারে সেই প্রোডাক্টটা কোনো একটা হোস্ট বা জীবের মধ্যে ট্রান্সফার করবো, তারপরে তার যে ফেনোটাইপিক্যালি পরিবর্তন আসবে, সেটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর একটা বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, বায়োপ্রসেস কি বলছে দেখো, মেনটেনেন্স অফ স্টেরাইল অ্যাম্বিয়েন্স, এবার স্টেরাইল বলতে হচ্ছে কন্টামিনেটেড ফ্রি, অর্থাৎ ধরুন কোনো একটা নিউট্রিশন মিডিয়াম, কালচার মিডিয়াম তুমি যদি খোলা রেখে দাও, তাহলে সেখানে বিভিন্ন ধরনের জীবাণু জন্মগ্রহণ করবে, কিন্তু তাকে যদি ভালো করে স্টেরাইল এমন কন্ডিশন রাখলে যেখানে কোনো জীবাণু জন্মাতে পারবে না, ওকে, সেটাকে বলে স্টেরাইল কন্ডিশন, মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফ্রি, অর্থাৎ মাইক্রোব যাতে ওই কন্ট্যাক্টে না আসতে পারে। অ্যাম্বিয়েন্স মানে হচ্ছে পরিবেশ। In chemical engineering processes, to enable growth of only the desired microbes, eukaryotic cells in a large quantities for the manufacture of biotechnological product like antibiotics, vaccine এবং এনজাইম। মানে ধরো না যে আমি একটা কালচার মিডিয়ামে শুধুমাত্র এসেরেকে কোলাই ব্যাকটেরিয়াকে জন্মাবো, ওখানে তৈরি করব। তো এবার যদি সেটাকে খোলা অবস্থায় রেখে দেওয়া হয়, তো এসেরেকে কোলাইয়ের সঙ্গে হয়তো কিছু ছত্রাক চলে আসছে, কিন্তু হয়তো তোমার অন্য ব্যাকটেরিয়া এসে মিক্স হয়ে যাবে, তো এটা মিক্সড হতে না পারে, ওই জন্য কি কন্টামিনেশন ফ্রি কন্ডিশনে রাখতে হবে, এবং ডিজায়ারেবল একমাত্র যে জিনিসটা আমি করতে চাইছি শুধু সেই জিনিসটারই প্রোডাক্ট তৈরি করতে হবে, ওকে, সেটাই বলা হচ্ছে এখানে বায়োপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং। লেট আস নাও আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য প্রিন্সিপাল অফ জেনেটিক। তাহলে কি বলছে, এখন চলো দেখা যাক যে প্রিন্সিপাল অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে নীতি, সেগুলো কি। You probably appreciate the advantage of sexual reproduction over asexual reproduction. মানে বলছে সম্ভবত তুমি এখন সেটা অ্যাকসেপ্ট করেছো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের চেয়ে বেশি উন্নততর। এবার কেন দেখো, দ্য ফরমার সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রোভাইডস অপরচুনিটি ফর ভ্যারিয়েশন, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্য কি গ্যামেট তৈরি হওয়ার দরকার পড়ছে, গ্যামেট মানে দুটো আলাদা জীবের দরকার পড়ছে, তখন এখানে কি ভ্যারিয়েশন আসছে, অর্থাৎ পরিবর্তন আসছে, যেটা পরিবেশের সঙ্গে অভিযোজন করার জন্য সুবিধা। অ্যান্ড ফর্মুলেশন অফ ইউনিক কম্বিনেশন অফ জেনেটিক সেট আপ, যার ফলে কি হচ্ছে, মানে দুটো আলাদা জীব থেকে যে দুটো আলাদা গ্যামেটের মধ্যে কম্বিনেশন ঘটছে, তা একটা নতুন কম্বিনেশন হচ্ছে, নতুন একটা ইউনিক জেনেটিক সেট আপ তৈরি হচ্ছে, সাম অফ হুইচ, তাদের মধ্যে কিছু মে বি বেনিফিশিয়াল টু দ্য অর্গানিজম অ্যাজ ওয়েল এজ পপুলেশন, এবং যে জীবটা তৈরি হচ্ছে তারা কি হচ্ছে, বেনিফিশিয়াল, উপকারী হচ্ছে, কার পক্ষে, টু দ্য অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পপুলেশন, এবং পপুলেশনের জন্য সেটা সুবিধা হচ্ছে। এবার আসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রিজার্ভ দ্য জেনেটিক কনফর্মেশন, যেহেতু আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি, এখানে একটাই মাত্র জীবের দরকার পড়ছে, কোনো গ্যামেট প্রোডাকশন বা গ্যামেটের মিলনের দরকার পড়ছে না, তা এর মাধ্যমে কি হচ্ছে যে অরিজিনাল যে জেনেটিক সেট আপ রয়েছে গাছের মধ্যে, সেটা বন্য গাছের জেনেটিক সেট আপ সেটা ধরে রাখছে। হোয়াইল সেক্সুয়াল রিপ্রোডাকশন পারমিট ভ্যারিয়েশন, তাহলে কি হচ্ছে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি প্রিজার্ভ করছে, কাকে প্রিজার্ভ করছে, যে তার বেসিক ক্যারেক্টারকে, এর কোনো ভ্যারিয়েশন আসে না, পরিবর্তন আসে না, অর্থাৎ পিতা মাতার মতোই তার
জেনেটিক্স তৈরি হচ্ছে। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু দুটো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো আলাদা জীব থেকে আসছে, তাদের মধ্যে কম্বিনেশন ঘটছে, ভ্যারিয়েশন, ক্রসিং ওভার ঘটছে, তার ফলে কি হচ্ছে, নতুন ধরনের একটা আপত্য জীব তৈরি হচ্ছে, যেটাকে আমরা ভ্যারিয়েশন বলছি। তারপরে ট্র্যাডিশনাল হাইব্রিডাইজেশন প্রসিডিওর ইউজড ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ব্রিডিং। ট্র্যাডিশনাল হাইব্রিডাইজেশন মানে কি, এই যে প্রথাগত যেগুলো রয়েছে, যে একটা হয়তো ছেলে গরু এবং মেয়ে গরুর মধ্যে কী হচ্ছে, জন্ম হচ্ছে, জন্মের পর কী হচ্ছে, নতুন জীব তৈরি হচ্ছে, very often lead to inclusion and multiplication of undesirable gene along with the desired gene. তারা বলছে কি ভেরি অফেন, খুব শীঘ্রই, লিড টু ইনক্লুশন, ইনক্লুশন মানে হচ্ছে কি অন্তর্ভুক্তি করা, মাল্টিপ্লিকেশন তারপর কি হচ্ছে তার মাল্টিপ্লাই করা, বাড়িয়ে দেওয়া, অফ আনডিজায়ারেবল জিন অ্যালং উইথ ডিজায়ার্ড জিনস। তাহলে একটা হচ্ছে কি ট্র্যাডিশনাল নলেজ কি নর্মালি যেরকম জনগঠন হয়, এক্ষেত্রে কি করা হচ্ছে, যে জিনটা রয়েছে, জিনটা দু রকমের জিন হয়, একটা আনডিজায়ারেবল জিন এবং ডিজায়ারেবল জিন, এবং তাদের ক্লোন তৈরি করা হয়, ক্লোন তৈরি করার পরে ইনসার্ট করে দেওয়া হয়। The technique of genetic engineering, which includes creation of recombinant DNA, use of gene cloning and gene transfer, overcome this limitation and allow to isolate and introduce only one or a set of desirable gene without introducing undesirable gene into the টার্গেট অর্গানিজম। তো এবার এখন দেখা যাচ্ছে যে যখন জেনেটিক্যালি আমরা সেট আপ তৈরি করছি, তখন কী হচ্ছে, ডিজায়ারেবল জিনের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, কিছু আনডিজায়ারেবল বা যেগুলো আমরা চাই না সে সমস্ত জিনগুলো ঢুকে যাচ্ছে। তাহলে এবার কী হচ্ছে, যে টেকনিক, বর্তমানে যে মডার্ন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনিক রয়েছে, সেখানে কী করা হচ্ছে, প্রথমে জিনটাকে নেওয়া হচ্ছে, জিনটার ক্লোন তৈরি করা হচ্ছে, তারপরে জিনটাকে ট্রান্সফার করা হচ্ছে, তারপর কী হচ্ছে, ওভারকাম দিস লিমিটেশন as to isolate and introduce only one or set of desire। তাহলে এখন বর্তমানে কী করা হচ্ছে, যে প্রথমে জিনটাকে আইসোলেট করা হলো, আইসোলেট করার পরে সেটাকে ইন্ট্রোডিউস করা হলো, শুধুমাত্র ডিজায়ারেবল জিনকে, নন ডিজায়ারেবল জিনকে কিন্তু ইন্ট্রোডিউস এখানে করা হচ্ছে না। তবে ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো দ্য লাইকলি ফেট অফ এ পিস অফ ডিএনএ, যে একটা পিস অফ ডিএনএ যে একটা টুকরো, ছোট টুকরো, তার ভাগ্য কি তুমি জানো? বলছে হুইচ ইজ সামহাউ ট্রান্সফার ইনটু দ্য এলিয়ান অর্গানিজম। কোনো সময় কী করা হচ্ছে, তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কোথায়, এলিয়ান অর্গানিজম। এলিয়ান অর্গানিজম বলতে কী বোঝাচ্ছে, যে সমস্ত অর্গানিজম আননোন অর্গানিজম ট্রান্সফার করা হচ্ছে। মোস্ট লাইকলি দিস পিস অফ ডিএনএ উড নট বি এবল টু মাল্টিপ্লাই ইটসেলফ ইন দ্য প্রোজেনি সেলস অফ অর্গানিজম। এবার শুধু ডিএনএকে ট্রান্সফার করলে তো হবে না, একটা পিস অফ ডিএনএকে আমি ট্রান্সফার করে দিলাম কোনো জীবের মধ্যে, কিন্তু ট্রান্সফার করলে তো হবে না, শুধু সেই ডিএনএ টুকরোটাকে সেখানে আবার রেপ্লিকেশন করতে হবে, হোস্টের মধ্যে গিয়ে রেপ্লিকেশন করতে হবে। বাট হোয়েন ইট গেট ইন্টিগ্রেটেড ইন্টু দ্য জেনোম অফ দ্য রেসিপিয়েন্ট, যখন ওই পিস অফ ডিএনএকে আমরা কোনো একটা জীবের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড বি ইনহেরিটেড অ্যালং দ্য হোস্ট ডিএনএ। তাহলে তারা কী করছে, সেই হোস্ট ডিএনএর মধ্যে এই ডিএনএটা ঢুকে যাচ্ছে এবং সেখানে মাল্টিপ্লাই করছে। দিস ইজ বিকজ দ্য এলিয়ান পিস অফ ডিএনএ হ্যাজ বিকাম পার্ট অফ ক্রোমোজোম। কারণ হচ্ছে কি, যে কীভাবে তারা রেপ্লিকেট করতে পারছে, কারণ যখন তারা একটা হোস্টের মধ্যে ঢুকছে, তার হোস্টের ডিএনএর সঙ্গে নিজের ডিএনএকে ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে বা ইন্টিগ্রেট করে নিচ্ছে। In a chromosome, there is a specific DNA sequence called the ORI, origin of replication, which is responsible for initiating replication. Therefore, for the multiplication of any alien species of DNA organism, it needs to be part of chromosomes, which has a specific sequence known as origin of replication. তাহলে কি হচ্ছে, একটা ডিএনএ বা এক টুকরো ডিএনএকে যদি আমি ডাইরেক্টলি হোস্টের মধ্যে ট্রান্সফার করে দিই, তাহলে কি হচ্ছে, সেখানে তোমার সে রেপ্লিকেশন করতেও পারে বা নাও করতে পারে। রেপ্লিকেশন কখন করবে, যখন সেই ডিএনএর মধ্যে একটা ছোট্ট পার্ট থাকবে যার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন বা ORI সাইট। এই অরিজিন অফ রেপ্লিকেশন বা ORI সাইটটা থাকার জন্য কিন্তু সেই ডিএনএ টুকরোটা কী হবে, সেই জীবের মধ্যে গিয়ে নিজে থেকে রেপ্লিকেট হতে থাকবে, অর্থাৎ প্রতিলিপি তৈরি করতে থাকবে।
so that this alien piece of DNA can replicate and multiply itself in the host organ. তার ফলে কি হচ্ছে যে আমি এলিয়ান ডিএনএটাকে ঢুকিয়ে মানে সরি যে ডিএনএর টুকরোটাকে আমি একটা এলিয়েন স্পিসিসের মধ্যে, এলিয়েন মানে অজানা স্পিসিসের মধ্যে ঢুকিয়েছি, সেখানে ফেনোটাইপ চেঞ্জ হওয়ার জন্য কী করতে হবে, সেই ডিএনএটাকে হোস্টের মধ্যে রেপ্লিকেশন হতে হবে। এবার রেপ্লিকেশন হওয়ার জন্য কী দরকার, ওআরআই সাইট দরকার, ডিএনএর মধ্যে একটা ওআরআই অরিজিন রেপ্লিকেশন সাইটের দরকার পড়ছে। দিস ক্যান বি অলসো কল ক্লোনিং অর মেকিং মাল্টিপল আইডেন্টিক্যাল কপিজ অফ অ্যানি টেমপ্লেট ডিএনএ। তাহলে টেমপ্লেট ডিএনএ থেকে কী তৈরি হচ্ছে, অনেকগুলো ক্লোন তৈরি হচ্ছে বা অনেকগুলো কপি তৈরি হচ্ছে। লেট আস নাও ফোকাস অন দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট, প্রথম উদাহরণ আমরা আসছি অফ দ্য কনস্ট্রাকশন অফ আর্টিফিশিয়াল রিকম্বিনেন্ট। তাহলে আমরা কি এখন প্রথম উদাহরণ কি আসছে, এখানে আর্টিফিশিয়াল রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল তৈরি করা হবে। The construction of the first recombinant DNA emerged from the possibility for linking of gene encoding antibiotic resistance with a native plasmid. তাহলে প্রথম যে ইনসার্টেড করা হচ্ছে লিঙ্ক মানে ডিএনএকে, সেটা হচ্ছে কি কার সঙ্গে, প্লাজমিডের সঙ্গে। কার সঙ্গে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে আমরা প্লাজমিডের সঙ্গে ইনসার্ট করেছিলাম। হলো, প্লাজমিডটা কী জিনিস, অটোনোমাসলি রেপ্লিকেটিং, অর্থাৎ নিজে থেকে প্রতিলিপি তৈরি করতে পারে, এবং সার্কুলার চক্রাকার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে এই ডিএনএ থাকছে তোমার ধরনের this one normal bacterial DNA and this one is plasmid DNA. Plasmid DNA এটা হচ্ছে প্লাজমিড, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, নর্মাল ডিএনএ। হলো, তারপর বলছে কি, হ্যাঁ প্লাজমিড অফ সালমোনেলা টাইফিমোরিয়াম, সালমোনেলা টাইফিমোরিয়ামকে কী করছে, আইসোলেট করেছিল। কে করেছিল, স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্বার্ট বয়ার আর অ্যাকমপ্লিশড দিস ইন 1972 by isolating the antibiotic resistant gene by cutting out a piece of DNA from the plasmid which has responsible for conferring antibiotic resistance. মানে ধরুন এটা একটা হচ্ছে প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে কি রয়েছে, একটা সাইট রয়েছে, তার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। এটা ধরুন একটা সাইট, যে সাইটটার নাম হচ্ছে ওআরআই সাইট, অরিজিন অফ রেপ্লিকেশন। হলো, which has the cutting of DNA specific location became possible with the discovery of so-called molecular seizure restriction. এবার এই যে তোমার এই যে প্লাজমিড, সেই প্লাজমিডটাতে কি রয়েছে, একটা ওআরআই সাইট রয়েছে, একটা সিলেক্টেবল মার্কার রয়েছে। কি রয়েছে, একটা এই প্লাজমিডের মধ্যে কি একটা হচ্ছে কি তোমার রেস্ট্রিকশন এনজাইম, তাহলে একটা ওআরআই সাইট থাকলো, একটা সিলেক্টেবল মার্কার মানে যেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। তারপর বলছে কি, the cut piece of DNA was then linked with the plasmid DNA. Cut piece of DNA was, ধরুন এটা একটা ডিএনএ, এবং আমরা এটা হচ্ছে প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ কি রয়েছে, এখানে রয়েছে তোমার ওআরআই সাইট, আর এখানে রয়েছে তোমার ধরুন হ্যাঁ প্লাজমিড ডিএনএ, এইটুকু ডিএনএটার নাম হচ্ছে তোমার মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। নিচের দিয়ে করি একটু, এটা ধরুন প্লাজমিডে কী পেলাম আমি, একটা হচ্ছে ওআরআই সাইট পেলাম, ওআরআই, একটা কী পেলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রিজিয়ন। এবার বলছে কি যে দ্য কাট পিস অফ ডিএনএ ওয়াজ দেন লিঙ্কড, এরপরে কি করা হলো, নির্দিষ্ট রেস্ট্রিকশন, একটা রেস্ট্রিকশন নিলাম, যেখানে তোমার এই জিনিসটাকে কাটলো, এই জিনিসটাকে ছোটো ছোটো টুকরো কেটে দিল, আর একেও তোমার কি করলো, কাট করে দিল।
কাট করে দেওয়া হলো। তার ফলে কি হচ্ছে যে এই কাট করে দেওয়ার ফলে এটাকে যখন আমি কাট করে দিলাম তখন এখানে তৈরি হলো কি ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হলো, আর এর ক্ষেত্রে তোমার তৈরি হয়ে গেল কাট করে দেওয়া হলো। তার ফলে কি হচ্ছে এই যে কাট অংশটা তৈরি হলো, এই কাট অংশটা আমি এই রেড ডিএনএটাকে এবার ইনসার্ট করে দেবো। এই রেড ডিএনএ ধরনের এটাকে আমি ইনসার্ট করে দিলাম। তারপর আমার তৈরি হলো কি রিকম্বিনেন্ট ডিএনএ। ক্লিয়ার? এবার দিস প্লাজমিড ডিএনএ অ্যাক্ট এজ এ ভেক্টর, এবং এই যে প্লাজমিড ডিএনএটা সেটাকে বলা হচ্ছে ভেক্টর। কারণ কি করছে যে এইকে যখন ইনসার্ট করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, তো এই প্লাজমিড অংশটা কি করবে, এই যে ডিএনএটাকে, এই ফরেন ডিএনএটাকে তোমার নিয়ে যাবে একটা জীব থেকে অন্য জীবের মধ্যে। ইউ প্রবাবলি নো দ্যাট মসকুইটো অ্যাক্ট অ্যাজ ইনসেক্ট ভেক্টর টু ট্রান্সফার দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট ইনটু হিউম্যান বডি। তোমরা জানো কি যে স্ত্রী অ্যানোফিলিক্স মসকুইটো কি করছে, ম্যালেরিয়ার জীবাণুটাকে, ম্যালেরিয়ার প্লাজমোডিয়ামকে তোমার অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে ট্রান্সফার করছে। অর্থাৎ হচ্ছে এখানে কি, এখানে তোমার ফিমেল অ্যানোফিলিক্স মসকুইটো তোমার ভেক্টর হিসেবে কাজ করছে। ওকে, এবং এর ক্ষেত্রে জীবের ক্ষেত্রেও সেরকম প্লাজমিডটা হচ্ছে কি এমন একটা ডিএনএ যেটা একটা জীব থেকে অন্য জীবে জিনিসগুলোকে ট্রান্সফার করে নিয়ে যায়। তারা বলছে কি ইন দ্য সেম ওয়ে, একইভাবে প্লাজমিড ক্যান বি ইউজড এজ এ ভেক্টর। তার প্লাজমিডটা কি একইভাবে ভেক্টর হিসেবে ব্যবহৃত হয় টু ডেলিভার, এবং ডেলিভার করে অ্যান এলিয়ান পিস অফ ডিএনএ। এই যে এলিয়ান পিস অফ ডিএনএকে ট্রান্সফার করে কোথায়, হোস্ট অর্গান। এবার ধরুন এটাকে তখন আমি কী করলাম, অন্য কোনো একটা ব্যাকটেরিয়া বা এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। এবার এখানে তোমার কাল্টিভেট করতে শুরু করলাম, ট্রান্সফার করে আমি এখানে কাল্টিভেট করতে শুরু করলাম। The linking of antibiotic resistant genes with the plasmid vector become possible with enzyme DNA ligase. The antibiotic রেজিস্ট্যান্ট জিন যেটা আমার এখানে এই থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে জিনটা ছিল, সেই জিনটা কি হচ্ছে তোমার উইথ দ্য প্লাজমিড ভেক্টর বিকাম পসিবল উইথ দ্য এনজাইম ডিএনএ লাইগেজ। তাহলে এই যে আমরা এই জিনটাকে যে ইনসার্ট করেছি বা এই জিনটাকে যে ইনসার্ট করলাম, এখানে যে লেগে গেল, কার দ্বারা লাগলো, এটা লাইগেজ বলে একটা এনজাইম রয়েছে, সেই এনজাইমের কাকে বলা হয় মলিকুলার গ্লু, অর্থাৎ মলিকুলার আঠার মাধ্যমে কি হলো, লেগে গেল। which act on cut DNA molecule and join their ends. The ligase কি করলো, এই যে কাট রেস্ট্রিকশন এনজাইম কাট করলো, আর এরা কি করলো, এন্ডগুলোকে জয়েন্ট করে দিল। This makes a new combination of circular autonomously replicate DNA, এবং এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো, এই রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে কি অটোনোমাসলি রেপ্লিকেট, অর্থাৎ নিজে থেকে তোমার কি করতে পারবে, নিজে থেকে তোমার প্রতিলিপি তৈরি করতে পারবে না। অটোনোমাসলি রেপ্লিকেশন ডিএনএ ক্রিয়েটেড ইন ভিট্রো অ্যান্ড ইজ নোন এজ রিকম্বিনেন্ট। তাহলে এটাকে বলা আমরা কি বলছি, এটা ইন ভিট্রো মানে অর্থাৎ কোষের বাইরে তৈরি করা হলো, এবং এটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। When this DNA is transferred into E. coli cell, যখন এই ডিএনএটাকে আমি কি করলাম, আমি দেখো একটা ইকোলাই ব্যাকটেরিয়া নিলাম, এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে আমি কি করলাম, ওই ডিএনএটাকে ট্রান্সফার করে দিলাম। তার ফলে কি হচ্ছে, a bacterium close related to Salmonella, it could replicate using a new host DNA polymerase enzyme and make multiple copies. তাহলে এর মধ্যে এই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে ব্যাকটেরিয়া যে সালমোনেলা ছিল, তার মধ্যে যখন একটা রিকম্বিনেন্ট ডিএনএ চলে আসলো, তো ব্যাকটেরিয়ার লাইফ স্প্যান কত, 20 মিনিট ওরা ডবল হয়ে যায়। তবে 20 মিনিটের মধ্যে কি হচ্ছে, আবার নতুন কপি তৈরি করে দিচ্ছে ওরা। The ability to multiply copies of antibiotic resistant gene in E. coli was called ক্লোনিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। তাহলে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, এটা ধরুন এলিয়ান জিন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। তাহলে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে আমরা এখানে কি করলাম, এর মধ্যে কপি করে দিলাম, এবং এটাকে আমি কি করলাম ইকোলার মধ্যে দিয়ে দিলাম। ইকোলাই থেকে কি হচ্ছে, মেনি কপি তৈরি হচ্ছে,
মেনি কপি তৈরি হচ্ছে, অর্থাৎ অনেকগুলো কপি এখান থেকে অটোমেটিক তৈরি। কারণ হচ্ছে কি যে ইকোলাই লাইফ স্প্যানটা খুব অল্প, মাত্র 20 মিনিট, বলে প্রতি 20 মিনিটে কী হচ্ছে আবার নতুন নতুন করে জীব তৈরি হয়ে যাচ্ছে এখানে, এবং জীব তৈরি হওয়ার সঙ্গে এই ডিএনএটা তৈরি হচ্ছে, এবং একই রকম জিন তৈরি হচ্ছে বলে এটা ক্লোনিং জিন বলা হচ্ছে। ইউ ক্যান হেন্স দেয়ার ফর দ্যাট দেয়ার আর 3 বেসিক স্টেপস ইন জেনেটিক। তাহলে প্রথমে আমরা কী করতে হবে, যে ধরো না আমি একটা কোনো একটা ডিজায়ারেবল জিনকে, তোমার ধরো একটা গাছের একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস রয়েছে, সেই জিনটাকে আমি ট্রান্সফার করব অন্য একটা প্ল্যান্টের মধ্যে বা একটা অর্গানিজমের মধ্যে, তারপরে সে অর্গানিজমটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে, তারপর কী করবো আমি তাহলে, প্রথমে সেই ডিজায়ারেবল জিনটাকে তোমার আইসোলেশন করতে হবে, আইডেন্টিফাই অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন, সেই ডিজায়ারেবল জিনটাকে আমি প্রথমে আইডেন্টিফাই করব। ইন্ট্রোডিউস দ্য আইডেন্টিফাইড ডিএনএ হোস্টার, এই আইডেন্টিফাইড ডিএনএটাকে আমি কী করবো, রেস্ট্রিকশন নিউক্লিয়াসে কাটবো, এবং অন্যদিকে আরেকটা ভেক্টরকে আমি রেস্ট্রিকশন নিউক্লিয়াসে কাটবো, কাটার পরে তারা কি এরপরে বলছে কি 3 নাম্বার মেনটেনেন্স দ্য ইন্ট্রোডিউস জিন ইন দ্য হোস্ট অ্যান্ড ট্রান্সফার অফ ডিএনএ ইস্যু প্রেজেন্ট। মানে সোজা কথা বলতে গেলে তোমার কাছে একটা ডিজায়ারেবল জিন রয়েছে এবং একটা তোমার ভেক্টর রয়েছে, প্লাজমিড ভেক্টর। এই প্লাজমিড ভেক্টরের মধ্যে তুমি কী করবে, তোমার এই জিনটাকে ট্রান্সফার করবে। তাহলে প্রথমে কী করা হলো, একটা ইকো আর1 বলে একটা ধরে নাও রেস্ট্রিকশন এনজাইম নিলাম আমি, এবার দুটোকে এবার কাট করাবো। তারপরে কি হচ্ছে, প্লাজমিড ডিএনএটা কাট হয়ে গেল এই এন্ডে, এবং যে আমার ডিজায়ারেবল জিন ছিল, এটা যে আমার ইন্টারেস্ট ছিল, সেটা কেটে কেটে ছোটো টুকরো হয়ে যাচ্ছে, ছোটো ছোটো টুকরো হয়ে যাচ্ছে। তারপর কি করা হচ্ছে, এবার এই দুটো জিনকে আবার লাইগেজ বলে একটা উৎসেচক রয়েছে, সেই উৎসেচকের মাধ্যমে জোড়া লাগাবো। এবার এই যে তোমার ডিএন রয়েছে, লাইগেজ বলে একটা এনজাইম, এর মাধ্যমে কি করা হচ্ছে, এই প্লাজমিডের মধ্যে এই তোমার ব্লু কালারের রেজিস্ট্যান্স জিনটাকে আমি এবার ইনসার্ট করে দেবো। হলো, ইনসার্ট করার পরে এই তোমার জিনটাকে এবার এটা কি তৈরি হলো, এটা তৈরি হয়ে গেল তোমার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে এবার আমি একটা কম্পিটেন্ট হোস্টের মধ্যে ট্রান্সফার করে দেবো। এবার হোস্টের মধ্যে যখনই যাবে, ওর তো হোস্টের নিজস্ব ডিএনএ আছে, আর এর ডিএনএটা তোমার কী হচ্ছে, এরকমভাবে আছে। হ্যাঁ, এবার হচ্ছে কি এটা, হ্যাঁ, আর হচ্ছে রেড কালার দিয়ে দিই, তাহলে হচ্ছে কি এর মধ্যে এবার এই ব্যাকটেরিয়ার লাইফ স্প্যান হচ্ছে তোমার মাত্র 20 মিনিট। তাহলে আমি যদি একটা অ্যান্টিবায়োটিক তৈরি করতে চাই, তাহলে এই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিট ডাবল হতে থাকবে। ডাবল হতে হতে আমি কি খুব অল্প সময়ে তার লার্জ নাম্বার অফ তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনগুলো পেয়ে যাবো। তাহলে প্রথম হচ্ছে কি আইসোলেশন বা আইডেন্টিফিকেশন করা, তারপরে সাধারণত ইন্ট্রোডাকশন করা, এর মধ্যে তারপর হোস্টের মধ্যে দিয়ে দেওয়া, 3টে পয়েন্ট। এবার টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ কী কী টুলস ব্যবহার করা হয়। নাও উই নো ফ্রম দ্য foregoing discussion that genetic engineering or recombinant technology can be accomplished only if we have the key tools. বলছে যে এই বায়োটেকনোলজি সম্পর্কে সামনের দিকে অধ্যয়ন করতে গেলে, ফোরগোয়িং ডিসকাশন করতে গেলে, আলোচনা করতে গেলে, দ্যাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জেনেটিক যে ইঞ্জিনিয়ারিং রয়েছে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি রয়েছে, অ্যাকমপ্লিশ সম্পাদন করা হয় only if we have restriction enzyme polymerase এবং লাইগেজ। তারা বলছে যে এই যে
বায়োটেকনোলজি সম্পর্কে যে পড়াশোনা সেটাকে যদি ফোরগোয়িং করতে চায়, অর্থাৎ সামনের দিকে বাড়াতে চায়, তো তিনটে জিনিস আমাকে অবশ্যই লাগবে। প্রথম হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম লাগবে, দ্বিতীয় হচ্ছে তোমার হচ্ছে কি তোমার পলিমারেজ এনজাইম লাগবে, এবং তিন নম্বর হচ্ছে তোমার তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে এনজাইম লাইগেজ লাগবে। লাইগেজকে এখানে রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় মলিকুলার সিজার এবং লাইগেজকে বলা হয় মলিকুলার গ্লু। তাহলে প্রথম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, এটা কে আবিষ্কার করেছিল? আমরা দেখছি কি হার্বার্ট বোয়ার রেস্ট্রিকশন এনজাইমের উপরে কাজ করছিল সান ফ্রান্সিসকোতে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। ইন দ্য ইয়ার 1963, the two enzymes responsible for restriction the growth of bacteriophage of E. coli were isolated. One of these added methyl group to DNA while the other cut the DNA. The other later was called restriction endonuclease. তাহলে কোহেন সেটা কোন না, এখানে হার্বার্ট বোয়ার যখন তোমার একটা ব্যাকটেরিয়া ইকোলাইয়ের উপরে কাজ করছিল, রেস্ট্রিকশন এনজাইম ইকোলার উপরে, যখন ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করার চেষ্টা করে, তখন কি হচ্ছে বলবে এর মধ্যে দুটো ডিএনএ রয়েছে। একটা ডিএনএ তোমার কি করছে, একটা ডিএনএ নিজস্ব যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ চারিদিকে মিথাইল গ্রুপকে অ্যাড করে দিচ্ছে। এখানে কি করছে সিএসসি, এভাবে তোমার মিথাইল গ্রুপগুলোকে সিএসসি গ্রুপকে অ্যাড করে দিচ্ছে। এবং বাকি যে সমস্ত ডিএনএটা রয়েছে অ্যাড করলো। আরেকটা যখন এখানে তোমার সেই ভাইরাসের ডিএনএটা যখনই আসবে, তো সেই ডিএনএটা টুকরো টুকরো করে কেটে ভেঙে নষ্ট করে দেবে। তাহলে একটা কাজ হচ্ছে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যেটা তোমার ভাইরাল ডিএনএ কি করলো, টুকরো করে দিল, এন্ডোনিউক্লিয়েজ। তাহলে কি হলো যে তাহলে একটা ডিএনএ কি করলো, একটা ডিএনএ তোমার নিজস্ব ডিএনএকে মিথাইল গ্রুপ দ্বারা অ্যাড করে দিল। তার ফলে কি হলো, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা নিজস্ব ডিএনএকে তোমার ভাইরাল ডিএনএ থেকে আলাদাভাবে চিনতে পারলো। নিজস্ব ডিএনএ কাট করলো না, সে কি করলো বাইরের ভাইরাল ডিএনএটাকে কাট করে দিল। The first restriction endonuclease যেমন HIND2, first restriction endonuclease is HIND2 whose functioning depends on specific DNA nucleotide sequence was isolated and characterized 5 years later. তাহলে প্রথম যে 1963 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেরও কাজ করে, কিন্তু প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার হয় তোমার HIND2, যেটা সিকোয়েন্স হচ্ছে কি AA GC TT 5 prime to 3 prime TT CG AA। এটা হচ্ছে সিকোয়েন্স কার, HIND2। এবার HIND2 যে নামটা আছে সেই নামটা এসছে কোথা থেকে? এক হচ্ছে H4 হিমোফিলাস, N4 ইনফ্লুয়েঞ্জি হলো, এবং D4 রেস্ট্রিকশন টাইপ, স্ট্রেন টাইপ। আর 2 হচ্ছে স্ট্রেন নাম্বার। তাহলে কি হলো দেখো, যে প্রথম যে এনজাইমটা 1963-তে হার্বার্ট বোয়ার রেস্ট্রিকশন এনজাইম নিয়ে কাজ করতে শুরু করলো, সে দেখলো যে ব্যাকটেরিয়া কোষের মধ্যে দুই ধরনের এনজাইম রয়েছে বা দুটো টাইপ এনজাইম রয়েছে। একটা এনজাইম মিথাইলেশন ঘটাচ্ছে, একটা এনজাইম তোমার কাট করছে ভাইরাল ডিএনএকে, এবং যে কাট করছে তার নাম ধরে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এবার হচ্ছে কি তার 5 বছর পরে 1968 খ্রিস্টাব্দের দিকে প্রথম তোমার কি হলো HIND2 বলে একটা এনজাইম আবিষ্কার, রেস্ট্রিকশন এনজাইম কি হলো আইসোলেট করা হলো। এবং সে আইসোলেট করার পরে তার একটা স্পেসিফিক সিকোয়েন্স রয়েছে, সেই সিকোয়েন্স হচ্ছে AA GC এবং TT 3 prime TT CG A রয়েছে। এবার এই যে সিকোয়েন্স এর এ সাইড থেকে তোমার কাটবে এবং এখান থেকে কাটবে, যার ফলে একটা স্টিকি এন্ড তৈরি করবে, এবং স্টিকি এন্ড তৈরি করে
স্টিকি এন্ড তৈরি করবে। এবার বলছি দেখো, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট হিন্ট টু অলওয়েজ কাট ডিএনএ মলিকুলার অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট বাই রিকগনিশন স্পেসিফিক সিকোয়েন্স। স্পেসিফিক সিকোয়েন্স বলতে বোঝাচ্ছে তোমার এই সিকোয়েন্সটাকে, এই ছটা সিকোয়েন্সকে, ছটা নাইট্রোজেন বেসের একটা সিকোয়েন্সকে বোঝাচ্ছে, নোন অ্যাজ আ রিকগনিশন সিকোয়েন্স। তাহলে এই যে এটাকে বলে, এটা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, এটাকে আবার নাম হচ্ছে রিকগনিশন সিকোয়েন্স, ওকে, বা রেস্ট্রিকশন সাইটও বলা হয়ে থাকে। For Hindu, beside Hindu, today we know more than 900. তাহলে কি হলো? Today's we know more than 900 restriction. বর্তমানে আমরা কি হচ্ছে মোটামুটি 900 এর বেশি রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার হয়েছে। From 230 strain of bacteria, মানে 230খানা ব্যাকটেরিয়ার স্ট্রেন থেকে মোটামুটি 900 এর উপরে এর হিন্টু এর মতো রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করা হয়েছে। দ্য কনভেনশন অফ নেমিং দিস এনজাইমস ইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম কামস ফ্রম দ্য জেনাস। তার এখানে যে নামকরণ করলাম, ফার্স্ট লেটার যেটা ক্যাপিটালে থাকবে সেটা হচ্ছে কি জেনাসের নাম হিমোফিলিয়া, তারপর হচ্ছে অ্যান্ড দ্য সেকেন্ড টু লেটার কাম ফ্রম দ্য স্পিসিস অফ দ্য প্রোক্যারিওটিক সেল ফ্রম হুইচ দে আর আইসোলেটেড। তাহলে পরে কি আইএন ইনফ্লুয়েঞ্জ করলাম আমরা, ইকো আর ওয়ান যদি হয়, যদি ইকো আর ওয়ানের সিকোয়েন্স হচ্ছে তোমার GAATTC 5' to 3', আর CTTA আর G 5' 3'। এটা হচ্ছে কি ইকো আর ওয়ানের প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেটাকে তারা আইডেন্টিফাই GAATTC 5' to 3', একইভাবে কি GAATTC। যখন 5' to 3' আমরা কোনো একটা সিকোয়েন্সে পড়বো, তার ফলে 5' to 3' ডাইরেকশনের উভয় দিকে তোমার একই রকম সিকোয়েন্স থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কি, তখন সেটাকে আমরা রেস্ট্রিকশন সাইট প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আমরা বলে থাকি। আর ইকোয়ার নাম দেখো, E for Escherichia, CO for coli, R for strain type and 1 for strain number. Next page. Strain. Roman number following the name indicate the order in which the enzyme were isolated from the strain of it. এই যে ইকো আর ওয়ান, তাহলে E for কি Escherichia, CO for coli, এবং তোমার হচ্ছে কি C for coli, ইকো আর ওয়ান। এবার আর হচ্ছে স্ট্রেন টাইপ, আর ওয়ান হচ্ছে স্ট্রেন নাম্বার। রেস্ট্রিকশন এনজাইম বিলংস টু এ লার্জ ক্লাস অফ এনজাইম কল নিউক্লিয়েজ। নিউক্লিয়েজ মানে যে সমস্ত এনজাইম নিউক্লিক অ্যাসিডকে ভেঙে ফেলে তাদেরকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়েজ এনজাইম, তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়েজ। ওকে, there are two kind of nucleus, একটা exonuclease, একটা হচ্ছে endonuclease। exonuclease removes nucleotide from the end of the DNA। তার exonuclease কাজ হচ্ছে কি যে নিউক্লিওটাইডকে রিমুভ করে 5' বা 3' ডাইমেনশন থেকে, অর্থাৎ এটা যদি ডিএনএ হয় তাহলে এর 5' বা 3' পোর্শন থেকে তোমার কি হয়, রিমুভ হয়। and nuclear end of the DNA, whereas endonuclease makes cut specific position within the DNA। তাহলে এক্সো মানে কি বাইরের দিকে, অর্থাৎ 5' বা 3' এর দিকে, আর এন্ডো মানে হচ্ছে ইনসাইড দ্য DNA। Each restriction endonuclease functions by inspecting the length of a DNA sequence। ওকে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাজ করছে কার, প্রথমে ইন্সপেক্ট করবে, অর্থাৎ দেখবে ভালো করে, তার বলছে কি দ্য লেন্থ অফ ডিএনএ সিকোয়েন্স ওয়ান্স ইট ফাইন্ডস ইট স্পেসিফিক। তাহলে কি হচ্ছে যে একটা ডিএনএর উপর একটা নির্দিষ্ট রিকগনিশন সিকোয়েন্স থাকবে। এখানে যেমন তুমি ইকোলাই পেয়েছো, কি ইকোলাই পেয়েছো তুমি AAGCTT ইকোলাই পেয়েছো, তো
একটা ডিএনএর উপরে তারা কি করবে, ফাইন্ড আউট করবে, খোঁজ করবে। কিসের খোঁজ করবে? এরকম একটা সিকোয়েন্সের খোঁজ করবে। যদি এরকম একটা সিকোয়েন্স পেয়ে যায়, তবে সেই জায়গার দুটো এর মধ্যখানে বা দুটো টি এবং সি এর মধ্যখানে তোমার এটা দেখাবে, মানে কাট সাইডটা দেখাবে। At a specific point in their sugar phosphate backbones, each trans-restriction endonuclease recognize a specific palindromic sequence in the DNA. তাহলে কি করছে? এক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এক নির্দিষ্ট প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে, হ্যাঁ এখানে একটা ছবি দেখো, ছবি দেখে বুঝতে পারবে। এটা একটা ভেক্টর ডিএনএ, এটা ফরেন ডিএনএ। ভেক্টর ডিএনএ মানে যে ডিএনএর সঙ্গে ভেক্টরটাকে এটাকে যুক্ত করতে হবে। তাহলে দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ইকো আর1 দ্বারা এখানে কাট করা হচ্ছে। ইকো আর1 কি হচ্ছে এখন GAA TT, তাহলে ইকো আর1 এর সিকোয়েন্স কি GAA TT C, তাহলে G এবং এর মধ্যখানে ওরা কাটবে। কিভাবে কাট করে দেখো, যে এখানে কি হলো, এই জি এবং এর মধ্যখানে তোমার কাট করলো, আর এদের ক্ষেত্রে একই তোমার ওই জি আর এর মধ্যখানে তোমার কাট করা হচ্ছে। তারপরে দেখো এখানে স্টিকি এন্ড ফরমেশন হয়েছে। এবার এই দুটো স্টিকি এন্ডকে দেখো এ টিটি আছে, এখানে এ আছে, হলো। এবার কাট করার পরে এই দুটো স্টিকি এন্ডকে করে এখানে জয়েন্ট করে কম্বাইন করে দেওয়া হয়েছে। তাহলে এটাকে বলা, এই যে এ হয়ে যখন এন্ড তৈরি, আবার আর্থোব্যাক্টার লুটিয়াস ALU1 আর্থোব্যাক্টার, একটা উদাহরণ দিয়ে বোঝায়, আর্থোব্যাক্টার লুটিয়াস, এটা একটা ব্যাকটেরিয়া যেখানে তোমার হচ্ছে AGCT সিকোয়েন্স, হ্যাঁ তো এখানে AG আর তার TC, তার কি হলো TC মানে লুটিয়াস AGCT। তো এখানে কি হচ্ছে, তার অপোজিট কি 3 প্রাইম কি TCGA 5 প্রাইম। এরা কি করছে, এই জি আর সি এর মধ্যখানে যখন কাট করবে, তখন আমরা পাবো কি 5 প্রাইম AGCT 3 প্রাইম আর 3 প্রাইম TC GA। তাহলে এখানে কি দেখা, এখানে এই যে এরকম টাইপের যখন এন্ড পাবো আমরা, এরকম যখন কাটিং পাবো, তখন সেটাকে বলা হচ্ছে ব্লান্ট এন্ড। ব্লান্ট এন্ড পাচ্ছি, কিন্তু এখানে আমি পাচ্ছি কি স্টিকি এন্ড। ডু ইউ নো হোয়াট ইজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স যাকে 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে পড়লে সেটা একই রকম থাকবে। যেমন এখানে দেখো এই সিকোয়েন্সটার কথা AAGCTT AAGCTT 3 প্রাইম টু 5 প্রাইম। এবার যদি আমি 5 প্রাইম পড়ি তাহলে AAGCT পাচ্ছি, আবার যদি 5 প্রাইম টু 3 প্রাইম পড়ি তাহলে তাহলে কি হচ্ছে, আবার যদি 5 প্রাইম টু 3 প্রাইম তাহলে আবার একই জিনিস ATTGC AACGTT উপরে পাবো আবার। এটাকে প্যালিন্ড্রোম। These are groups of letters that form the same words when read both forward and backward. মালায়ালাম, এই যে মালায়ালাম শব্দটিকে তুমি সামনে থেকে পড়ো পিছন থেকে পড়ো একই জিনিস পাবে। as against a word palindromes where the same word is read in both direction. তাহলে আমি কি বললাম, যেখানে ধরনের AAGCTT আছে 5 প্রাইম টু 3 প্রাইম, as against the word, তাহলে 3 প্রাইম হয়ে গেল। আবার যদি 3 প্রাইম থেকে পড়ো তাহলে TTGCG আর A পাচ্ছ। তাহলে দেখো 5 প্রাইম থেকে যদি শুরু করি আমি, তাহলে A পাচ্ছি, DC CT পাচ্ছি, আবার যদি 5 প্রাইম থেকে শুরু করি A DC এবং TT পাচ্ছি। সুতরাং যখন বোথ ডাইরেকশন একই রকম সিকোয়েন্স থাকবে, তখন সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ক্লিয়ার? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। As against a word palindrome where the same word is read in both directions, the palindromes in DNA is a sequence of base pair that reads
same on the two strands when orientation of ডিএনএ সিকোয়েন্স কি, যে ডাইরেকশনে তুমি পড়ো না কেন তার সিকোয়েন্সের রিডিংটা কি একই হবে, তখন সেটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আমরা বলছি। এবার দেখো, ফর এক্সাম্পল দ্য ফলোয়িং সিকোয়েন্স রিড দ্য সেম অন দ্য টু স্ট্যান্ড 5' to 3 ডাইরেকশন অ্যান্ড 3' to 5, কিন্তু GAATTC আছে এখানে, ক্লিয়ার? এটা কি হিন্ট টু, ওকে? তো 5' থেকে যখন আমি পড়বো 5' 3' দিকে, তখন একই সিকোয়েন্স পাচ্ছি। আবার 5' থেকে আবার 3', এই 5' থেকে আবার 3' দিকে যখন যাবো, তখন সে কি করছি আমি, তখন কিন্তু সেম সিকোয়েন্সটাই পাচ্ছি আমি, GAATTC। Restriction enzymes cut the strand of DNA little away from the center of the palindromic site. The restriction কি করছে, কাট দ্য ডিএনএ স্ট্র্যান্ডটাকে কাট করছে লিটিল অ্যাওয়ে, অল্প একটু দূরে ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্যালিন্ড্রোম সাইট। তাহলে এই ডিএনএটাকে কাটবে কোথায়, যেমন এখানে যেমন জি আর এর মধ্যবর্তী স্থানে তোমার কাটবে, এখানে যেমন এ আর জি এর মধ্যবর্তী স্থানে কাটবে। বাট বিটুইন দ্য সেম টু বেস অন দ্য অপোজিট স্ট্যান্ডস, কিন্তু বেসটা কি হবে, একই হবে। এখানে যেমন জি আর এ জি এর মধ্যখানে কাটলো, এখানেও কিন্তু এ জি এর মধ্যখানে কাটবে। দ্য লিভ সিঙ্গেল স্ট্যান্ড properties proportion at the end. There are overchanging stages called sticky end তাহলে কি হচ্ছে এখানে, there are overhanging stretches called sticky end on each strand. These are named as because they are from hydrogen bond with their complementary কাট কাউন্টারপার্ট। এর আগের পেজে দেখেছো তোমরা, এই ছবিটা দেখো, এখানে এটা ভেক্টর ডিএনএ, যখন জি আর এর মধ্যবর্তী অংশ কাটলো, এখানে কাটলো, তখন কি সিকোয়েন্স তৈরি হচ্ছে, এখানে যে সিকোয়েন্স আর এখানে যে সিকোয়েন্স, এটা স্টিকি এন্ড। তাহলে এই যে ব্ল্যাক কালারের এই পোর্শনটা আর এই পোর্শনটা কি হবে, পরস্পরের সঙ্গে বন্ড তৈরি করবে। তো এরকম স্ট্যান্ড যখন তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি স্টিকি এন্ড। These are named so because they form hydrogen bonds with their complementary cut counterpart. This stickiness of the end facilitates the resting enzyme by DNA ligase. এবার এই যে ফাঁকা অংশটা, স্টিকি এন্ডটা যুক্ত হবে কার দ্বারা যুক্ত হচ্ছে, ডিএনএ লাইগেজের মাধ্যমে যুক্ত হচ্ছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আর ইউজড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলছে, যেখানে একটা ফরেন ডিএনএকে ভেক্টরের সঙ্গে ইনসার্ট করার পরে সেটা একটা নতুন হোস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, ওকে? এটাকে বলা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং টু ফর্ম রিকম্বিনেন্ট মলিকিউলস অফ ডিএনএ হুইচ আর কম্পোজড অফ ডিএনএ ফ্রম ডিফারেন্ট সোর্স অফ অর্গানিজম। ওয়েন কাট বাই দ্য সেম, যখন একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছি আমরা, তাহলে সিকোয়েন্সের একই পোর্শনে কাট করবে ওরা, জয়েন টুগেদার ইউজিং ডিএনএ ল্যাঙ্গুয়েজ। যেমন দেখ এখানে, এটা একটা ফরেন ডিএনএ, এটা একটা ভেক্টর ডিএনএ প্লাজমিড। এবার ফরেন ডিএনএ ভেক্টর ডিএনএ দুজনকে কাটা হলো কি ইকো R1 বলে বা হিন টু, যে কোনো একটা সিঙ্গেল স্পেসিফিক রেস্ট্রিক্ট এনজাইম যখন কাটবো, তাহলে ওরা কি স্পেসিফিক রেকগনিশন সাইটকেই রিকগনাইজ করবে, স্পেসিফিক তোমার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকেই ওরা কাট করবে। তাহলে এর দুজনের ক্ষেত্রে একই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে ওরা কাট করলো। তারপর কাটবো অংশ কি, ডিএনএ লাইগেজ দ্বারা এই ক্ষুদ্রতম অংশটা আবার তোমার ওখানে যুক্ত হয়ে গেল। তারপরে কি করছে, এই যে ভেক্টর, এবার কি হলো, এখানে দেখো এই ফরেন ডিএনএটা এখানে ইনসার্ট করা আছে। এরপর এই যে ডিএনএ, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট মানে দুটো আলাদা ডিএনএ যখন একসাথে কম্বাইন হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ বলা হচ্ছে। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএকে আমি ট্রান্সফার করব কার মধ্যে, ট্রান্সফার করব একটা ইকোলাই সেলের মধ্যে। কেন করব, তার যাতে মাল্টিপল কপি তৈরি হয়, অনেকগুলো কপি তৈরি হয়, অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়, তার জন্য আমি কেন ইউক্যারিওটিক সেলের মধ্যে পাঠাবো না, কারণ ইউক্যারিওটিক সেলের লাইফ স্প্যানটা অনেক বড়। বলে যেমন হিউম্যানের ক্ষেত্রে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হতে মোটামুটি 24 ঘন্টা সময় লাগে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা মাত্র 20 মিনিট সময় লাগে। তার জন্য কি ওই ব্যাকটেরিয়ার মধ্যে খুব তাড়াতাড়ি আমরা প্রোডাক্টটা পেয়ে যাই।
You may have realized that normally unless one cuts the vector and the source DNA with the same restriction enzyme, তাহলে আমাদের কি করতে হচ্ছে, যখন আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করব তখন যে ডিজায়ার্ড জিনটা রয়েছে, অর্থাৎ যে জিনটা আমি কালেক্ট করে এনেছি সেই ফরেন বা এলিয়েন জিনটা এবং যে ভেক্টরটা রয়েছে তা কিন্তু একই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে কাট করতে হবে, একই রেস্ট্রিকশন, এটা মাথায় রাখবে, সেম রেস্ট্রিকশন এনজাইম ইউজ করতে হবে এখানে। দ্য রিকম্বিনেন্ট ভেক্টর মলিকুল ক্যান নট বি ক্রিয়েটেড। You may have realized that normally unless one cuts the vector and the source DNA with the same restriction, মানে যদি সেম একই রেস্ট্রিকশন এনজাইম না ব্যবহার করা হয় তাহলে কি হবে, রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট ভেক্টর ডু নট প্রডিউস হিয়ার। মানে বলতে চাইছে যে এটা যদি আমার ফরেন ডিএনএ হয় এবং এখানে যদি আমার একটা ভেক্টর থাকে তাহলে এই ডিএনএটাকে আমাকে ইনসার্ট করতে গেলে সেম এনজাইম, ধরুন ইকো আর1 আমি নিলাম, তো ইকো আর1 দিয়ে কাট করলে সেম সাইডটাকে ওরা কাট করবে, যার ফলে কি হচ্ছে সেটা ইনসার্শনটা সুবিধা হবে, যার ফলে তোমার সেই ভেক্টরের মধ্যে সেই আমার ডিজায়ার জিনটা ঢুকে পড়বে। ক্লিয়ার? তো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে একই এনজাইম দিয়ে ফরেন ডিএনএকেও কাট করতে হবে, আবার ভেক্টরটাকেও কিন্তু কাট করতে হবে। এবার সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট, ডিএনএ ফ্র্যাগমেন্টে কীভাবে সেপারেশন করব, তো বলছে দ্য কাটিং অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনি, এই যে আমরা এই ডিএনএটাকে ছোটো ছোটো টুকরোতে কেটে দিলাম, কার দ্বারা কাটলাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের দ্বারা কাটলাম, রেজাল্ট ইন দ্য ফ্র্যাগমেন্ট অফ, তাহলে ডিএনএ অনেকগুলো টুকরো তৈরি হলো, ফ্র্যাগমেন্ট তৈরি হলো। দিস ফ্র্যাগমেন্টস ক্যান বি সেপারেট বাই টেকনিক কল জেল ইলেকট্রোফোরেসিস। এখানে দেখো দুটো টার্ম ইউজ করা হয়, একটা জেল, একটা ইলেকট্রোফোরেসিস। জেল হচ্ছে কি, জেল হচ্ছে সেমি সলিড, সেমি সলিড লিকুইড, সেমি সলিড মেটেরিয়াল। ওকে, এই জেলটা, আর ইলেকট্রো মানে এখানে হচ্ছে ইলেকট্রো মানে ইলেকট্রন সাপ্লাই করতে হলে ফোরেসিস মানে হচ্ছে ছিদ্র, অর্থাৎ ছোট ছোট ছিদ্রের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাইয়ের দ্বারা যখন ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে ছোট থেকে বড় আকারে বা বড় থেকে ছোট আকারে সাজানো হয় তাকে বলা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতি। সিন্স ডিএনএ ফ্র্যাগমেন্টস আর নেগেটিভলি চার্জ, ডিএনএ কি হচ্ছে, ডিএনএ আমাদের হচ্ছে নেগেটিভলি চার্জ হয়, কেন, ডিএনএর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, এই ফসফরিক অ্যাসিড হচ্ছে হাইলি নেগেটিভলি চার্জ, তার জন্য ওভারঅল ডিএনএ চার্জ হয় তোমার নেগেটিভলি চার্জ হয়। দে ক্যান বি সেপারেটেড বাই ফোর্সিং দেম টু মুভ টুয়ার্ডস দ্য অ্যানোড মানে হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ এটা ধরে নাও জেল, এটা 11 জেল, ক্লিয়ার, এটা হচ্ছে 11 জেল। এই জেলটা কোথা পাওয়া যাচ্ছে, জেলটা এক ধরনের রেড অ্যালগি থেকে পাওয়া যাচ্ছে, রেড অ্যালগি বলতে হচ্ছে কি, যেমন রেল অ্যালগি বা উইডস বলা হয় এগুলোকে, সি উইডস, যেমন জেলিডিয়াম, গ্রাসিলারিয়া অ্যান্ড জাইগার্টিনা, এই তিনটে রেড অ্যালগি থেকে তোমার এই জেলটা 11 জেলটা পাওয়া যায়। সিন্স ডিএনএ ফ্র্যাগমেন্টস আর নেগেটিভলি চার্জ, তাহলে এখানে কি এটা ধরনের জেল ইলেকট্রোফোরেসিসের যে জেলটা, সেই জেলটাকে এখানে রাখা আছে। তো জেলটাকে দেখো, এটা হচ্ছে কি জেল, হচ্ছে তোমার ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ বলে নেগেটিভটা হচ্ছে এদিকে, যেটাকে আমরা বলছি অ্যানোড, যেটাকে বলছি আমরা ক্যাথোড, আর এদিকে হচ্ছে কি পজিটিভলি চার্জ থাকবে, যেটাকে আমরা বলছি অ্যানোড, এদিকে ক্যাথোড। তাহলে কি হবে, এই 11 জেলটা কি সেমি সলিড লিকুইড বলে, তার মধ্যে ছোট ছোট ছিদ্র উপস্থিত। এবার এই যে ওয়েলগুলো দেখতে পাচ্ছি, ওয়েলগুলোতে ডিএনএর ফ্র্যাগমেন্টগুলো বা ফ্র্যাগমেন্টের যে লিকুইড সলিউশন থাকবে সেটাকে পোর করে দেওয়া হবে। এবার যখন ইলেকট্রিক সাপ্লাই করা হবে তখন এই জেলের মধ্যে ছোট ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলোর মাধ্যমে যেটা নেগেটিভলি চার্জ ডিএনএ সে নেগেটিভ থেকে পজিটিভ অপোজিটে অ্যাট্রাকশন হবে বলে পজিটিভলি চার্জের দিকে তারা মুভ করবে। এবার যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা সবচেয়ে ছোট হবে সে সবচেয়ে দূর ডিস্টেন্সে আসবে, এবং যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা যত বেশি বড় হবে সেটা তোমার কাছের দিকে থেকে যাবে। যেমন দেখো এখানে পাতলা সিকোয়েন্স স্মলেস্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট, এবং এখানে মোটাগুলো হচ্ছে লার্জেস্ট ডিএনএ ফ্র্যাগমেন্টের কথা বলা হয়েছে। তারপর বলছি দেখো এখানে, থ্রু
Nowadays the most commonly used matrix is agarose, তাহলে এই agarose টা আমরা ব্যবহার করছি বর্তমানে এখন, which is natural polymer extracted from seaweeds, seaweeds মানে আগাছা, মানে সমুদ্রের আগাছা, যেমন বললাম রেড অ্যালগি, রেডিয়াম, গ্রাসেলারি এবং জাইগাটিনা থেকে পাওয়া যায়। The DNA fragments separate according to their size, ডিএনএ কি দেখো স্মলগুলো সবচেয়ে দূরের দিকে ক্যাথোডের দিকে অ্যানোডের দিকে চলে আসলো, এবং যে লার্জেস্ট ফ্র্যাগমেন্ট সেগুলো ওই ছিদ্রের দিকে দূরে যেতে পারেনি বলে ওরা গোড়ার দিকে থেকে গেছে। তাদের কী হলো, অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ, সাইজ হিসেবে তাদের সেপারেট করা হলো। শিপিং এফেক্ট, শিপিং এফেক্ট মানে কি, জেলের মধ্যে কী রয়েছে, ছোটো ছোটো ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলোর মাধ্যমে ডিএনএটা ট্রান্সপোর্ট হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এটাকে শিপিং এফেক্ট বলা হয়, প্রোভাইডেড বাই দ্য agarose gel. Hence, the smaller the fragment size, the further it moves. যত ছোট ছোট সাইজের ফ্র্যাগমেন্টগুলো হবে তত দূর ডিস্টেন্স সে মুভ করতে পারছে। The smaller the fragment size, the further it moves. Look at the figure 9.3. Guess at which end of the gel the sample was loaded. তাহলে আমরা এই যেটা নেগেটিভলি সাইড, সেখানে ছোটো ছোটো কি এই জেলের মধ্যে কি ছোটো ছোটো কূপ বা মানে চারকোণ আকারে শেপের গর্ত তৈরি করা হয়, এই গর্তের মধ্যে কি ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে দিয়ে দেওয়া হয়, মিক্সচার অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট। তারপর যখন ইলেকট্রিক সাপ্লাই করা হলে সেখান থেকে তখন কীভাবে মুভ করে, যেগুলো ছোটো সেগুলো দূরে চলে আসে, যেগুলো বড় সেগুলো গোড়ার দিকে থেকে যায়। দ্য সেপারেটেড ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যান বি ভিজুয়ালাইজড। এবার কি এখানে যে ডিএনএগুলো আলাদা হলো সেগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে, মানে দেখতে হবে, দেখার জন্য কি তাকে স্টেন করতে হবে, স্টেন দেখা কী করছে, only after staining the DNA with compound known ethidium bromide. তাহলে কি ইথিডিয়াম ব্রোমাইড কি করা হয়, মিক্সড করা হয় এর মধ্যে চারকোনা গর্তগুলোর মধ্যে, তারপরে কি হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড অ্যাড করা হলো। এবার তার উপরে যখন তোমার আলট্রাভায়োলেট রেডিয়েশন ফেলা হবে তখন সেগুলো কি হচ্ছে ভিজিবল হবে, সেগুলো দেখতে পাওয়া যাবে। You can see bright orange color band, তাহলে কোন কালার দেখতে পাওয়া যাবে, ব্রাইট অরেঞ্জ কালারের ব্যান্ড দেখতে পাওয়া যাবে অফ ডিএনএ ইন এ ইথিডিয়াম ব্রোমাইড স্টেন্ট জেল এক্সপোজ টু আলট্রাভায়োলেট লাইট। তো যখন আমরা এই জেলটা কি করা হলো, যখন তোমার এক্সপোজ করা হবে আলট্রাভায়োলেট লাইটের উপস্থিতিতে, তখন ইথিডিয়াম ব্রোমাইডের উপস্থিতিতে এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো হালকা অরেঞ্জ কালার হিসেবে দেখা দেবে। দ্য সেপারেট bands of DNA are cut out from the agarose gel and extracted from the gel pieces. এই জেলের ছোটো ছোটো পিস টুকরো করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা পিসে কী হবে, সে agarose জেলের মধ্যে ডিএনএ টুকরোগুলো থেকে যাবে। Thus this step is known as elution, তাকে বলা হচ্ছে, এই স্টেপটাকে বলা হচ্ছে ইলিউশন বা সেপারেশন। The DNA fragments purified in this way are used in constructing recombinant DNA by joining them with cloning vector. এবং এইভাবে যখন ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো তাদের সাইজ হিসেবে সেপারেট করা হয়ে গেল, তারপর সেই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে সেখান থেকে সেপারেট করা হয়, সেপারেট করার পরে তাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা ভেক্টরের সঙ্গে অ্যাড করা হয়। এটা হচ্ছে পদ্ধতি। দেখো এখানে তাহলে প্রথমে দেখো বলছে কি মিক্স agarose জেল, প্রথমে agarose জেল এবং বাফার সলিউশন কাকে বলা হচ্ছে, বাফার সলিউশন হচ্ছে এমন একটি সলিউশন বা দ্রবণ যেখানে পিএইচ এর পরিবর্তন সহজে হয় না, অর্থাৎ যে কোনো বায়োলজিক্যাল অর্গানিজম যখন আমরা যে কোনো বায়োলজিক্যাল কম্পোনেন্ট যখন আমরা দেখবো তার কিন্তু পিএইচ সেন্সিটিভ হয়। তো এখানে কি হয়, যদি অ্যাসিডিক পিএইচ বা বেসিক পিএইচ, অ্যালকালি পিএইচ যদি ইউজ করা হয় তাহলে কিন্তু আমরা অরিজিনাল রিডিং পাবো না। তাই আমরা এখানে বাফার সলিউশন ইউজ করবো যেখানে পিএইচ এর মাত্রাটা সহজে চেঞ্জ হবে না। ওই জন্য agarose জেলের সঙ্গে বাফার ইউজ করা হলো। বয়েলিং মিক্সচার ইন মাইক্রোওয়েভে সেটাকে এই মিক্সচারটাকে ভালো করে বয়েল করা হলো, করার পরে কুল দ্য মিক্সচার অ্যাট 65 ডিগ্রি সেন্টিগ্রেড পোর ইন্টু মোল্ড। তো এটা হচ্ছে কি ছাঁচ, যে ছাঁচের মধ্যে আমি agarose জেলের এই প্লেটটা তৈরি করব। ছাঁচের মধ্যে কি হচ্ছে, এই যে agarose জেলটাকে ঢেলে দেওয়া হলো, তারপরে কি হলো কি তারপর একটা এই যে যেটা বললাম ছোটো ছোটো গর্ত তৈরি করতে হবে, এই গর্তগুলো তৈরি করার জন্য একটা চিরুনির মতো স্ট্রাকচার থাকে, সেটাকে এখানে দিয়ে দেওয়ার ফলে যখন জেলটা সলিড হয়ে যাবে তখন এই জিনিসটাকে উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেললে কী হবে, এখানে গর্ত থেকে যাবে। এরপর হচ্ছে লোড স্যাম্পলিং, তারপর যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়ার যে ছোটো টুকরো ভেঙেছিলাম সেই ফ্র্যাগমেন্টগুলোকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার ফলে কী হবে, তারপর ইলেকট্রিক সাপ্লাই করার ফলে কী হচ্ছে, একদম পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জের দিকে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো দিয়েছি বলে তার অপোজিট চার্জ পজিটিভের দিকে অ্যাট্রাকশন হবে। তারপর কী হচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই করার ফলে তারা
পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আসবে। কি আসবে? অন দ্য বেসিস অফ দ্য সাইড। ছোটোগুলো সবচেয়ে দূরে থাকবে আর বড়গুলো সবচেয়ে কাছের মধ্যে থেকে যাবে। এরপর এর সঙ্গে কী করা হলো? ইথিলিয়াম ব্রোমাইড ইউজ করা হবে। ইথিলিয়াম ব্রোমাইড ইউজ করলে কী হলো? ওর উপর যখন আলট্রাভায়োলেট লাইট ফেলবো তখন সেগুলো অরেঞ্জ ব্যান্ড হিসেবে দেখতে পাওয়া যাবে। এটাই হলো তোমার জেলের মধ্যে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতির মাধ্যমে ডিএনএকে সাইড হিসেবে পৃথক করা। এরপর হচ্ছে ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টর মানে হচ্ছে যখন একটা ডিএনএ টুকরোকে যখন তুমি কী করলে কোন ভেক্টরের মধ্যে দিলে, ভেক্টরের মধ্যে দেওয়ার পরে সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো এবং সেটাকে তুমি কোন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করলে। ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে সেটা কী করলো? সেটা তোমার যখন রেপ্লিকেশনের প্রতিলিপি তৈরি করবে তাকে হচ্ছে ক্লোনিং ভেক্টর বলা হয়। যেমন দেখো এখানে বলছে ইউ নো দ্যাট প্লাজমিড অ্যান্ড ব্যাকটেরিওফেজেস have the ability to replicate within bacterial cell independent of the control of chromosomal DNA. বলছে ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে ব্যাকটেরিওফেজ থাকে, মানে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যে ফেজ ভাইরাস তাকে ব্যাকটেরিওফেজ বলা হয়। তো ব্যাকটেরিওফেজ এবং প্লাজমিডটা কি হচ্ছে? ব্যাকটেরিয়ার ডিএনএ যেটা অটোনোমাসলি বা ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেশন হয়, যার দুজনে কি করে? রেপ্লিকেট করে কোথায়? ব্যাকটেরিয়া সেলের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ নিজেই। ব্যাকটেরিওফেজ বিকজ অফ দেয়ার হাই নাম্বার পার্সেল। এবার হাই নাম্বার পার্সেল মানে হচ্ছে যে একটা কোষের মধ্যে সর্বোচ্চ কত সংখ্যায় তোমার ব্যাকটেরিওফেজ বা কত সংখ্যায় তোমার রিকম্বিনেন্ট ডিএনএ থাকতে পারে বা প্লাজমিড থাকতে পারে। হাই কপি নাম্বার কি? ব্যাকটেরিওফেজ খুব ক্ষুদ্র আকৃতির, খুব ছোট আকারের হওয়ার কি হচ্ছে? যত ছোট আকারের হবে তত বেশি পরিমাণে কি কপি তোমার এক ব্যাকটেরিয়ার মধ্যে থাকতে পারবে। হ্যাভ ভেরি হাই কপি নাম্বার অফ দ্য জেনোম উইদিন দ্য ব্যাকটেরিয়াল সেল। তাহলে ব্যাকটেরিওফেজ যখন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তখন এটা খুব বেশি সংখ্যায় কী হয়? ব্যাকটেরিয়া সেলের মধ্যে থাকে। সাম প্লাজমিডস মে হ্যাভ অনলি 1 or 2। কিছু প্লাজমিড আবার কি একমাত্র একটা বা দুটো কপি থাকতে পারে, ওকে, কপি পার সেল। হোয়ারএজ আদার্স মে হ্যাভ 15 to 100 কপিজ পার সেল। মানে বল যত বেশি কপি নাম্বার হবে তত আমাদের ক্লোনিং করার সুবিধা হবে, অর্থাৎ তত বেশি প্রোডাক্ট আমরা পাবো। তো কিছু প্লাজমিড একটা থেকে দুটো কপি তৈরি করতে পারে, আবার অনেক প্লাজমিড যেগুলো 15 থেকে তোমার 100টা পর্যন্ত কপি তৈরি করতে পারে। দেয়ার নাম্বার ক্যান গো ইভেন হায়ার, সেই নাম্বারটা আরও বেশি হতে পারে। ইফ উই আর এবল টু লিঙ্ক দ্য এলিয়ান পিস অফ ডিএনএ উইথ ব্যাকটেরিওফেজ অর প্লাজমিড ডিএনএ। ধরে নাও এটা একটা প্লাজমিড ডিএনএ, এই প্লাজমিড ডিএনএর সঙ্গে আমি কী করলাম? রেস্ট্রিকশন নিউক্লিওটাইডে কাট করলাম এবং একটা এলিয়ান ডিএনএকে তার সঙ্গে যুক্ত করে দিলাম। তার ফলে কী তৈরি হলো আমার? তারপরে তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এটা হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ হলো। বলছে ইফ উই আর এবল টু লিঙ্ক অ্যান এলিয়ান পিস, তাহলে এটা হচ্ছে এলিয়ান পিস অফ ডিএনএ উইথ ব্যাকটেরিওফেজ আর প্লাজমিড। সে ব্যাকটেরিওফেজ সংযুক্ত হতে পারে বা প্লাজমিডের সংযুক্ত হতে পারে। We can multiply its number equal to a copy number of the plasmid or bacteriophage। তাহলে বলছে কি? তাহলে এখানে যখন রেপ্লিকেট করে দেবো একটা ব্যাকটেরিয়ার মধ্যে, যদি আমি এই জিনিসটাকে ঢুকিয়ে দিই, একটা ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমি সেই জিনিসটাকে ঢুকিয়ে ফেলতে পারি, তাহলে কী হবে? ব্যাকটেরিয়া যখন তোমার প্রজনন করবে অর্থাৎ রিপ্রোডাকশন করবে, তখন ব্যাকটেরিয়াগুলো কী হবে? একটা থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি করবে। তো দুটো ব্যাকটেরিয়া যখন তৈরি করবে তখন কী হচ্ছে? তাহলে দুটো ব্যাকটেরিয়া যখন তৈরি করবে তখন ব্যাকটেরিয়ার সংখ্যার সঙ্গে সঙ্গে এদের কি ক্রোমোজোম নাম্বারগুলো কি তৈরি হতে থাকবে? যেমন দেখ এখানে, তাহলে এদের কপি নাম্বারগুলো তৈরি হতে থাকবে। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে ধরে নাও বাইনারি ফিশনের মধ্যে দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো, তাহলে কি হলো? ওর কপি নাম্বারটা তৈরি হতে থাকলো ব্যাকটেরিয়ার মধ্যে, হলো। ভেক্টর ইউজড at present are engineered in such a way that they help easy linking foreign DNA and selection of recombinant from non-recombinant। তাহলে এই যে আমরা এই ক্লোনিং ভেক্টরটাকে ব্যবহার করছি, তাহলে ক্লোনিং ভেক্টরটা কী করছে? তোমার যে এই লিঙ্ক ফরেন ডিএনএ ওর সঙ্গে লিঙ্ক করছে। এবার হচ্ছে কি এই লিঙ্কিং সব প্লাজমিড তো লিঙ্কিং হবে না, তাই লিঙ্কিং প্লাজমিড বা রিকম্বিনেন্ট প্লাজমিড এবং নন রিকম্বিনেন্ট প্লাজমিডগুলোকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে প্রথমে। তাহলে দেখো এবার প্রথম দেখো দ্য ফলোয়িং আর দ্য ফিচার দ্যাট আর রিকোয়ার্ড টু ফ্যাসিলিটেট ক্লোনিং। এবার একটা ভেক্টর, ধরুন প্লাজমিডকে আমরা এখানে আদর্শ ভেক্টর হিসেবে ব্যবহার করছি। তো প্লাজমিড কী করবো? প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যার জন্য ওটাকে আমি ভেক্টর হিসেবে ব্যবহার করব।
শুধুমাত্র একটা ডিএনএকে একটা হোস্টের মধ্যে নিয়ে গেল, ট্রান্সফার করে নিয়ে গেল, সেটা করলে তো হবে না। সেই ডিএনএটার কপি তৈরি করতে হবে, রেপ্লিকেশন ক্লোন তৈরি করতে হবে। তা প্রথম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে দেখো প্রথম হচ্ছে কি, যে কোনো ভেক্টরের একটা সাইট থাকবে, সেটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। অর্থাৎ যখন হোস্টের মধ্যে সেই রিকম্বিনেন্ট ডিএনএ ভেক্টরটা যখন ফরেন ডিএনএ নিয়ে উপস্থিত হবে, তখন সেখানে যাতে সেটা রেপ্লিকেশন হতে পারে, অর্থাৎ প্রতিলিপি তৈরি করতে পারে, তার জন্য একটা সিকোয়েন্স থাকতে হবে যে অরিজিন অ্যান্ড রেপ্লিকেশন জিনস ফর ব্যাকটেরিয়া অ্যান্ড ইস্ট অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ একটা ওআরআই সাইট থাকতে হবে। দিস ইজ আ সিকোয়েন্স ফ্রম হোয়ার রেপ্লিকেশন স্টার্ট, যেখান থেকে রেপ্লিকেশন করতে, কারণ ক্লোন করতে গেলে কি রেপ্লিকেশন হতে হবে, দ্য রেপ্লিকেশন স্টার্ট অ্যান্ড এনি পিস অফ ডিএনএ ওয়েন লিঙ্ক টু দিস সিকোয়েন্স ক্যান বি মেড টু রেপ্লিকেট উইদিন দ্য হোস্ট সেল। এবার এই ওআরআই সাইটটা কি, ওআরআই সাইটটা হচ্ছে ডিএনএর মধ্যে অর্থাৎ ভেক্টরের মধ্যে এমন একটা রিজিয়ন, যে রিজিয়নটাতে যে সিকোয়েন্সটা থাকবে, ধরুন এখানে রিজিয়ন। এবার একটা ফরেন ডিএনএকে যদি আমি এর মধ্যে ইনসার্ট করে দিই, তাহলে এই সিকোয়েন্সের মধ্যে ইনসার্ট করলাম, তাহলে এই সিকোয়েন্সটা যখন রেপ্লিকেশন হবে, তাহলে আমার ফরেন ডিএনএটা কিন্তু রেপ্লিকেশন হয়ে যাবে, এটাই বলছি এখানে। দিস সিকোয়েন্স ইজ অলসো রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য কপি নাম্বার অফ দ্য লিঙ্কড ডিএনএ। তাহলে যে ডিএনএটা আমরা লিঙ্ক করলাম, এই যেখানে ব্লু কালারের ডিএনএ লিঙ্ক করলাম, সেই লিঙ্কটা কত তৈরি করতে পারছে, কত তাড়াতাড়ি এবং কত সহজে কতগুলো কপি তৈরি করতে পারছে, সেটা একটা ফ্যাক্টর। So, if one wants to recover many copies of the target DNA, it should be cloned in a vector whose origin support high copy number. তাহলে কি হচ্ছে, এই প্লাজমিডগুলো বললাম যে কিছু কিছু প্লাজমিড রয়েছে, এগুলো একটা থেকে দুটো কপি নাম্বার থাকতে পারে, কিছু প্লাজমিড রয়েছে 15 থেকে 100টা কপি নাম্বার হতে পারে কোষের মধ্যে। তো এমন প্লাজমিডকে আমার পছন্দ চুজ করতে হবে যেখানে হাই কপি নাম্বার তৈরি হয়, অর্থাৎ যত কপি নাম্বার তো তত কী হবে, আমার ক্লোন তৈরি হবে ফরেন ডিএনএটা। তারপর দেখো দ্বিতীয় নম্বর বলছে কি, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার সিলেক্টেবল মার্কার। এবার সিলেক্টেবল মার্কার বলতে যে এখানে বলছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারটা চলে আসবে এখানে। যেমন প্রথমে বলছে দেখো যে ইন অ্যাডিশন টু ওআরআই দ্য ভেক্টর রিকোয়ার সিলেক্টেবল মার্কার। শুধুমাত্র তোমার থাকলে হবে না, যে ওর একটা ওআরআই সাইড রয়েছে সেটা থাকলে হবে না, তার একটা সিলেক্টেবল মার্কার থাকতে হবে। এবার সিলেক্টেবল মার্কারটা কি জিনিস, চলো দেখে নেওয়া যাক। বলছে which helps identifying and eliminating non-transformants and selectively permitting the growth of transformants. এটা আমরা এখানে একটু আগে দেখলাম কি, যে রিকম্বিনেন্ট এবং নন রিকম্বিনেন্ট। আমি ধরুন একটা সলিউশনের মধ্যে প্লাজমিডকে ফরেন ডিএনএকে প্লাজমিডের মধ্যে আমি ইনসার্ট করছি, যুক্ত করছি, কিন্তু সব প্লাজমিডের মধ্যে তো ফরেন ডিএনএ ইনসার্ট হবে না। তো যেগুলোর মধ্যে ইনসার্ট হবে সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলবো, আর যেটার মধ্যে ইনসার্ট হবে না তাকে নন রিকম্বিনেন্ট বলবো। এবার নন রিকম্বিনেন্ট ডিএনএ আমার কোনো কাজ নেই, কারণ সেখানে ফরেন ডিএনএটা রেপ্লিকেশন হতে পারবে না, তাই আমাকে নন রিকম্বিনেন্ট থেকে রিকম্বিনেন্ট ডিএনএকে সেপারেট করতে হবে। ওকে, সেপারেট করতে হবে। ট্রান্সফরমেশন ইজ প্রসেস। ট্রান্সফরমেশন মানে কি, রূপান্তর মানে কি, যখন একটা অবস্থা অন্য অবস্থা, অর্থাৎ নর্মাল প্লাজমিডের মধ্যে যখন ফরেন ডিএনএ দিব, তার ফলে কি প্লাজমিডটা রিকম্বিনেন্ট ডিএনএ কনভার্ট হয়ে যাবে, সেটাকে ট্রান্সফরমেশন বলা হয়। ইট আ প্রসিডিওর থ্রু হুইচ এ পিসেস অফ ডিএনএ ইজ ইন্ট্রোডিউসড ইন এ হোস্ট ব্যাকটেরিয়াম। নর্মালি দ্য জিন, তাহলে কি হচ্ছে, যে একটা রিকম্বিনেন্ট ডিএনএকে আমি কী করবো, হোস্ট ব্যাকটেরিয়ার মাধ্যমে, হোস্ট ব্যাকটেরিয়া মানে যার মধ্যে আমি ইন্ট্রোডিউস করবো সেই জিনিসটাকে। নর্মালি দ্য জিন এনকোডিং রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স such as ampicillin, chloramphenicol, tetracycline or kanamycin etc. are considered useful selectable marker for E. coli. মানে হচ্ছে যে এই যেটা ভেক্টর, এই ভেক্টরটার মধ্যে এমন কিছু জিন থাকবে যে জিনগুলোর মাধ্যমে কী হচ্ছে, সেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। অর্থাৎ ধরুন এখানে যেমন রয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, এখানে টেট্রাসাইক্লিন থাকতে পারে, অ্যাম্পিসিলিন থাকতে পারে, ক্লোরামফেনিকল জিন থাকতে পারে, যার ফলে সেই অ্যান্টিবায়োটিকগুলো কী করবে, অ্যান্টিবায়োটিকগুলোকে মানে প্রয়োগ করলেও বা হোস্টের মধ্যে অ্যান্টিবায়োটিকগুলো থাকলেও কিন্তু সে যাতে ক্লোন ভেক্টরটা নষ্ট না হয়ে যায়। ওকে, আবার এর প্রধান কাজ হচ্ছে নন ট্রান্সফরম্যান্ট থেকে ট্রান্সফরম্যান্টকে পৃথক করা, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ থেকে নন রিকম্বিনেন্ট ডিএনএকে পৃথক করার জন্য এই সিলেক্টেবল মার্কারগুলো ব্যবহার করা হয়।
দ্য নর্মাল ইকোলাই সেল ডু নট ক্যারি রেজিস্ট্যান্স অ্যাগেনস্ট অ্যানি অফ দিস অ্যান্টিবায়োটিক। তাহলে নর্মাল আমরা ইকোলাই ব্যাকটেরিয়া এর কোনো অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে রেজিস্ট্যান্স না, কিন্তু যখন আমরা এই সমস্ত জিনগুলোকে এই ভেক্টরের মধ্যে ইন্ট্রোডিউস করব তখন সেটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। ওকে, যেমন দেখো তারপর তাহলে এক নম্বর হচ্ছে সিলেক্টেবল মার্কার। ও একটা ওআরআই সাইট থাকলো, একটা সিলেক্টেবল মার্কার থাকলো। ওআরআই সাইট মানে যেখান থেকে তোমার অরিজিন অফ রেপ্লিকেশন প্রতিলিপি তৈরির পদ্ধতিটা শুরু হবে। সিলেক্টেবল মার্কার মানে যেখানে তোমার সেই ব্যাকটেরিয়াটাকে রেজিস্ট্যান্স করে দিবে কার কোনো একটা অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে। এবার ক্লোনিং সাইট, ক্লোন হওয়ার জন্য একটা সাইট লাগবে। তাহলে দেখো এখানে কি হলো, দেখো ওআরআই সাইট, এটা হলো অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। এবার দেখো বলছে এখানে তোমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স সাইট বা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স সাইট, মানে এই যে জিনটা এখানে রয়েছে এই জিনটা কি করছে তোমার অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, বা এই জিনটা হচ্ছে তোমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স হচ্ছে। তারপর হচ্ছে ইন অর্ডার টু লিঙ্ক দ্য এলিয়ান ডিএনএ মানে বাইরের ডিএনএকে যখন আমি লিঙ্ক করছি, দ্য ভেক্টর নিডস টু হ্যাভ ভেরি প্রেফারেবলি সিঙ্গেল রিকগনিশন সাইট। তাহলে রিকগনিশন সাইট বলতে একটা রেস্ট্রিকশন সাইটকে বলা হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে বলা হচ্ছে যেখানে নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ গিয়ে কাট করবে এবং সেখানে ফরেন ডিএনএটাকে ইন্ট্রোডিউস করবে। প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান রিকগনিশন সাইট, এখানে দেখো PST1, PV1, EcoR1, HIND3, CLA1, BAMH1, SLH1, PVH1, এগুলো সব রেস্ট্রিকশন এনজাইম এবং এই রেস্ট্রিকশন এনজাইমগুলো কাট করছে কোথায়, একটা নির্দিষ্ট সিকোয়েন্সের উপরে। এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে তোমার রেস্ট্রিকশন সাইট, এবং এগুলো একটা থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। The ligation of alien DNA is carried out at a restriction site present in one of the two antibiotic resistance genes. তাহলে কি বলছে যে ফরেন ডিএনএটাকে আমি এই ভেক্টরের মধ্যে এই PBR32 এর মধ্যে যে ইন্ট্রোডিউস করব, সেটা কোথায় ইন্ট্রোডিউস করব, সেটা এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে বা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে আমি ইন্ট্রোডিউস করব। তাহলে কি হচ্ছে দেখো এখানে, ফর এক্সাম্পল ইউ ক্যান লাইগেট এ ফরেন ডিএনএ অ্যাট BAMH1। তাহলে আমি ভাবলাম যে একটা আমি ফরেন ডিএনএকে নিয়ে আসলাম এবং ফরেন ডিএনএটা কোথায় ইন্ট্রোডিউস করলাম এই BAMH1, এটা রেস্ট্রিকশন সাইট, এবং এর BAMH1 ইউজ করার ফলে এই ফরেন ডিএনএ দেখা গেল যে এইটুকু জায়গাতে আমার ইন্ট্রোডিউস হলো, এবং এই জায়গাটা কিসের, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স। তারা বলছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন ইন দ্য ভেক্টর PBR32। PBR32 মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট যে জিনটা রয়েছে, পিঙ্ক কালারের যে জিনটা রয়েছে, সেখানে BAMH1 একটা রেস্ট্রিকশন সাইট রয়েছে। তো BAMH1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে ব্যবহার করে আমি একটা ফরেন ডিএনএ, এটা ধরনের একটা ফরেন ডিএনএ ছিল, সেই ডিএনএটাকে আমি ইন্ট্রোডিউস করে দিলাম এই রিজনটাতে। তারপর বলছে দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড উইল লুজ tetracycle resistance due to insertion of foreign DNA but can still be selected out from non-recombinant ones by plating the transformants on tetracycline containing medium। তার এখানে বলছে কি দেখো, বললো যে এখানে যখন ধরুন একটা জিন রয়েছে যেখানে AGCTCG 5' to 3', একটা জিন রয়েছে। এবার আমি কি করব, একটা জিন ধরে নাও TCGA, আরেকটা জিন রয়েছে, ওকে। তো এই জিনটাকে আমি কি করব, এখানে ইন্ট্রোডিউস করব। এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো। তাহলে এই জিনটাকে আমি কোথায়, এখানে ইন্ট্রোডিউস করলাম, কোথায়, এই জায়গাটাতে ইন্ট্রোডিউস করব। তো যখন আমি ইন্ট্রোডিউস করব তখন কি হবে দেখো, AG ধরুন এটা ছিল কি, এটা ছিল প্রোটিন A ছিল। তো AGC, এবার হচ্ছে TCGS। যখন আমি এখানে TCGA ইন্ট্রোডিউস করে দিলাম তখন এই প্রোটিনটাকে আগের প্রোটিন থাকবে, আগের প্রোটিনটা থাকবে না, কারণ আগের প্রোটিনটার সিকোয়েন্স ছিল এটা, এবার নতুন সিকোয়েন্স এটা, তার এটা কি তৈরি করবে, এটা হচ্ছে কি প্রোটিন B তৈরি করবে, মানে প্রোটিন এটা তোমার নিষ্ক্রিয় হয়ে গেল। তো এই যে নিষ্ক্রিয় হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন।
এই যে নতুন ডিএনএ নতুন জিনটা এখানে যে ইনপুট হলো, তারপরে একটা নতুন প্রোটিন তৈরি করলো, এই প্রোটিন তৈরি হওয়ার ফলে আগের জিনটা কি হলো, নিষ্ক্রিয় হয়ে গেল। একে বলা হয় ইনসারশন, অর্থাৎ একটা জিন ইনসারশন হওয়ার ফলে, ঢোকার ফলে আগের জিনটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই যখন আমি টেট্রাসাইক্লিনের জায়গাটাতে যখন আমি একটা ফরেন ডিএনএকে ইন্ট্রোডিউস করিয়েছি, তখন এই টেট্রাসাইক্লিন জিনের যে সজ্জাক্রম ছিল সেটা ব্রেক হয়ে গেছে, এবং ব্রেক হওয়ার ফলে সেই জিনটা কি হচ্ছে, তোমার টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ওকে বলা যায় ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। তো এখানে দেখো আবার জিনিসটা পড়ে দেখো, দ্য রিকম্বিন্যান্ট প্লাজমিড উইল লুজ টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স ডিউ টু ইনসারশন অফ ফরেন ডিএনএ। তাহলে টেট্রাসাইক্লিন জিনটা রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? কারণ ফরেন ডিএনএটা ইনসারশন হয়েছে এই জায়গাটাতে। ফরেন ডিএনএ বাট ক্যান স্টিল বি সিলেক্টেড আউট ফ্রম নন রিকম্বিন্যান্ট অনস বাই প্লেটিং দ্য ট্রান্সফরমেন্ট অন এ টেট্রাসাইক্লিন কন্টিনিউম। এবার যখন ঢুকলো তখন আমি একটা প্লেট নিলাম, এই প্লেটের মধ্যে রয়েছে টেট্রাসাইক্লিন জিন রয়েছে, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, এখানে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। এবার এখানে রিকম্বিন্যান্ট আর নন রিকম্বিন্যান্ট ডিএনএগুলো যদি আমি কাল্টিভেট করি, তাহলে দেখা গেল যে যে রিকম্বিন্যান্ট হয়েছে, রিকম্বিনেশন যেখানে এই জিনটা ইন্ট্রোডিউস করেছে সেটা কিন্তু এখানে আর গ্রো করবে না। কারা গ্রো করবে? নন রিকম্বিন্যান্টগুলো গ্রো করবে। কারণ নন রিকম্বিন্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা সক্রিয় আছে, কিন্তু এর ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে গেছে। কেন নিষ্ক্রিয় হয়েছে? ফরেন ডিএনএ ঢোকার ফলে। দ্য রিকম্বিন্যান্ট উইল গ্রো ইন এবার হচ্ছে কি, দ্য ট্রান্সফরমেন্ট গ্রো অন ampicillin containing medium are then transferred to medium containing tetracycline. The recombinant will grow in ampicillin containing medium but not containing tetracycline. এবার এখানে টেট্রাসাইক্লিন রয়েছে, আরেকটা কালচার মিডিয়াম নিলে যেখানে তোমার ব্যাকটেরিয়াটা গ্রো করবে, সেই কালচার মিডিয়ামটাতে রয়েছে কি, এখানে রয়েছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, দুটো অ্যান্টিবডি, একটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, একটা ছিল টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট। যখন এখানে ইনসারশন ঘটলো, অর্থাৎ ফরেন ডিএনএ টেট্রাসাইক্লিনের মধ্যে ঢুকে গেল, এই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে রিকম্বিন্যান্টটা, তোমার রিকম্বিন্যান্ট যেটা বা ট্রান্সফর্মটা যেটা থাকবে সেটা কিন্তু গ্রো করবে না। গ্রো করবে কে? গ্রো করবে নন রিকম্বিন্যান্টটা। যেহেতু টেট্রাসাইক্লিনটা কি হচ্ছে, এখানে অ্যান্টিবায়োটিক আছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স যে জিনটা ছিল, এই টেট্রাসাইক্লিন যে সহ্য করতে পারতো সেটা নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু যখন আমি অ্যাম্পিসিলিনে কাল্টিভেট করব, তখন এই রিকম্বিন্যান্ট যেটা আছে, রিকম্বিন্যান্ট সে কিন্তু এখানে গ্রো করবে, কিন্তু টেট্রাসাইক্লিন কিন্তু তোমার আর নন রিকম্বিন্যান্টটা এটা গ্রো করবে। এখানে কথাটা বলছি, দেখো ভালো বোঝার চেষ্টা করো। দ্য ট্রান্সফরমেন্ট গ্রোয়িং অন অ্যাম্পিসিলিন যে রিকম্বিন্যান্ট বা ট্রান্সফরমেন্ট হয়েছে, যে পরিবর্তন হয়েছে, সেটা কোথায়? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সের জন্ম, মানে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিকে ওরা গ্রো করবে, কারণ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিনটা ওদের ক্ষেত্রে সক্রিয় হয়ে আছে। ওকে, কিন্তু সক্রিয় হয়ে আছে মিডিয়াম, আর দেন ট্রান্সফার অন এ মিডিয়াম কন্টেন্ট। এরপর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্সে তোমার যখন ট্রান্সফার করা যাবে, সেক্ষেত্রে কী হবে? দ্য রিকম্বিন্যান্ট উইল গ্রো ইন অ্যাম্পিসিলিন কন্টেন্ট মিডিয়াম বাট নট অন দ্য টেট্রাসাইক্লিন মিডিয়াম। আর যেগুলো নন রিকম্বিন্যান্ট, ওদের ক্ষেত্রে তো তোমার এই রেজিস্ট্যান্ট জিনটা নেই, অ্যাবসেন্ট। এই রেজিস্ট্যান্ট জিনটা নন রিকম্বিন্যান্টদের ক্ষেত্রে নেই, সুতরাং এরা কোথাও গ্রো করতে পারবে না, অ্যাম্পিসিলিন কন্টেনিং মিডিয়ামে গ্রো করতে পারবে, না তোমার টেট্রাসাইক্লিন কন্টেনিং মিডিয়ামে গ্রো করতে পারবে। কিন্তু যখন ইনসারশন, অর্থাৎ আমরা চোখে দেখতে পাচ্ছি না যে প্লাজমিডের মধ্যে ডিএনএ ঢুকে গেল, তো কীভাবে আমরা সেপারেট করব? যে ক্ষেত্রে তোমার এই ফরেন ডিএনএটা ঢুকছে, সেক্ষেত্রে ওটা কি টেট্রাসাইক্লিনে কাল্টিভেট হবে না, কারণ টেট্রাসাইক্লিন জিনটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু যখন অ্যাম্পিসিলিন দেবো, তখন সেখানে আবার নর্মাল ও গ্রো করতে পারবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে কি, যে রিকম্বিনেন্ট ডিএনএ করা, নন রিকম্বিনেন্ট কোথাও কাল্টিভেট করতে পারবে না, কারণ নন রিকম্বিনেন্টের মধ্যে এই রেজিস্ট্যান্স বা সিলেক্টেবল মার্কার জিনগুলো নেই। বাট নন রিকম্বিনেন্ট উইল গ্রো অন দ্য মিডিয়াম কন্টেনিং বোথ দ্য অ্যান্টিবায়োটিক্স বাট সরি, তাহলে কি হচ্ছে এখানে, আবার নন রিকম্বিনেন্ট যে ডিএনএগুলো রয়েছে, ওরা কিন্তু দুটোতেই গ্রো করতে পারবে, কারণ ওদের ক্ষেত্রে এই দুটো জিনিস তোমার সক্রিয় অবস্থায় রয়েছে। নন রিকম্বিনেন্টগুলো দুটো মিডিয়ামে গ্রো করতে পারবে, কারণ ওদের মধ্যে রেজিস্ট্যান্স জিনগুলো রয়েছে। কিন্তু যে রিকম্বিনেন্ট হয়েছে, ওর ক্ষেত্রে টেট্রাসাইক্লিন জিনটা রেজিস্ট্যান্স আর থাকেনি বলে তোমার টেট্রাসাইক্লিন গ্রো করতে পারবে না, কিন্তু অ্যাম্পিসিলিনে গ্রো করতে পারবে। ইন দিস কেস ওয়ান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হেল্প ইন সিলেক্টিং দ্য ট্রান্সফর্মার। তাহলে এখানে কি হচ্ছে, এই যে আমাদের টেট্রাসাইক্লিন নিষ্ক্রিয় হয়ে যাওয়া,
নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে কি, তাহলে এখানে আমার মানে ফরেন ডিএনএটা ইনসার্ট হয়ে গেছে, সাকসেসফুলি ইনসার্ট হয়েছে, এটাই প্রুভ করছে। whereas the other antibiotic resistant genes get inactivated due to insertion of alien DNA। তাহলে কি এলিয়ান ডিএনএ যখনই ঢুকবে তখনই ওর সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেটা তোমার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড হেল্পস ইন সিলেকশন। এইভাবে কী করছে, রিকম্বিনেন্ট থেকে নন রিকম্বিনেন্ট আলাদা করো। মানে আসল কথা হচ্ছে যে যখন আমরা একটা মানে ভেক্টর নিব, তো ভেক্টরে কী রয়েছে, একটা সিলেক্টেবল মার্কার রয়েছে। এবার যখন সিলেক্টেবল মার্কারের মধ্যে কি রয়েছে, কিছু তোমার রেস্ট্রিকশন সাইট রয়েছে। এবার সেই রেস্ট্রিকশন সাইটে একটা ফরেন ডিএনএ ইনসার্ট হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ধারণ করবে সেই সিলেক্টেবল মার্কারটা সক্রিয় এবং নিষ্ক্রিয়তার উপর। যখন সে ফরেন ডিএনএ সিলেক্টেবল মার্কারের মধ্যে ইনসার্ট করলো তখন সিলেক্টেবল মার্কারটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেটা ওই অ্যান্টিবায়োটিক কন্টেনিং মিডিয়ামে তোমার কাল্টিভেট হতে পারবে না। কিন্তু যখন সেটা ইনসার্ট হবে না সেটা কাল্টিভেট হতে পারবে। সিলেকশন অফ রিকম্বিনেন্ট ডিউ টু ইনঅ্যাক্টিভেশন অফ অ্যান্টিবায়োটিক ইজ এ cumbersome procedure because it requires simultaneous plating on two plates having different antibiotics। মানে বলছে যে এই যে তোমার নন রিকম্বিনেন্ট থেকে রিকম্বিনেন্টকে আলাদা করার যে পদ্ধতি সিলেক্টেবল মার্কারের মাধ্যমে, সেটা কিন্তু খুব কাম্বারসাম, অর্থাৎ সেটা খুব ঝামেলাকর একটা পরীক্ষা, যেখানে তোমার দুটো প্লেটের মধ্যে তোমার কন্টিনিউয়াসলি অল্টারনেটলি সেটা কাল্টিভেট করতে হয়। দেয়ারফর একটা অল্টারনেটিভ পদ্ধতি রয়েছে, সেটা কি দেখো, দেয়ারফর অল্টারনেটিভ সিলেক্টেবল মার্কার হ্যাভ বিন ডেভেলপড হুইচ ডিফারেন্সিয়েট রিকম্বিনেন্ট ফ্রম নন রিকম্বিনেন্ট অন দ্য বেসিস অফ দেয়ার এবিলিটি টু প্রডিউস কালার ইন দ্য প্রেজেন্স অফ ক্রোমোজেনিক সাবস্ট্যান্স। বলছে যে এটা খুব একটা মানে খুব ঝামেলাকর পদ্ধতি, ওই জন্য আরেকটা নতুন পদ্ধতি তৈরি করা হয়েছে যেখানে তোমার কি করছে, কালার প্রোডাকশনের উপর ভিত্তি করে রিকম্বিনেন্টকে নন রিকম্বিনেন্ট থেকে আলাদা করা হচ্ছে। দেখেন কি বলছে, ইন দিস এ রিকম্বিনেন্ট ডিএনএ ইজ ইনসার্টেড উইদিন দ্য কোডিং সিকোয়েন্স অফ অ্যান এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেজ। তাহলে এখানে কি করা হচ্ছে, একটা সাইট তৈরি করা, একটা সাইট মানে ডিএনএর মধ্যে অর্থাৎ প্লাজমিডের মধ্যে একটা সাইট থাকছে, যে সাইটটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। তো অপরাধ পড়েছো, এটা বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা এনজাইম থাকছে, ক্রোমোজেনিক সাবস্ট্যান্স। দিস রেজাল্টস ইনটু ইনঅ্যাক্টিভেশন অফ দ্য জিন ফর সিনথেসিস অফ দিস এনজাইম হুইচ রেফার ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন। এবার ধরুন এখানে আমি টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স একটা জিন দেখেছিলাম, কিন্তু এখানে আবার কি করলাম, ওই একই জায়গাতে আমি বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা জিনকে রাখলাম। এবার এই বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে, ব্লু কালার প্রোডাকশন করে নর্মাল অবস্থায়। এবার যখন একটা বাইরের ফরেন ডিএনএ এর মধ্যে প্রবেশ করলো, তো বিটা গ্যালাক্টোসাইডেজ কি হলো, নিষ্ক্রিয় হয়ে গেল, এবং নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে সেটা কিন্তু কোনো কালার তৈরি করবে না। দ্য প্রেজেন্স অফ ক্রোমোজেনিক সাবস্ট্রেট গিভস ব্লু কালার, তারা কি ব্লু কালার তৈরি করছে। কলোনিজ ইফ দ্য প্লাজমিড ইন দ্য ব্যাকটেরিয়া ডাজ নট হ্যাভ অ্যানি ইনসার্ট, যদি কোনো বাইরের ফরেন ডিএনএ এর মধ্যে ইনসার্ট না করে, বিটা গ্যালাক্টোসাইডেজের মধ্যে না ইনসার্ট করে, তবে সেখানে কি ব্লু কালার তৈরি করবে। প্রেজেন্স অফ ইনসার্ট, অর্থাৎ যখন ফরেন ডিএনএটা এখানে ইনসার্ট করে গেল, ভিতরে ঢুকে গেল ইনসার্ট, রেজাল্ট ইনটু ইনসার্শন ইনঅ্যাক্টিভেশন। আগেটা বললাম যে এই জিনটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, বিটা গ্যালাক্টোসাইড জিন নিষ্ক্রিয় হয়ে গেলে, এবং নিষ্ক্রিয় হয়ে গেলে সে তার কোনো কালার তৈরি করবে না, সে ব্লু কালার তৈরি করবে না। মানে যদি ব্লু কালার না তৈরি করে তবে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট, আর যদি ব্লু কালার তৈরি করে তাহলে সেটা নন রিকম্বিনেন্ট। মানে কালার তৈরি করলে বুঝতে হবে যে হ্যাঁ ওর মধ্যে কোনো ফরেন ডিএনএ ইনসার্ট করেনি, আর কালার যদি না তৈরি করে তাহলে বুঝতে হবে যে সেখানে ফরেন ডিএনএ ইনসার্ট করার ফলে সেখানে ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই পেজটার মেন কথা হচ্ছে যে আমরা ট্রান্সফরমেন্ট বা রিকম্বিনেন্ট ডিএনএ থেকে নন রিকম্বিনেন্ট ডিএনএকে আলাদা করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সিলেক্টেবল মার্কারের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে তোমার কোনো ক্রোমোজেনিক সাবস্টেন্সের উপর ভিত্তি করে। তো প্রথমে যখন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন নিলাম, তো বাইরের যে ফরেন ডিএনএ সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের মধ্যে ঢুকে পড়ে, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা নিষ্ক্রিয় হয়ে যায় বলে তাকে সেই অ্যান্টিবায়োটিক কন্টেনিং মিডিয়ার মধ্যে কাল্টিভেট করলে সেখানে গ্রো করতে পারবে না, কিন্তু তাকে অন্য অ্যান্টিবায়োটিক কন্টেনিং মিডিয়াম, অ্যাম্পিসিলিন কন্টেনিং মিডিয়ার মধ্যে গ্রো করলে সেটা গ্রো করতে পারবে। এর মাধ্যমে সেপারেট করা। আরেকটা হচ্ছে কি ক্রোমোজেনিক সাবস্ট্যান্স, এর মাধ্যমে কী করা হচ্ছে, সেখানে ওই
সিলেক্টেবল মার্কারের জায়গায় একটা বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা তোমার ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে নেওয়া হচ্ছে, এনজাইমকে নেওয়া হচ্ছে, যেটা নর্মাল অবস্থায় কালার তৈরি করছে ব্লু কালার, কিন্তু যখন ওই জিনের মধ্যে কোনো বাইরের ফরেন ডিএনএ ইনসার্ট করা হচ্ছে তখন সেটার কালারটা তৈরি করছে না, ইনসার্টশন ইনঅ্যাক্টিভেশন দেখাচ্ছে। এর মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট থেকে নন রিকম্বিনেন্টকে পৃথক করতে পারবো। তারপর 4 নম্বর কি থাকতে হবে, ভেক্টরস ফর ক্লোনিং জিন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তো প্ল্যান্ট এবং অ্যানিমালের মধ্যে কোন ভেক্টরগুলো ক্লোনিং জিনটাকে ক্লোন করে। You may be surprised to know that we have learned the lesson of transferring gene into plants and animals. তাহলে আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম সেই রিকম্বিনেন্ট ডিএনএটা কি করবো এবার প্ল্যান্ট বা অ্যানিমালের মধ্যে ট্রান্সফার করব। অর্থাৎ আমরা যে রিকম্বিনেন্ট প্লাজমিড, এই প্লাজমিডে কী কী থাকলো, একটা ওআরআই সাইট থাকলো, একটা সিলেক্টেবল মার্কার থাকলো, একটা থাকলো তোমার রেস্ট্রিকশন সাইট। তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা তৈরি করলাম, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে এবার ট্রান্সফার করবো কোথায়, সেটাকে ট্রান্সফার করা হবে কোনো প্ল্যান্ট বা অ্যানিমালের মধ্যে। ফ্রম ব্যাকটেরিয়াম ভাইরাসেস হুইচ হ্যাভ নোন দিস ফর এজেস হাউ টু ডেলিভার জিন টু ট্রান্সফার ইউক্যারিওটিক সেল অ্যান্ড ফোর্স দেম টু ডু হোয়াট দ্য ব্যাকটেরিয়া ভাইরাস ওয়ান্ট। কথাটাকে বোঝার চেষ্টা করো, বলছি ইউ মে বি সারপ্রাইজ টু নো, তুমি জেনে প্রশংসিত হবে, দ্যাট উই হ্যাভ লার্ন দ্য লেসন, আমরা এই লেসন থেকে জানতে পারছি ট্রান্সফারিং জিন ইনটু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, প্ল্যান্টস এবং অ্যানিমাল থেকে জিনগুলোকে ট্রান্সফার করছি, প্ল্যান্টস এবং অ্যানিমালের মধ্যে জিন ট্রান্সফার করছি কোথা থেকে, ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে, হুইচ হ্যাভ নোন দিস ফর এজ হাউ টু ডেলিভার জিন টু ট্রান্সফর্ম ইউক্যারিওটিক সেল। অর্থাৎ একটা জিনকে ট্রান্সফার করার ফলে ইউক্যারিওটিক সেলের ফেনোটাইপের কী পরিবর্তন আমরা আনতে পারছি, অ্যান্ড ফোর্স দেম টু ডু হোয়াট দ্য ব্যাকটেরিয়া ভাইরাস ওয়ান্ট, এবং আমরা তাদেরকে ফোর্স করছি, ইউক্যারিওটিক সেলকে ফোর্স করছি যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কী চাইছে। ফর এক্সাম্পল অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফেসিয়েন্স, এটা নর্মালি কী করে, প্ল্যান্টের মধ্যে ক্রাউন গার্ল ডিজিজ তৈরি করে, ক্রাউন গার্ল ডিজিজ তৈরি করে, মানে এটা এক ধরনের টিউমার, এই টিউমারটা তৈরি করে ওরা। এ প্যাথোজেন সেভারাল ডাইকট প্ল্যান্ট ইজ এবল টু ডেলিভার এ পিস অফ ডিএনএ টিডিএনএ, টিডিএনএ মানে হচ্ছে টিউমার ইনডিউসিং ডিএনএ, টিডিএনএ, এটা আসলে টিআইডিএনএ, টিউমার ইনডিউসিং ডিএনএ। তাহলে এর মধ্যে একটা প্লাজমিড থাকবে, সেই প্লাজমিডটার নাম হচ্ছে টিডিএনএ, এবং অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফেসিয়াস যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ থাকছে, তার নাম হচ্ছে টিডিএনএ। Transform normal plant cell into a tumor and direct this tumor cell to produce the chemical required by the pathogen. তাহলে বলছে কি যে এই যে তোমার অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফেসিয়াস প্যাথোজেনটা রয়েছে, এরা বিভিন্ন ডাইকট প্ল্যান্টের মধ্যে একটা ডিএনএকে ট্রান্সফার করে, তার নাম হচ্ছে টিডিএনএ, এবং টিডিএনএটা কী করে, প্ল্যান্টের মধ্যে টিউমার তৈরি করে, যেটাকে আমরা ক্রাউন গার্ল বললাম। দিস টিউমার সেল টু প্রডিউস দ্য কেমিক্যাল রিকোয়ার্ড বাই দ্য, এবং প্যাথোজেনের জন্য যে কেমিক্যালটা দরকার সেই কেমিক্যালটা কিন্তু ডিএনএটা তৈরি করে ফেলে। সিমিলারলি রেট্রোভাইরাস বলতে আমাদের যেমন এইচআইভি ভাইরাস, আরএনএ ভাইরাস, রেট্রোভাইরাস বলা হয়, ইন অ্যানিমালস হ্যাভ দ্য এবিলিটি টু ট্রান্সফর্ম নর্মাল সেল ইন্টু ক্যান্সার সেল। তাহলে রেট্রোভাইরাসটা কী করে, আমাদের বডির নর্মাল সেলগুলোকে ক্যান্সার সেলে কনভার্ট করতে পারে। এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আর্ট অফ ডেলিভারিং জিন বাই প্যাথোজেন in their eukaryotic host has generated knowledge to transform these tools of pathogens into useful vector for delivering genes of interest to humans. এই যে জিনগুলো, এই যে ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো, এরা যে পদ্ধতিতে আমাদের মধ্যে কি তাদের জিনগুলোকে, তাদের ডিএনএগুলোকে ট্রান্সফার করছে, সেটা আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে যে কীভাবে আমরা হিউম্যান বিংয়ের মধ্যে কোনো একটা জিনকে ট্রান্সফার করতে পারবো। The tumor-inducing plasmid, এই যে বললাম TI plasmid, tumor-inducing plasmid of Agarobacterium tumefaciens has how been modified into cloning vector. Cloning vector মানে যে ভেক্টরটা জিনের কপি তৈরি করবে তাকে ক্লোনিং ভেক্টর বলা হয়। তাহলে এইটাই Agarobacterium tumefaciens এর মধ্যে TI plasmid রয়েছে, which is no more pathogenic to the plants. একে আমরা মডিফাইড করে দিচ্ছি। নর্মালি ক্রাউন গার্ল ডিজিজ তৈরি করছে, কিন্তু এটাকে যদি মডিফাই করি আমরা, তাহলে সেটা আর ডিজিজ তৈরি করতে পারবে না, বা টিডিএনএটাকে যদি আমরা মডিফাই করে দিই তাহলে সেটা ডিজিজ তৈরি করবে না, কিন্তু আমাদের ফরেন ডিএনএটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে। নো মোর প্যাথোজেনিক, তারা আর মানে প্যাথোজেন থাকছে না, তারা রোগ তৈরি করে না। টু
to the plants, but is still able to use the mechanism to deliver genes to our interest into variety of plants. বা নর্মালি কী করে, অ্যাগারোব্যাকটেরিয়াম টিউফেসিয়েন্স একটা প্ল্যান্টকে ডাইকট প্ল্যান্টকে অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে তার মধ্যে ডিএনএটাকে ট্রান্সফার করে দেয় এবং সেই ডিএনএটা নর্মাল সেলের মধ্যে এক ধরনের কেমিক্যাল তৈরি করে যেটা সেই প্যাথোজেনকে গ্রো করতে সাহায্য করে। এবার আমরা কী করলাম, ওদের ডেলিভারি সিস্টেমটা নর্মাল থাকলো, শুধু টিডিএনএটাকে যদি আমরা ট্রান্সফর্ম করে দিই অর্থাৎ মডিফাই করে দিই, তাহলে ওরা একইভাবে প্ল্যান্টকে অ্যাটাক করবে কিন্তু সেখানে রোগ সৃষ্টি করতে পারবে না। এবার ওই ডিএনএর মধ্যে যদি আমরা ফরেন ডিএনএটাকে ইনসার্ট করে দিই তাহলে সে কিন্তু যেভাবে প্ল্যান্টকে অ্যাটাক করে সেভাবে তোমার জিনিসটাকে নিয়ে যাবে, কিন্তু প্ল্যান্টের মধ্যে কী করবে, কোনো ডিজিজ তৈরি না করে ওই ডিএনএটাকে কী করে কপি তৈরি করতে পারবে। সো Similarly, retrovirus have also been disarmed. Disarmed তাকে কী করা হলো, তাকে তোমার তার মধ্যে যে প্যাথোজেনিক যে এবিলিটি রয়েছে অর্থাৎ রোগ তৈরি করার যে ক্ষমতা রয়েছে সেটা কমিয়ে দেওয়া হলো, অ্যান্ড আর নাও ইউজ টু ডেলিভার ডিজায়ারেবল জিন ইনটু অ্যানিমাল সেল। অর্থাৎ যে সমস্ত প্যাথোজেনগুলো আমাদের শরীরে রোগ তৈরি করে সেই প্যাথোজেনগুলো কী হয়, আমাদের শরীরে নর্মালি একটা স্পেসিফিক রিসেপ্টরের মাধ্যমে ঢুকে পড়ে এবং সেটা আমাদের শরীরের জিনিসকে মডিফাইড করে তারা রোগ তৈরি করে। তো ওই জিনিসটাকে যদি আমরা একটু মডিফাই করে দিই অর্থাৎ ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া মডিফাই করে দিই যে সে আমাদের বডিতে আসবে নর্মাল ওয়েতে, কিন্তু সে আমাদের বডিতে রোগ তৈরি করতে পারবে না, তাহলে কি ওই ব্যাকটেরিয়াটাকে বা ভাইরাসটাকে আমরা ডেলিভারি সিস্টেম হিসেবে ইউজ করতে পারি, ভেক্টর হিসেবে ইউজ করতে পারি, এখানে বলা হচ্ছে। এখানে তারপর কি ভেক্টর হিসেবে ইউজ করলে কি ফরেন ডিএনএটাকে আমাদের বডিতে আমি ট্রান্সফার করতে পারি, ট্রান্সফার করার ফলে সে বডিতে কী করে যেভাবে ওরা নিজেরা গ্রো করতে বডির মধ্যে সেটা ওই ফরেন ডিএনএটা আমাদের বডিতে একইভাবে তোমার রেপ্লিকেশন করতে পারবে। সো ওয়ান্স এ জিন অর ডিএনএ fragment has been ligated into the suitable vector, it is transferred into bacterial or plant or animal host where it multiplies. মানে একটা ব্যাকটেরিয়া বা একটা জীবাণুর যে নর্মাল যে মানে ক্লোন তৈরি করার যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে আমরা নিচ্ছি, ওর পদ্ধতির আইডিয়াটাকে নিচ্ছি, কিন্তু সেটাকে কী করছি, প্রথমে যে প্যাথোজেনটাকে ডিজার্ম করে দিচ্ছি অর্থাৎ তাকে রোগ তৈরি করতে না পারে সেরকমভাবে তৈরি করে দিচ্ছে আগে। এরপর দেখো কম্পিটেন্ট হোস্ট ফর ট্রান্সফরমেশন উইথ রিকম্বিনেন্ট ডিএনএ। কি বলছে এখানে, সিন্স ডিএনএ ইজ হাইড্রোফিলিক মলিকিউল, হাইড্রোফিলিক মানে ডিএনএর মধ্যে কি রয়েছে, ডিএনএর মধ্যে তোমার পোলার মলিকিউলস রয়েছে। ওকে, পোলার মলিকিউলস থাকার জন্য কি হচ্ছে, এরা হাইড্রোফিলিক, জল আকর্ষী হচ্ছে। ইট ক্যান নট পাস থ্রু দ্য সেল মেমব্রেন, কারণ আমাদের কোষের বাইরের দিকে যে সেল মেমব্রেন আমরা দেখতে পাই সেই সেল মেমব্রেনটা কী হচ্ছে, ফসফোলিপিড দিয়ে তৈরি থাকছে। আর ফসফোলিপিড কি, কারণ এই যে লিপিড, এভাবে যেমন লিপিডগুলো যে তৈরি থাকছে, তো এই লিপিডটা কী হচ্ছে, পোলার হেড গ্রুপ আর নন পোলার টেল গ্রুপ থাকছে। তো এটা কী হচ্ছে, এরা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। এবার হাইড্রোফিলিক জিনিস হাইড্রোফোবিকের মধ্য দিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? In order to force bacteria to take up the plasmid, the bacterial cell must first be made competent to take up DNA. এবার প্রথমে কি করতে হবে, তার কি, তাহলে একটা ধরনের ব্যাকটেরিয়া কোষ, এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে আমি একটা রিকম্বিনেন্ট ডিএনএকে ঢুকাবো। তো ব্যাকটেরিয়া কোষের বাইরে দিয়ে কী রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে, কোষ পর্দা রয়েছে। এই কোষ পর্দা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। তাহলে হাইড্রোফোবিকের মধ্য দিয়ে ডিএনএ তো আসবে না, কারণ ডিএনএ হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার। তা প্রথমে কী করতে হবে, আমাকে কম্পিটেন্ট করতে হবে, অর্থাৎ সেটাকে যাতে ইজিলি ঢুকতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। দিস ইজ ডান বাই ট্রিটিং দেম উইথ স্পেসিফিক কনসেন্ট্রেশন অফ ডাইভ্যালেন্ট ক্যাটায়ন। ঠিক আছে, মানে ধরুন ব্যাপারটা কেমন হচ্ছে যে এটা ধরুন একটা রিকম্বিনেন্ট ডিএনএ আছে, রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএটা এবার তোমার হচ্ছে কি এই ব্যাকটেরিয়ার মধ্যে আমি ঢোকাবো, কিন্তু এটা হচ্ছে কি হাইড্রোফোবিক কোষ পর্দা, আর এটা হচ্ছে ডিএনএ যেটা হাইড্রোফিলিক। তাহলে কি হচ্ছে যে এটা এর ভিতরে অপোজিট জিনিস, তাহলে এর ভিতরে ঢুকবে না। তখন কি করা হচ্ছে, প্রথমে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন অর্থাৎ ক্যালসিয়াম ক্যাটায়নগুলোকে ইউজ করা হচ্ছে, সাচ এ ক্যালসিয়াম উইচ ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি উইথ হুইচ ডিএনএ এন্টার। তাহলে কি হচ্ছে, এই ক্যালসিয়াম আয়ন যদি এটা একটা ধরনের সলিউশনের মধ্যে আছে, এবার এখানে যদি ক্যালসিয়াম আয়ন যুক্ত করি তাহলে কী করবে, এই ক্যালসিয়াম আয়ন তোমার এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে এই কোষ পর্দার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে, মানে অ্যাটাচ করতে সাহায্য করবে। দ্য ব্যাকটেরিয়াম থ্রু পোর্স ইন ইটস সেল ওয়াল
which increase the efficiency with which DNA enters the bacterium through pores in its cell wall. Recombinant DNA can then be forced into such cell by incubating the cell with recombinant DNA on ice, followed by 42 degree centigrade temperature and then putting them back on ice. তাহলে কি হচ্ছে, আমরা কি করছি, প্রথমে ক্যালসিয়াম আয়ন নেওয়া হলো, এই ক্যালসিয়াম আয়ন কি করছে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে তোমার এই কোষ পর্দার কাছাকাছি নিয়ে আসছে। এবার এই কোষটাকে বা পুরো সিস্টেমটাকে আমরা কি করছি, প্রথমে ঠান্ডা করছি, আইস বরফের মধ্যে ঠান্ডা করা হচ্ছে, তারপরে আবার হঠাৎ টেম্পারেচার বাড়িয়ে 42 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিচ্ছি, এবং 42 ডিগ্রি সেন্টিগ্রেড করার পরে আবার হঠাৎ থেকে আবার ঠান্ডার মধ্যে নিয়ে চলে আসছে, আইসের মধ্যে নিয়ে চলে আসছে। তারপরে কি হচ্ছে, এই যে কোষ পর্দার ভেদ্যতা বেড়ে যাচ্ছে, ভেদ্যতা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তখন ইজিলি এই রিকম্বিনেন্ট ডিএনএটা এর মধ্যে ট্রান্সফার হতে পারছে। দিস এনেবল দ্য ব্যাকটেরিয়া টেক আপ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। বুঝতে পারলে কথাটা, যে প্রথমে আমরা একটা সলিউশনের মধ্যে একটা ব্যাকটেরিয়া রয়েছে এবং রিকম্বিনেন্ট ডিএনএ রয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার, আর ব্যাকটেরিয়ার কোষ পর্দা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, অর্থাৎ জল বিকরছে। এবার কি করা হচ্ছে, প্রথমে তাহলে কি রিকম্বিনেন্ট ডিএনএ কোষ পর্দার সঙ্গে যুক্ত করতে হবে, যুক্ত করার জন্য সাহায্য করছে কি ক্যালসিয়াম আয়ন। এরপরে কি করছে আমরা, কোল্ড হিট ট্রিটমেন্ট, অর্থাৎ প্রথমে আইসের টেম্পারেচার নিয়ে আসা হলো, তারপর আবার তাকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হট টেম্পারেচার দেওয়া হলো, তারপর আবার তাকে আইসে নিয়ে আসা হলো। এই যে ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে কি হচ্ছে, কোষ পর্দার ভেদ্যতা বেড়ে যাচ্ছে, ভেদ্যতা বাড়ার ফলে সে বাইরের ফরেন ডিএনএটা তখন কী হবে, পোর তৈরি হচ্ছে, পোর তৈরি হওয়ার ফলে সেটা অনায়াসে ব্যাকটেরিয়া ডিএনএর মধ্যে ঢুকে পড়ছে। দিস ইজ নট দ্য অনলি ওয়ে টু ইন্ট্রোডিউস এলিয়েন ডিএনএ ইন হোস্ট সেল, মানে এটা একমাত্র পদ্ধতি না যেখানে বাইরের ডিএনএকে হোস্ট ডিএনএর মধ্যে ঢুকাবো। এছাড়া আরও অনেক পদ্ধতি, যেমন মাইক্রো ইনজেকশন, বিশেষ করে প্রাণীকোষের ক্ষেত্রে মাইক্রো ইনজেকশন, কারণ প্রাণীকোষের কোষ প্রাচীর থাকে না, তার ফলে মাইক্রো এক ধরনের সরু নিডলের মাধ্যমে তোমার ফরেন ডিএনএকে ডাইরেক্টলি কোষের মধ্যে ইনপুট করা হয়। রিকম্বিনেন্ট ইজ ডাইরেক্টলি ইনজেক্টেড ইনটু দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যানিমাল সেল। In another method suitable for plant cell are bombarded with high velocity microparticle gold or tungsten coated with DNA in a method of biologistic gene. আরেকটা মেথড হচ্ছে কি, তাহলে মাইক্রো ইনজেকশনটা বিশেষ করে অ্যানিমাল সেলের ক্ষেত্রে ঠিক হচ্ছে, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেহেতু বাইরে কোষ প্রাচীর রয়েছে, তারপর তোমার নিউক্লিয়াস রয়েছে, তা কী করতে হবে, এখানে যে ফরেন ডিএনএ রয়েছে সেই ফরেন ডিএনএটাকে তোমার প্রথমে গোল্ড বা টাংস্টেন দিয়ে কোটেড করতে হবে। কোটেড করার পরে সেটা প্রচণ্ড হাই ভেলোসিটিতে তাকে কোষের মধ্যে একটা জিন গান বলে একটা মেশিন আছে বা একটা ইকুইপমেন্ট আছে, তার মাধ্যমে কি হাই ভেলোসিটিতে হাই ফোর্সে তাকে প্ল্যান্ট সেলের মধ্যে ইনজেক্ট করে দিতে হবে। জিন গান মেথড বা বায়োলজিস্টিক মেথড বলা হয়। অ্যান্ড দ্য লাস্ট মেথড uses disarm pathogen. Last method is disarm pathogens vector, মানে এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউফেসিয়েন্স এর টিআই প্লাজমিডটাকে আমরা কি করলাম, প্রথমে ডিসআর্ম করলাম, অর্থাৎ তাকে নিষ্ক্রিয় করে দিলাম যাতে সেটা রোগ তৈরি ক্রাউন গাল ডিজিজ তৈরি করতে না পারে, তারপর সেটাকে ভেক্টর হিসেবে ব্যবহার করছি। Now that we have learned about the tools for constructing recombinant DNA, let us discuss the process facilitating recombinant DNA technology. এরপর আমরা ডিসকাস করবো কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ফেসিলিটিগুলো। এবার প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, কি প্রসেস। তা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে, প্রথম কাজটাই হবে যে একটা ফরেন ডিএনএকে নিয়ে আসা, অর্থাৎ যে ডিএনএটা আমি ইন্ট্রোডিউস করতে চাইছি কোনো অর্গানিজমের মধ্যে তাকে প্রথমে আইসোলেট করা। দ্বিতীয় হচ্ছে তাকে একটা সুইটেবল ভেক্টর নিয়ে আসে, যেখানে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকতে হবে, যেখানে সিলেক্টেবল মার্কার থাকতে হবে, যেখানে তোমার রেস্ট্রিকশন সাইট থাকতে হবে, ওরকম একটা আনা। তারপর দুটোকে আবার রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কাট করে লাইগেশন করতে রিকম্বিনেন্ট করতে হবে, তাকে আবার লাইগেজ উৎসেচক দ্বারা করতে হবে, তারপর সেটাকে ট্রান্সফার করতে হবে হোস্ট ব্যাকটেরিয়ার মধ্যে। দেখা যাক, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইনভলভ সেভারাল স্টেপস ইন স্পেসিফিক সিকোয়েন্স। তারা কী করছে, বিভিন্ন ধরনের স্টেপস রয়েছে, সেই স্টেপসগুলো কি, প্রথমে আইসোলেশন অফ ডিএনএ। তো প্রথম কাজ হচ্ছে কি, যে একটা ডিএনএকে প্রথমে যে ডিএনএটাকে আমি ইন্ট্রোডিউস করতে চাইছি, যে ক্যারেক্টারটাকে একটা অর্গানিজমের মধ্যে আমি ইন্ট্রোডিউস করতে চাইছি, সেই ডিএনএটাকে আইসোলেট করা, পৃথক করা। তারপর ফ্র্যাগমেন্টস অফ ডিএনএর ফ্র্যাগমেন্টস করা হচ্ছে কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের দ্বারা। আইসোলেশন অফ ডিজায়ার্ড
ডিএনএ ফ্র্যাগমেন্টস, তারপর সেই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে আইসোলেট করা, পৃথক করে নিয়ে আসা, তারপর লাইগেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট টু ভেক্টর, তারপর সেই ডিএনএ ভেক্টরের সঙ্গে অ্যাটাচ করা, ট্রান্সফারিং দেম টু রিকম্বিনেন্ট ডিএনএ টু দ্য হোস্ট সেল, তারপর কালচারিং দ্য হোস্ট সেল ইন এ মিডিয়াম অ্যাট লার্জ স্কেল অ্যান্ড এক্সট্রাকশন অফ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট। মানে কি হচ্ছে দেখো, প্রথমে আমি একটা বাইরের ফরেন ডিএনএ নিয়ে আসলাম, হলো, একে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা যখন করবো তখন সেটা কি ছোটো ছোটো টুকরোতে ভেঙে গেল, ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে গেল। ওকে, এরপরে কি করব, একটা ভেক্টর নিয়ে আসলাম। ভেক্টরে কি কি থাকতে হবে, অরিজিন অফ রেপ্লিকেশন ওআরআই সাইট থাকতে হবে, সিলেক্টেবল মার্কার থাকতে হবে, আর তোমার থাকতে হবে কি রেস্ট্রিকশন সাইট থাকতে হবে, এবং হাই কপি নাম্বার হতে হবে। এরপরে কি করা হচ্ছে, তাকে আমি একই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাট করব। মানে এখানে ইকো আর ধরুন ইকো আর ওয়ান করা হয়েছে, এর ক্ষেত্রে আমি ইকো আর1 দিলাম। তারপরে কি হচ্ছে, এই একটা কাটিং তৈরি করলো, একই সিকোয়েন্সে কাট তৈরি করলো। এবার ফরেন ডিএনএ যখন আমি ইনসার্ট করব তখন সেখানে কি হচ্ছে, এবার তোমার আমার রিকমেন্ড ডিএনএটা আছে এবং এখানে তোমার ফরেন ডিএনএটাকে আমি ইনসার্ট করে দিলাম। কার দ্বারা, এখানে রেস্ট্রিকশন এখানে লাইগেজের মাধ্যমে, লাইগেজের মাধ্যমে। তারপর এই ব্যাকটেরিয়াটাকে আমি একটা সলিউশনের মধ্যে রাখা একটা ইকোলার মধ্যে ট্রান্সফার করবো। এবার ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে যখন আমি ট্রান্সফার করব তখন আমার কি করতে হবে, প্রথমে তোমার ইকোলাইয়ের যে কোষ পর্দা সেটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার, এবং হাইড্রোফোবিক ইন নেচার, কিন্তু ডিএনএ হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার। তাই এবার ট্রান্সফার করার জন্য এখানে কি ক্যালসিয়াম আয়ন ইউজ করতে হবে, আর তোমার আইস অ্যান্ড কোল্ড অ্যান্ড হট ট্রিটমেন্ট দেওয়ার ফলে এই ব্যাকটেরিয়াটার মধ্যে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকে পড়লো। তারপর এই রিকম্বিনেন্ট ডিএনএকে আমি কি করবো, এবার কাল্টিভেট করবো একটা নির্দিষ্ট কালচার মিডিয়ামে। যখন আমি কাল্টিভেট করবো এটাকে, উপযোগ কপি নাম্বার তৈরি হবে। এখানে আমি এবার এটা কাল্টিভেট করলাম। কাল্টিভেট করার ফলে প্রচুর পরিমাণে আমি কি বললাম, রিকম্বিনেন্ট ডিএনএ পেয়ে গেলাম। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ পাওয়ার পর সেটাকে আইসোলেশন করতে হবে, আইসোলেশন করা হলো, এবং আইসোলেশন করার পরে সেটাকে আবার তখন কি হলো, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট পাওয়া গেল। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে দেখো, আইসোলেশন অফ জেনেটিক ম্যাটার অফ ডিএনএটাকে প্রথমে আমি কি করছি, আইসোলেশন করছি। কিভাবে আইসোলেশন করব, দেখো প্রথমে বলছে যে রিকল দ্য নিউক্লিক অ্যাসিড ইজ দ্য জেনেটিক ম্যাটার অফ অর্গানিজম। তা আমাদের মনে রাখা দরকার যে নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝাচ্ছে, ডিএনএ অথবা আরএনএ। তো মোস্ট অফ দ্য অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, আরএনএ খুব অল্প পরিমাণ জীবের ক্ষেত্রে আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করে। অফ অল অর্গানিজম উইথআউট এক্সেপশন, তাহলে এরা কি কোনো এক্সেপশন ছাড়াই সমস্ত জীবের ক্ষেত্রে কি হচ্ছে, জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। ইন মেজরিটি অফ অর্গানিজম দিস ইজ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, কিন্তু 95% প্লাস অর্গানিজমের মধ্যে কি ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, কারণ ডিএনএ হচ্ছে স্টেবল। কিছু আরএনএ ভাইরাসের ক্ষেত্রে, কিছু উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে তোমার হচ্ছে আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করে। ইন অর্ডার টু কাট দ্য ডিএনএ উইথ রেস্ট্রিকশন এনজাইমস ইট নিডস টু বি ইন পিওর ফর্ম, ফ্রি ফ্রম আদার ম্যাক্রোমলিকুলস। তাহলে কি হলো, যখন আমি ডিএনএ কাট করছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তখন আমাকে অ্যাসিওর হতে হবে এই ডিএনএ যাতে অন্য সমস্ত মলিকুল থেকে পৃথক থাকে। সিন্স দ্য ডিএনএ ইজ এনক্লোজড উইদিন দ্য মেমব্রেনস, ডিএনএ কোথায় থাকে, একটা কোষ পর্দার মধ্যে থাকে। We have to break the cell open to release DNA along with other macromolecules such as RNA, protein, and polysaccharide and also lipid. তাহলে কি হচ্ছে, প্রথমে কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে তোমার ডিএনএ থাকছে। তাহলে কি হচ্ছে, সেই ডিএনএটাকে প্রথমে সেপারেট করতে হবে, কারণ সেই ডিএনএর সঙ্গে কি প্রথমে কোষটাকে লাইজ করতে, কোষটাকে ভাঙতে হবে। ভাঙার পর সেই কোষটা ভাঙবে, তার ভাঙার পর ওর সঙ্গে যে ডিএনএটা পৃথক হবে ওর সঙ্গে তোমার লিপিড থাকবে, প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, আরএনএ থাকবে, এসব জিনিসগুলো মিক্সড অবস্থায় থাকবে। দিস ক্যান বি অ্যাচিভড বাই ট্রিটিং দ্য ব্যাকটেরিয়াল সেল, প্ল্যান্ট, অ্যানিমাল টিস্যু উইথ এনজাইমস। তাহলে ধর নাও, এটা আমি এখানে আমার তো রয়েছে কি, এখানে ধরুন একটা
ইউজ করলাম, একটা এখানে কোষ রয়েছে, সেই কোষটা কী করা হচ্ছে, প্রথম কোষের মধ্যে ডিএনএ রয়েছে, প্রথম কোষটা বাস্ট করা হলো। তা কোষে যদি যদি ওটা হয় ছত্রাক হয়, ছত্রাকের কোষ প্রাচীর উপাদান কি, কাইটিন, তাহলে ওখানে কাইটিনেজ ব্যবহার করতে হবে, ওর কোষ প্রাচীর ধ্বংস করতে হবে। যদি ব্যাকটেরিয়া হয় তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপাদান কি, পেপটাইড ও গ্লাইকান, তাই ওখানে কি লাইসোজাইম ইউজ করতে হবে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে নষ্ট করে দিবে। আবার যদি উদ্ভিদ কোষ হয় তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর উপাদান কি, সেলুলোজ, তাহলে এখানে সেলুলেজ ইউজ করতে হবে, কোষ প্রাচীরটা ভেঙে যাবে। কোষ প্রাচীরটা ভেঙে যাওয়ার ফলে যে সলিউশনটা আমরা পাবো, সেই কোষ মধ্যকার, সেখানে কী থাকবে, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকবে, এছাড়া থাকবে প্রোটিন থাকবে, লিপিড থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, তারপর হচ্ছে তোমার কি কার্বোহাইড্রেট থাকবে। এবার বলছে কি, ইউ নো দ্যাট জিনস আর লোকেটেড অন লং মলিকিউলস অফ ডিএনএ ইন্টারউইন উইথ প্রোটিন সাজ এ হিস্টোন। এবার হিস্টোনের মধ্যে কি, এই যে আমরা পড়েছি, এটা একটা হচ্ছে নিউক্লিওজোম, যেখানে 4খানা হিস্টোন প্রোটিন থাকে, H2A, H2B, H3 অ্যান্ড H4, যার চারিদিকে তোমার কি থাকে, ডিএনএটা পেঁচিয়ে অবস্থান করে। তাহলে এই যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলোকে নষ্ট করতে হবে। হ্যাঁ, দ্য আরএনএ ক্যান বি রিমুভড বাই ট্রিটমেন্ট উইথ রাইবোনিউক্লিয়েজ। তাহলে এর মধ্যে যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এবং আরএনএ ছিল, সে এবং অলসো ডিএনএ আছে, তো আরএনএকে রিমুভ করে কাটা রাইবোনিউক্লিয়েজ, একটা এনজাইম ব্যবহার করলে তোমার এই মিক্সচার উপস্থিত আরএনএগুলো নষ্ট হয়ে যায়। তারপর কার্বোহাইড্রেট নষ্ট করার জন্য কী ব্যবহার করা হচ্ছে, সেলুলেজ ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে কি, লিপিড, প্রোটিন আছে, তারপর প্রোটিনকে নষ্ট করার জন্য প্রোটিয়েজ ব্যবহার করা হচ্ছে। হোয়ার প্রোটিন ক্যান বি রিমুভ বাই ট্রিটমেন্ট উইথ প্রোটিয়েজ, আদার মলিকুলস ক্যান বি রিমুভ বাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, যেমন ধরো প্রোটিনকে প্রোটিয়েজ দ্বারা, লিপিডকে লাইপেজ দ্বারা, কার্বোহাইড্রেটকে তোমার অ্যামাইলেজ দ্বারা নষ্ট করা যাবে। Other macromolecules can be removed by appropriate treatment and purified DNA ultimately precipitated after DNA after the addition of chilled ethanol. Precipitate. This can be seen as collection of fine threads in the suspension. তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা কোষ নিলাম, কোষের উপাদানটাকে নেওয়ার ফলে সেন্ট্রিফিউজ করা হলো, এবং সেন্ট্রিফিউজ করার ফলে যে ভারী জিনিসগুলো হয়ে যাবে, কোষ পর্দা হতে পারে, কোষ প্রাচীর হতে পারে, বা অন্য কোষ অঙ্গাণু হতে পারে, সেগুলো সব নিচের দিকে থিতিয়ে পড়লো। ওকে, তাহলে উপরের দিকে ভেসে পাড়াকে, উপরের দিকে ভেসে পড়ে তোমার প্রোটিন আছে, আরএনএ আছে, এবং হচ্ছে ডিএনএ আছে, এই তিনটে জিনিস ভেসে বেড়ালো। এবার যদি প্রোটিনটাকে নষ্ট করার জন্য প্রোটিয়েজ ব্যবহার করা হয়, তো প্রোটিয়েজ এখানে অ্যাক্সিলেটর হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে কি, প্রোটিয়েজ, আরএনএ কিন্তু রাইবোনিউক্লিয়েজ এবং তার পাওয়া কি ডিএনএ, সেই ডিএনএটা কী করা হলো, আলাদা করা হলো চিল্ড ইথানলের মাধ্যমে আলাদা করা। দিস ক্যান বি সিন, এই যে এখানে চিল্ড ইথানল যখন ডুবানো হবে, তখন এটা একটা এরকমভাবে একটা সেমি সলিড লিকুইড হিসেবে আলাদা হয়ে যাবে। কাটিং অন ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন, তো একটা ডিএনএকে আমরা একটা নির্দিষ্ট লোকেশনে কাটতে পারি, সেটাকে বলা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন সাইট, বা সেটাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সও বলা হয়। রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন আর পারফর্ম বাই ইনকিউবেটিং পিউরিফাইড ডিএনএ মলিকিউল উইথ রেস্ট্রিকশন এনজাইম অ্যাট দ্য অপটিমাল কন্ডিশন ফর দ্যাট স্পেসিফিক এনজাইম। তারা বলছে যে আমরা ডিএনএকে কাট করার জন্য কী করবো, একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কাছে, বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কাছে দেওয়া হবে, তারপরে সেই নির্দিষ্ট স্পেসিফিক সিকোয়েন্সকে শনাক্ত করে সেটাকে কাটবে। 11 জন ইলেকট্রোফোরেসিস ইজ এমপ্লয়েড টু চেক দ্য প্রোগ্রেশন অফ রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন। এবার হচ্ছে কি, রেস্ট্রিকশন এনজাইম এর ডাইজেশন করার জন্য ডাইজেশন করবে, এবং সেটা 11 জন ইলেকট্রোফোরেসিস এমপ্লয়েড টু চেক দ্য প্রোগ্রেশন অফ। এবার এই ডাইজেশনটা হচ্ছে কিনা, অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিন্তু সেখানে ওটা ছোটো ছোটো টুকরোতে কাটে না, সেটা নির্ধারণ করার জন্য কী করতে হবে, সেখানে জেল ইলেকট্রোফোরেসিস করতে হবে। কারণ জেল ইলেকট্রোফোরেসিসে কী হচ্ছে, ডিএনএগুলো অন দ্য বেসিস অফ সাইজ, আকারের উপস্থিতিতে সেটা বড় থেকে ছোটোর দিকে সেপারেট হয়ে যাচ্ছে। ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ, ডিএনএ কী হচ্ছে, নেগেটিভলি চার্জ, এবং সেটা আকৃষ্ট করতে পজিটিভ চার্জের দিকে আকৃষ্ট হচ্ছে। হ্যাজ ইট মুভস টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, দ্য প্রসেস ইজ রিপিটেড উইথ। তারপর কি হচ্ছে এখানে দেখো, hence it moves towards the positive electrodes,
The process is repeated with the vector's DNA also. The joining of DNA involves several process. আমরা যে DNA কে জয়েন করব তার জন্য কি several process আমরা ব্যবহার করব. After having cut the source DNA as well as the vector DNA with specific, তাহলে কি যে ডিএনএটাকে আমরা ইন্ট্রোডিউস করব বা ফরেন ডিএনএ এবং যে ভেক্টরের মধ্যে ইন্ট্রোডিউস করব তাকে একই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা কাট করব. The cut out gene of a gene of interest from the source DNA and the cut vector with space are mixed and ligases. তাহলে কি হলো, আমরা যে ফরেন ডিএনএটাকে নিয়ে আসলাম আর যে ডিএনএ ভেক্টরের মধ্যে আমরা কাট করব এই দুটোকে একই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করতে হবে. ওকে, তারপরে কি হচ্ছে ওদের মধ্যে একই সিকোয়েন্সে কাট হওয়ার ফলে ওরা পরস্পরের সঙ্গে লাইগেশন হতে পারবে লাইগেজ বলে একটা উৎসেচকের দ্বারা. দিস রেজাল্টস ইন দ্য প্রিপারেশন অফ রেজাল্ট. এই যে ডিএনএ তৈরি হলো সেই ডিএনএটাকে বলা হচ্ছে আমরা আর লাইগেশন রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়. সেটাকে বলছি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ. রিকম্বিনেন্ট ডিএনএ. এবার দেখো অ্যাম্প্লিফিকেশন. তাহলে অ্যাম্প্লিফিকেশন অফ জিন ইন্টারেস্টেশন. এবার ধরে নাও যে ডিএনএটাকে তুমি নিয়ে আসলে, যে স্যাম্পলটাকে তুমি ভেক্টর ইন্ট্রোডিউস বা ফরেন ডিএনএটাকে নিয়ে আসলে, জিন অফ ইন্টারেস্টটাকে নিয়ে আসলে, সেটা স্যাম্পল তো অল্প হতে পারে. তো সেই স্যাম্পলটাকে এবার আমি কী করবো, বেশি মাত্রায় তৈরি করবো ল্যাবরেটরির মধ্যে. সেটা তৈরি করার জন্য একটা টেকনিক ডেভেলপ করেছে কেরিমুলিস, তার নাম হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন. এখানে দেখো কী করা হয়. PCR stands for polymerase chain reaction. In this reaction, multiple copies of gene of interest synthesized in vitro. তাহলে যে জিনটাকে আমি নিয়ে ধরুন জিনটার কালেকশনটা খুব অল্প ছিল বা জিনটা অল্প পরিমাণে পাওয়া গেছে, তো সেই জিনটাকে অনেকগুলো তৈরি করতে জন্য, অনেকগুলো কপি তৈরি করার জন্য আমাদের এই পদ্ধতিটাকে ব্যবহার করা হয়. সেটস অফ প্রাইমার ইন ভিট্রো ইউজিং টু সেটস অফ প্রাইমার. প্রাইমার মানে হচ্ছে স্মল নিউক্লিওটাইড সিকোয়েন্স. এই যে এখানে দেখো, এখানে এই ছোট্ট এটা একটা প্রাইমার ব্যবহার করা হয়েছে এবং এটা একটা প্রাইমার ব্যবহার করা হয়েছে. দুটো প্রাইমার লাগবে. স্মল কেমিক্যালি সিনথেসাইড অলিগোনিউক্লিও. অলিগো মানে কি, যেটা মোটামুটি 2 থেকে 10টা নিউক্লিওটাইড যুক্ত হয়ে তৈরি হচ্ছে অলিগোনিউক্লিওটাইড দ্যাট আর কমপ্লিমেন্টেড টু দ্য রিজিয়ন অফ ডিএনএ. তাহলে এটাকে যুক্ত করা হচ্ছে কি, এখানকার যে সিকোয়েন্স আছে এর অপোজিট সিকোয়েন্সটা এখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স রয়েছে. তার বলছে কি এনজাইম, হ্যাঁ এবার টু দ্য রিজিয়ন অফ ডিএনএ অ্যান্ড দ্য এনজাইম ডিএনএ পলিমারেজ. ডিএনএ পলিমারেজ এনজাইম বলতে এখানে ব্যবহার করা হচ্ছে ট্যাগ পলিমারেজ. থার্মাস অ্যাকোয়াটিকাস নামক একজন ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করার পরে এই এনজাইমটা ব্যবহার করা হয়েছে. দ্য এনজাইম এক্সটেন্ডস দ্য প্রাইমার ইউজিং দ্য নিউক্লিওটাইডস প্রোভাইডিং দ্য রিয়াকশন অ্যান্ড দ্য জেনোমিক ডিএনএ অ্যাজ টেমপ্লেট. তাহলে কি হচ্ছে, এখানে যে দুটো, এর ধরুন একটা সিঙ্গেল ডিএনএ ছিল, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল. প্রথমে কি করা হয়, ডিন্যাচুরেশন করা. ডিন্যাচুরেশন মানে যখন হিট দেবো, হিট কত দেবো, এখানে 70 ডিগ্রি বা 56 ডিগ্রি টেম্পারেচার যখন আমরা দিব, তখন সেখানে কী হবে, ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন মোট সেটা ব্রেক হয়ে যাবে. ব্রেক হওয়ার ফলে কী হচ্ছে, দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল. এবার একটা ছোট্ট প্রাইমার ইউজ করলাম, প্রত্যেকটা স্ট্র্যান্ডে যুক্ত করলাম. এবার এই স্ট্র্যান্ড থেকে আমরা ডিএনএ সিনথেসিস কোন দিকে হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ডিএনএ সিনথেসিস হয়. তো এখান থেকে ডিএনএ পলিমারেজ এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নতুন নিউক্লিওটাইড যুক্ত হওয়ার ফলে একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে. এর ক্ষেত্রে কী করবে, ডিএনএ পলিমার এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নতুন নিউক্লিওটাইড যুক্ত হওয়ার ফলে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করবে. যেখানে ডিএনএ পলিমার ট্যাগ পলিমার ব্যবহার করা হচ্ছে. আর ডিঅক্সি নিউক্লিওটাইড বলতে এই যে এগুলো হচ্ছে যেখানে রাইবোজ সুগার থাকছে এবং নাইট্রোজেন, ওর সঙ্গে নাইট্রোজেন বেশি অ্যাডেনিন বা গুয়ানিন বা সাইটোসিন বা থাইমিন যুক্ত হচ্ছে. এখানে তোমার CH2O ফসফেট গ্রুপ থাকছে আর এদিকে তোমার OH গ্রুপ থাকছে. এটা হচ্ছে এরকম এই নিউক্লিওটাইডগুলোকে বলা হচ্ছে কি তোমার ডিঅক্সিনিউক্লিওটাইডস যুক্ত হচ্ছে. তারপরে কি হচ্ছে, এভাবে ডিএনএ স্ট্র্যান্ড. তাহলে একটা থেকে দেখো দুটো স্ট্র্যান্ড, তাহলে একটা ডিএনএ থেকে আমার দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করা হলো. আবার
অ্যানিল করা হলো। অ্যানিল মানে হচ্ছে কি, যখন সেই অ্যানিল মানে আবার তোমার যখন যুক্ত হয়ে গেল তখন। এবার দেখো বলছে কি, দেখো এখানে ইফ দ্য প্রসেস অফ রেপ্লিকেশন অফ ডিএনএ ইজ রিপিটেড মেনি টাইম, এই প্রসেসটাকে যদি আমি অনেক টাইম রিপিট করি তাহলে আমার প্রচুর পরিমাণ ডিএনএ তৈরি হবে। Many times the segment of DNA can be amplified to approximately billion times. যদি আমি amplified করি billion time তাহলে 1 billion copies are made. Such repeated amplification is achieved by the use of thermostable. এটা একটা স্পেশাল টাইপ অফ ট্যাগ পলিমারেজ যেটা তোমার 95 ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু এটা নষ্ট হয় না। নর্মাল ডিএনএ পলিমারেজগুলো যেমন 56, 50, 40, 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওরা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু এটা থার্মাস অ্যাকোয়াটিকাস বলে একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, যে ব্যাকটেরিয়া থেকে পাওয়ার ফলে এরা হিট স্টেবল হয়, অর্থাৎ এরা 95 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু এই পিসিআর অর্থাৎ ডিএনএ সিনথেসিস প্রক্রিয়াটাকে কার্যকরী করতে পারে। which remain active during the high temperature induce denaturation of double stranded DNA. হাই টেম্পারেচার ডিএনএটা ডিন্যাচার হয়ে যাচ্ছে কিন্তু এর কিছু হচ্ছে না, এ কিন্তু অ্যাক্টিভেট থাকছে। The amplified fragment, if desired, can now be used to ligate with a vector for further cloning. If the amplified fragment, if desired, can now be used to ligate with a vector for further. এবার হচ্ছে কি, এরপর যেটা তৈরি হলো সেটাকে তুমি কি করবে, তুমি তোমার ভেক্টরের সঙ্গে অ্যাটাচ করে থাকে সেখানে তুমি ক্লোন তৈরি করতে পারবে। এবার ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল। এরপর তুমি ডিএনএ তৈরি করে নিলে, ভেক্টর চলে আসলো। এবার এই ডিএনএটাকে আমরা কি করব, এই যে আমাদের ডিএনএ তৈরি হয়ে গেল, ধরুন এটাকে ডিএনএ আমার তৈরি হয়ে গেল, এই ডিএনএটাকে এবার কি করতে হবে, ইনসার্ট করতে হবে। কোথায় ইনসার্ট করতে হবে, হোস্ট ভেক্টরের মধ্যে। দেয়ার আর সেভারাল মেথড অফ ইন্ট্রোডিউসিং দ্য লাইগেটেড ডিএনএ। লাইগেটেড ডিএনএ মানে এই যে এখানে লাইগেজ এনজাইমের মাধ্যমে যে ফরেন ডিএনএটাকে তোমার এই ডিএনএর সঙ্গে যুক্ত করে তাকে লাইগেটেড ডিএনএ বলা হয়। রেসিপিয়েন্ট সেলস আফটার মেকিং দেম কম্পিটেন্ট টু রিসিভ, এরপর কম্পিটেন্ট করতে হবে কাকে, কারণ এটা হচ্ছে কি হাইড্রোফিলিক, কিন্তু আমার যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাবো সেই ব্যাকটেরিয়াটা কি হচ্ছে, কোষ পর্দা হচ্ছে হাইড্রোফোবিক, তাই এর মধ্যে ঢোকানোর জন্য কি আমরা ব্যবহার করেছি, কোল্ড হট ট্রিটমেন্ট এবং ক্যালসিয়াম আয়ন। টেক আপ দ্য ডিএনএ প্রেজেন্ট in its surrounding. So if recombinant DNA bearing gene for resistance to antibiotic ampicillin is transferred into E. coli cell, the host cell becomes transformed into ampicillin. এবার যদি এই ডিএনএটা ধরুন এর মধ্যে একটা জিন রয়েছে, যে জিনটা হচ্ছে তোমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট, অ্যাম্পিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক, তাহলে এই ডিএনএটা যখন এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে পড়বে তখন কি হবে, ব্যাকটেরিয়া যখন ঢুকে পড়লো তাহলে এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন রয়েছে, তাহলে এই ব্যাকটেরিয়াটাও কিন্তু কি হয়ে গেল, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স হয়ে গেল, অর্থাৎ অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়া কিছু করতে পারবে না। ইফ উই স্প্রেড দ্য ট্রান্সফর্ম সেল অন agar plate containing ampicillin, only transformant will grow untransparent. তাহলে এই যে অ্যাম্পিসিলিন ব্যাকটেরিয়া তৈরি হলো, এবার যদি আমি একটা কালচার মিডিয়াম যেখানে তোমার এগার প্লেট মানে 11 জেল রাখা, এগার রাখা আছে নিউট্রিশন, এখানে যদি ওই ব্যাকটেরিয়াটাকে আমি কাল্টিভেট করি তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়াগুলো তোমার রিকম্বিনেন্ট ডিএনএ রয়েছে, যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো কি হবে, সার্ভাইভ করবে, কিন্তু যে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো রিকম্বিনেন্ট ডিএনএ নেই, নর্মাল ডিএনএ আছে, তারা কিন্তু এখানে কি হচ্ছে, এর মধ্যে রয়েছে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক। তাহলে কি হয়, এই যে রিকম্বিনেন্ট এখানে রেজিস্ট্যান্ট জিন, এই জিনটা রয়েছে, রেজিস্ট্যান্ট জিন রয়েছে বলে এই ব্যাকটেরিয়াটা এখানে কাল্টিভেট হবে, অর্থাৎ গ্রো করবে, কিন্তু এই ব্যাকটেরিয়াটা গ্রো করবে না, কারণ এর মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, এবং এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট না থাকার জন্য অ্যাম্পিসিলিন মিডিয়াম এটা নষ্ট হয়ে যাবে। এবার কি হচ্ছে, রিকম্বিনেন্টগুলোকে নন রিকম্বিনেন্ট থেকে আমরা পৃথক করতে পারবো। Since due to ampicillin resistant gene, one is able to select a transformed cell in the presence of ampicillin
দ্য অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন ইন দিস কেস ইজ কল্ড সিলেক্টেবল মার্কার। তাহলে এই যে অ্যাম্পিসিলিন জিনটা যেটা এখানে ঢুকানো আছে অ্যাম্পিসিলিন, সেই জিনটাকে আমরা কি বলছি, সিলেক্টেবল মার্কার বলা হচ্ছে। আচ্ছা করে ক্লিয়ার হয়েছে। এবার অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট, when you insert a piece of alien DNA into a cloning vector and transfer it into bacterial or plant or animal cell, ব্যাকটেরিয়াল সেল হতে পারে, প্ল্যান্ট সেল হতে পারে, অ্যানিমাল সেল, এই যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকাতে পারি বা প্ল্যান্ট সেলের মধ্যে বা অ্যানিমাল সেলের মধ্যে ঢুকাতে পারি, দ্য এলিয়ান ডিএনএ গেটস মাল্টি। এবার এলিয়ান ডিএনএটাকে যখনই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম আমি প্ল্যান্টের মধ্যে বা অ্যানিমাল সেলের মধ্যে, এটা কিন্তু নর্মাল এই হোস্ট সেলের মতোই কিন্তু রেপ্লিকেট করবে, অর্থাৎ প্রতিলিপি তৈরি করতে শুরু করবে। In almost all recombinant technologies, the ultimate aim is to produce a desirable protein. তো এই যে আমরা এই জিনটা হচ্ছে কি আমাদের জিন অফ ইন্টারেস্ট। তো এই জিনটাকে আমরা কেন চুজ করেছি, এই জিনটা থেকে এই জিনের প্রোডাক্ট, ধরুন এই জিনটা কি করছে, একটা ইনসুলিন জিন, তাহলে ইনসুলিন প্রোডাক্ট, এই জিনটাকে ইনসুলিন প্রোডাক্ট করবে, তাহলে বেশি বেশি ইনসুলিন প্রডিউস করতে গেলে আমার কী করতে হবে, এই জিনটাকে বেশি বেশি মাত্রায় তৈরি করতে হবে, সেটাই এখানে বলতে চাইছেন। Hence there is a need for the recombinant DNA to be expressed. এই জন্যই আমাদের recombinant DNA তৈরি করা হচ্ছে। কেন, যে জিনটার আমার দরকার, যে জিনের প্রোডাক্টের দরকার, সেই জিনটাকে আমার বেশি বেশি কপি তৈরি করে তার প্রোডাকশন রেটটাকে অনেক বাড়াতে হবে। The foreign gene gets expressed under appropriate condition. এই জিনটা কি একটা appropriate condition, অর্থাৎ একটা ধরুন আমি জিনটাকে আলাদা করলাম, এবার যদি অ্যাপ্রোপ্রিয়েট ভেক্টর না পায়, যে ভেক্টরের অরিজিন অফ রেপ্লিকেশন নেই, বা হয়তো সিলেক্টেবল মার্কার নেই, বা হয়তো তোমার রেস্ট্রিকশন সাইট নেই, তাহলে কিন্তু কাল্টিভেট করা যাবে না। বা তাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে তুমি হোস্টের মধ্যে না ঢুকাতে পারো, তাহলে সেটা কিন্তু কপি তৈরি করতে পারবে না। The expression of foreign gene in host cell involve understanding many technical details. এবং হোস্ট সেল মানে এখানে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, এখানে ইকোলাই ব্যাকটেরিয়া, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা এখানে হোস্ট সেল। তো হোস্ট সেলের মধ্যে এই ফরেন ডিএনএটাকে বা রিকম্বিনেন্ট ডিএনএটা এক্সপ্রেস করে প্রকাশ পেতে পারে, তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে এখানে অনেক ডিটেল জানতে হবে অনেক কিছু। আফটার হ্যাভিং ক্লোন দ্য জিন অফ ইন্টারেস্ট, হ্যাভিং অপটিমাইজড দ্য কন্ডিশন টু ইন্ডিউস দ্য এক্সপ্রেশন অফ দ্য টার্গেট প্রোটিন, তাহলে এই জিন থেকে কী তৈরি হবে, এই জিন থেকে আমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি হবে। ওয়ান হ্যাজ টু কনসিডার প্রডিউসিং ইট অন এ লার্জ, যদি কেউ চায় যে এটা বিশাল খুব বেশি মাত্রায় তৈরি করবো, ক্যান ইউ থিঙ্ক, তুমি চিন্তা করেছো, অফ অ্যানি রিজন, কোনো কারণ, হোয়াই দেয়ার ইজ এ নিড ফর লার্জ স্কেল প্রোডাকশন, কেন লার্জ স্কেল প্রোডাকশন হচ্ছে দরকার পড়ছে। ধরুন একটা ইনসুলিন দিয়ে উদাহরণ দিয়ে বলি, ধরুন বর্তমানে মোটামুটি 10 জনে 3 জন তোমার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ছে বর্তমান সময়ে। তো এবার এত ডায়াবেটিস রুগী, তো এত ইনসুলিন কোথায় পাবো আমি? আগে যেমন কথা হতো কি, গরু বা শুকরের স্টোম্যাকে ইনসুলিন জিনকে ইন্ট্রোডিউস করে সেখানে তৈরি করা হতো, কিন্তু ওইভাবে তৈরি করতে খুব স্লো প্রসেস, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইনসুলিন আমরা তৈরি করতে পারবো না। তার জন্য কী করা হচ্ছে, তাকে এমন কিছু কোনো কোষের মধ্যে ঢুকাতে হবে যেখানে খুব সহজে খুব অল্প সময়ে বেশি বেশি তৈরি হয়। ওই জন্য আমরা কি ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ওই ইনসুলিন জিনটাকে ইনপুট করছি, এবং তারপরে কী হচ্ছে, মাত্র 20 মিনিটে এদের কি লাইফস্টাইল কমপ্লিট হচ্ছে। তারপরে কি প্রচুর পরিমাণ এরা জিওমেট্রিক্যালি গ্রোথ দেখাচ্ছে, যেখানে আমরা প্রচুর পরিমাণে সেই ইনসুলিন জিনটা অল্প সময়ের মধ্যে আমরা কালেক্ট করতে পারছি। আশা করি বুঝতে পেরেছো। ইফ অ্যানি প্রোটিন এনকোডিং জিন ইজ এক্সপ্রেসড ইন এ হেটেরোলোগাস হোস্ট, হেটেরোলোগাস মানে হচ্ছে ডিফারেন্ট হোস্টের মধ্যে, ইট ইজ কল্ড রিকম্বিনেন্ট প্রোটিন। মানে কি, হোমোলোগাস হোস্ট বলতে বলছে যে বডিতে যে প্রোটিনের দরকার সেটা সেই বডিতেই তৈরি হয় তখন হোমোলোগাস, কিন্তু যখন অন্য বডিতে তৈরি হবে তখন সেটাকে হেটেরোলোগাস বলা হচ্ছে। আমার ইনসুলিন জিন যদি আমার বডিতেই তৈরি করতে পারি আমি, তবে সেটাকে হোমোলোগাস বলবো। যখন বলবো কি ওই জিনটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হয়ে আমার বডিতে ইনপুট করা হচ্ছে, তখন সেটাকে হেটেরোলোগাস হোস্ট বলা হয়। দ্য সেলস হারবোরিং ক্লোন জিন অফ ইন্টারেস্ট মে বি গ্রোন অন এ স্মল স্কেল ইন দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে খুব স্মল স্কেলে তৈরি করা হয়, তার জন্য কী দরকার, ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি দরকার। The culture may be used for extracting the desired protein and purifying it by using different separation technique, এবং তার জন্য কী হচ্ছে, সেই জিনটাকে প্রডিউস করার জন্য তাকে আবার আইসোলেশন করা, পিউরিফিকেশন করার জন্য সেপারেশন টেকনিকের দরকার পড়ছে। দ্য সেল ক্যান বি মাল্টিপ্লাইড, কোষগুলো কী হচ্ছে, এই যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কোষটাকে মাল্টিপ্লাই হবে,
এবং এর সঙ্গে সঙ্গে কি আমার ডিজায়ার জিনটাও কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। কন্টিনিউয়াস কালচার সিস্টেম হোয়ার দ্য ইউজ দ্য মিডিয়াম ইজ ড্রেনড আউট ফ্রম অন সাইড হোয়ার ফ্রেশ মিডিয়াম ইজ অ্যাডেড ফ্রম দ্য আদার টু মেনটেন দ্য সেলস ইন দ্য ফিজিওলজিক্যাল মোস্ট। মানে এখানে বলতে চাইছি যে তাহলে কি হচ্ছে, ল্যাবরেটরিতে যখন আমরা তৈরি করবো ছোটো ছোটো টেস্ট টিউবের মধ্যে, সেখানে অল্প পরিমাণে তৈরি করতে পারবো। তাহলে আমার তো চাই বেশি প্রোডাক্ট তৈরি করতে গেলে কী করতে হবে, আমাকে একটা অন্য ব্যবস্থা তৈরি করতে হবে। এমন একটা বিশাল ট্যাঙ্ক তৈরি করবো, জায়গা তৈরি করব, যেখানে সেই এই যে রিকম্বিনেন্ট এই যে ব্যাকটেরিয়াটা আমি এখানে কাল্টিভেট করব, সেই ব্যাকটেরিয়াতে একটা লার্জ নাম্বার অফ বা একটা হিউজ ট্যাঙ্কের মধ্যে যেখানে প্রচুর পরিমাণে কালচার মিডিয়াম থাকবে, যার একদিক দিয়ে ওয়েস্ট মিডিয়ামটা বেরিয়ে যাবে, একটা ফ্রেশ মিডিয়াম ঢুকতে থাকবে। কন্টিনিউয়াস কালচার বলা হয় এটাকে, যে একদিক দিয়ে কালচার মিডিয়াম অ্যাড হয়ে থাকবে, অন্য দিয়ে কালচার মিডিয়ামগুলো যেগুলো ওয়েস্ট হয়ে গেছে সেগুলো বেরোতে থাকবে। তাহলে কী হবে, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা খুব বেশি মাত্রায় সাধারণত করে গ্রো করবে, জন্মাবে, এবং তার থেকে প্রোডাক্ট আমি বেশি মাত্রায় পাবো। হ্যাঁ, অ্যাক্টিভ লগ এক্সপোনেনশিয়াল ফেজ, অ্যাক্টিভেট ফেজ বা লগ বা এক্সপোনেনশিয়াল, যেখানে সবচেয়ে প্রোডাকশন রেটটা বেশি হয় তাকে অ্যাক্টিভেট ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ বলা হয়। This type of culturing method produces a large biomass leading to a higher yield of desired protein. তারপর কি হচ্ছে, এই কন্টিনিউয়াস কালচার যদি আমরা তৈরি করতে পারি, কাল্টিভেট করতে পারি অর্গানিজমকে, তাহলে আমার ডিজায়ার্ড প্রোটিনটা আমি খুব বেশি মাত্রায় পাবো। স্মল ভলিউম কালচার ক্যান নট ইয়েল্ড অ্যাপ্রিসিয়েবল কোয়ান্টিটিস অফ প্রোডাক্ট। যদি আমি ছোট জায়গায় যদি কালচার করি, তাহলে কিন্তু আমি আমার সাধ্যমতো যে দরকার, এটা আমার দরকার, বাজারে যে চাহিদা, সেই হিসেবে জিনিস তৈরি করতে পারবো না। টু প্রডিউস লার্জ কোয়ান্টিটি, আমাকে লার্জ কোয়ান্টিটি তৈরি করতে হয়, দ্য ডেভেলপমেন্ট অফ বায়োরিয়াক্টর মানে একটা বিশাল বড় ট্যাঙ্ক, যার আয়তন মোটামুটি 100 থেকে 1000 লিটার পর্যন্ত হয়, এগুলো একটা বায়োরিয়াক্টর। হ্যাঁ, এবার কালচার ক্যান বি প্রসেস, এবং ওর মধ্যে কী হয়, কালচারটাকে আমরা প্রসেস করবো। Thus, bioreactor can be thought of as vessels in which raw materials are biologically converted into specific product. তাহলে আমি ওই যে রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে যে ব্যাকটেরিয়ার মধ্যে যে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকিয়েছিলাম, রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে আমার যে ডিজায়ার্ড জিন ছিল, ধরো না ইনসুলিন জিন ছিল, তো ইনসুলিন আমার প্রোডাক্ট দরকার। তো একটা লার্জ বায়োরিয়াক্টরের মধ্যে যখন আমি সেই রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়াটাকে চাষ করব, কাল্টিভেট করব, তখন এখানে প্রচুর পরিমাণে ইনসুলিন জিন তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে, সেটাই বলতে চাইছি এখানে। ইন্ডিভিজুয়াল এনজাইম, ইনসুলিন একটা এক্সাম্পল দিয়ে বললাম, ইউজিং মাইক্রোবিয়াল প্ল্যান্ট, অ্যানিমাল অর হিউম্যান সেলস। ওকে, এ বায়োরিয়েক্টর প্রোভাইড দ্য অপটিমাল কন্ডিশন। বায়োরিয়েক্টর কি করছে, আমাকে প্রোভাইড করছে কি অপটিমাল, সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা, ফর অ্যাচিভিং দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট বাই প্রোভাইডিং অপটিমাম গ্রোথ কন্ডিশন। মানে সবচেয়ে বেশি পরিমাণে সেখানে কি একটা বিশাল জায়গার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জীবাণু ওখানে গ্রো করবে, এবং তার প্রোডাক্টটা আমি ডিজায়ার্ড প্রোডাক্টটা আমি পাবো। সেটা কী হতে পারে, এবং সেই গ্রোথ কন্ডিশন কী রয়েছে, সেই ব্যাকটেরিয়ার গ্রোথ কন্ডিশনের জন্য টেম্পারেচার দরকার, একটা স্পেসিফিক, যে কোনো টেম্পারেচার তার ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, একটা স্পেসিফিক পিএইচের দরকার, সাবস্ট্রেটের দরকার, সল্ট, ভিটামিনস, অক্সিজেনের দরকার হয়। দ্য মোস্ট কমনলি ইউজড বায়োরিয়েক্টর ইজ স্টিরিং টাইপ। স্টিরিং টাইপ মানে হচ্ছে যেখানে তোমার কী হবে, সে কালচার মিডিয়ামটা সবসময় মিক্সড হয়ে থাকবে, স্ট্রিড হয়ে থাকবে। তার জন্য কী থাকবে, এই যে প্রোপেলারগুলো থাকবে, এই যে ফ্ল্যাট ব্লেডেড ইম্পেলারগুলো থাকবে, ইম্পেলারগুলো সবসময় ঘুরতে থাকবে, তার কালচার মিডিয়ামগুলো সবসময় মিক্স আপ হতে থাকবে। A stirred tank reactor is usually cylindrical with a curved base at the facilitating the mixing of reactor content. The reactor, এটা একটা রিঅ্যাক্টর, এগুলো হচ্ছে ইম্পেলার, যে ইম্পেলারগুলোকে এর মধ্যে যে নিউট্রিশন মিডিয়ামটা থাকবে তাকে সবসময় কী করে থাকবে, তাকে মিক্সিং করতে থাকবে। দ্য স্টিরার ফ্যাসিলিটিস ইভেন মিক্সিং অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবিলিটি থ্রু আউট দ্য বায়ো। তার কী হচ্ছে, তারপরে কি এই পুরো যে কালচার মিডিয়ামটা থাকবে, এই কালচার মিডিয়ামের মাধ্যমে এই যে দেখো অক্সিজেন এখানে কি প্রোপেলারটা যখন ঘুরাচ্ছি, তখন কী হচ্ছে, এখান থেকে অক্সিজেনগুলো এই কালচার মিডিয়ামে মিশছে, তারপরে কী হচ্ছে, সে ব্যাকটেরিয়াটা তার শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনগুলো পেয়ে যাচ্ছে। ইফ ইউ লুক অ্যাট দ্য ফিগার ক্লোজলি, ইউ উইল সি দ্যাট দ্য বায়োরিয়েক্টর হ্যাজ অ্যান এজিটেটর সিস্টেম। তো বায়োরিয়েক্টরে কী রয়েছে, একটা নাড়ানোর সিস্টেম রয়েছে, অ্যান্ড অক্সিজেন ডেলিভারি সিস্টেম, একটা অক্সিজেন ডেলিভারি সিস্টেম, এই যে স্টেরাইল এয়ার দেওয়া হচ্ছে, তারপর এটা এই ফ্ল্যাট ব্লেডের ইম্পেলারের মাধ্যমে তোমার জিনিসটাকে মিক্সড করা হচ্ছে। তারপর কী থাকছে, অ্যান্ড ফোম কন্ট্রোল সিস্টেম, যাতে এখানে প্রচুর পরিমাণ ফেনা না তৈরি হয়ে যায়, সেটাকে কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম থাকছে।
আবার টেম্পারেচার কন্ট্রোল, টেম্পারেচার একটা ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য 35 ডিগ্রিতে গ্রো করে, তাহলে সবসময় কি 35 ডিগ্রি টেম্পারেচারটা মেনটেন করতে হবে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া তোমার 5.6 pH গ্রো করে, উদাহরণস্বরূপ বলছি উদাহরণের জন্য, তাহলে দেখো 5.6 আমাকে সবসময় মেনটেন করতে হবে, কারণ ওর চেয়ে বেশি বা কম হয়ে গেলে কিন্তু ব্যাকটেরিয়া মারা যাবে। কন্ট্রোল সিস্টেম, স্যাম্পলিং পোর্টস দ্য স্মল ভলিউম অফ কালচার ক্যান বি উইথড্রন পিরিয়ডিক্যালি, এবং কী থাকতে হবে এখান থেকে যাতে কালচার মিডিয়াম থেকে যাতে পুরোনো কালচারগুলো বের করে নেওয়া হয়, নতুন কালচার যখন অ্যাড করা হয় সেটা তোমাকে মেনটেন করতে হবে। এরপর আসছে ডাউন স্ট্রিমিং প্রসেস। তাহলে কি হচ্ছে এই বায়োরিঅ্যাক্টরের ব্যবহার কি? বায়োরিঅ্যাক্টর হচ্ছে যে একটা স্মল ট্যাঙ্ক, একটা লার্জ 100 থেকে 1000 লিটার একটা ট্যাঙ্কের মধ্যে, যেখানে আমি কন্টিনিউয়াসলি বাইরে থেকে কালচার অ্যাড করব এবং কোনো মাইক্রোবস যার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ দেওয়া আছে বা ডিজায়ার্ড জিন দেওয়া আছে সেটা বেশি বেশি প্রোডাক্ট পাওয়ার জন্য ও কাল্টিভেট করব। এবং ওর জন্য কী করতে হবে, ওখানে তোমার ইম্পেলার ইউজ করতে হবে, একটু মিক্স করতে থাকে, এজিটেটর বলা হচ্ছে এটাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি তার পিএইচ রেগুলেট করতে হবে, তার টেম্পারেচার রেগুলেট করতে হবে, তার এরেশন রেগুলেট করতে হবে, ফোম কন্ট্রোল করতে হবে, তবে সেখানে সে সুইটেবল, মানে সোজা কথা বলতে গেলে সে ব্যাকটেরিয়াটা গ্রো করার জন্য যে সুইটেবল কন্ডিশন দরকার সেই সুইটেবল কন্ডিশনটা মেনটেন করতে হবে ওই বায়োরিঅ্যাক্টরের মধ্যে। এবার ডাউনস্ট্রিম, তাহলে এবার এখানে কাল্টিভেট করার ফলে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা এবার আমার আলাদা করবো, অর্থাৎ সেকে বাজারজাত করার জন্য আমার এই ডাউনস্ট্রিম প্রসেসটা ব্যবহার করতে হবে। তাহলে ডাউনস্ট্রিম প্রসেস কী হচ্ছে দেখো, আফটার কমপ্লিশন দ্য বায়োসিনথেটিক স্টেজ, অর্থাৎ যে বায়ো প্রোডাক্টটা আমি তৈরি করলাম, দ্য প্রোডাক্ট হ্যাজ টু বি সাবজেক্টেড টু এ সিরিজ অফ প্রসেস। এই প্রোডাক্টটাকে আমি কি একটা সিরিজ অফ প্রসেসের মাধ্যমে পাঠাবো, কেন? রেডি ফর মার্কেটিং, অর্থাৎ মার্কেটে বাজারজাত করার জন্য, অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট। দ্য প্রসেস ইনক্লুড সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন। তাহলে কী হচ্ছে, এখানে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা হচ্ছে এই কালচার মিডিয়াম থেকে সেপারেট করতে হবে, সেপারেট করার পর তাকে পিউরিফাইড করতে হবে। দ্য প্রোডাক্ট হ্যাজ টু বি ফর্মুলেটেড উইথ সুইটেবল প্রিজারভেশন, তাকে ভালো করে সংরক্ষণ করতে হবে। সাচ ফর্মুলেশন হ্যাজ টু আন্ডারগো থ্রু ক্লিনিক্যাল ট্রায়াল, তারপর সেটা ক্লিনিক্যাল ট্রায়াল পাঠাতে হবে, মেডিকেল এক্সপেরিমেন্ট পাঠাতে হবে, যাতে সেই প্রোডাক্টটাতে কোনো আনডিজায়ারেবল প্রোডাক্ট মিক্সড হয়ে আছে কি না। মানে ড্রাগের ক্ষেত্রে বিশেষ করে তোমার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে হবে। স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং, তারপর তার কোয়ালিটি ঠিকঠাক কন্ট্রোল টেস্ট হয়েছে কি না, কোয়ালিটি কন্ট্রোল হয়েছে কি না সে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। দ্য ডাউনস্ট্রিমিং প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং ভ্যারি ফ্রম প্রোডাক্ট টু প্রোডাক্ট। তাহলে এই ডাউনস্ট্রিম প্রসেসকে, তাহলে এখানে আলটিমেট ডাউনস্ট্রিম মানে কি, যে আলটিমেট বায়োসিনথেটিক প্রোডাক্টটা আমার তৈরি হলো সেটাকে বাজারজাত করার জন্য তাকে আইসোলেশন করে এবং তাকে প্রসেসিং করে, তারপর তাকে মেডিকেল ট্রায়াল দেওয়ার পর তার কোয়ালিটি মেনটেন করে তাকে মার্কেটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। তাহলে এবার সামারি হচ্ছে এই চ্যাপ্টারে কী বলে দেখো, বায়োটেকনোলজি ডিলস উইথ লার্জ স্কেল অফ প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অফ প্রোডাক্ট। তাহলে বায়োটেকনোলজিকে হচ্ছে লার্জ স্কেল, অর্থাৎ খুব বেশি মাত্রায় কী করে প্রোডাক্টগুলোকে তৈরি করবে এবং সেটা প্রসেস করার পর ইউজিং লাইভ অর্গানিজম, সেলস অর এনজাইমস। তারা কি বলছে যে বায়োটেকনোলজির মেন উদ্দেশ্যই হচ্ছে বায়ো প্রোডাক্টগুলোকে খুব বেশি মাত্রায় তৈরি করে তাকে প্রসেস করবে, কাকে ব্যবহার করে, জীবদের বা কোষ বা এনজাইমকে ব্যবহার করে। মডার্ন বায়োটেকনোলজি ইউজিং জেনেটিক্যালি মডিফাইড অন জিএমও, মডার্ন বায়োটেকনোলজি যেটা হচ্ছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি জিএমও ফুড তৈরি করা, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমকে তৈরি করা, ওয়াজ মেড পসিবল অনলি হোয়েন ম্যান লার্ন টু অল্টার দ্য কেমিস্ট্রি অফ ডিএনএ অ্যান্ড কনস্ট্রাক্ট রিকম্বিনেন্ট ডিএনএ। তারা বলছে কি যে মডার্ন যে বায়োটেকনোলজি সেই বায়োটেকনোলজির প্রধান উদ্দেশ্যই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করা। কিন্তু ব্যাপারটা এটা তখনই সম্ভব যখন মানুষ কী করতে পারবে, ডিএনএর যে কেমিস্ট্রি রয়েছে সেই কেমিস্ট্রিকে অল্টার অর্থাৎ চেঞ্জ করতে পারবে। দিস প্রসেস ইনভলভস দ্য ইউজ অফ রেস্ট্রিকশন অ্যান্ড এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা এই পদ্ধতিটার সঙ্গে যুক্ত রয়েছে কে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ডিএনএ লাইগেজ। ওকে, তারা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ করছে একটা নির্দিষ্ট ডিএনএ সাইটকে, স্পেসিফিক সাইট রেস্ট্রিকশন সাইটকে কাট করছে, ডিএনএ লাইগেজ জোড়া লাগাচ্ছে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্লাজমিড অর ভাইরাল ভেক্টর, অনেক ভেক্টর রয়েছে, প্লাজমিড রয়েছে, ফেজমিড রয়েছে, কসমিড রয়েছে, আবার ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম রয়েছে, আবার ইউক্যারিওটিক ভেক্টর রয়েছে যেমন হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এই সমস্ত ভেক্টরগুলো রয়েছে।
আইসোলেট অ্যান্ড ফেরি দ্য ফরেন ডিএনএ ইনটু দ্য হোস্ট। এইসব ভেক্টরগুলোর কাজ হচ্ছে গিয়ে এরা কী করছে, ফেরি করা, অর্থাৎ নিয়ে যাচ্ছে কাকে, ফরেন ডিএনএ পার্টিকেলকে ইনটু দ্য হোস্ট সেল। এক্সপ্রেশন অফ দ্য ফরেন জিন, তারপর কী হচ্ছে তার মধ্যে ফরেন জিনটার এক্সপ্রেশন, জিনটা থেকে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি করাচ্ছে। পিউরিফিকেশন অফ দ্য জিন, এবং যে জিনের যে প্রোটিনটা তৈরি হলো তাকে পিউরিফাইড করা হচ্ছে। দ্য ফাংশনাল প্রোটিন, যে কার্যকরী প্রোটিনটাকে, অ্যান্ড ফাইনালি মেকিং এ সুইটেবল ফর্মুলেশন ফর মার্কেটিং। মানে এখানে বলা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, লাইগেজ এবং একটা নির্দিষ্ট সুইটেবল ভেক্টরের মাধ্যমে ফরেন ডিএনএটাকে হোস্ট অর্গানিজমের মধ্যে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং সেখানে তার ফাইনাল প্রোডাক্ট বের করা হচ্ছে, তারপর সেটাকে সাথে ভালো করে পিউরিফাইড করে প্রসেসিং করে সেটাকে মার্কেটিং করা হচ্ছে। লার্জ স্কেল প্রোডাকশন ইনভলভস ইউজ অফ বায়োরিঅ্যাক্টর, এই বিশাল পরিমাণে অর্থাৎ খুব বেশি অ্যামাউন্টে তৈরি করার জন্য কী ব্যবহার করা হচ্ছে, বায়োরিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে। চলো এরপর থাকে এই চ্যাপ্টারের অনুশীলন। অনুশীলনে কী কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনগুলোর সঙ্গে অ্যান্সার সহ আলোচনা করছি। তাহলে এক নম্বর বলছে ক্যান ইউ লিস্ট 10 রিকম্বিনেন্ট প্রোটিন, 10টা রিকম্বিনেন্ট প্রোটিনের নাম বলতে বলছে, হুইচ আর ইউজড ইন মেডিকেল প্র্যাকটিস, যেগুলো মেডিকেল প্র্যাকটিসে ব্যবহার করা হয়। ফাইন্ড আউট হোয়ার দে আর ইউজড অ্যাজ থেরাপি, যেখানে কোথায় এটি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে দেখো প্রথম হচ্ছে কি ইনসুলিন। তাহলে ইনসুলিন কি ইউজ দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস মেলিটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। তারপর হচ্ছে ইন্টারফেরন আলফা, এগুলো সব কিন্তু বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। ইন্টারফেরন আলফা ইউজ ইন ক্রনিক হেপাটাইটিস সি, ক্রনিক মানে কি দীর্ঘস্থায়ী যে হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশন, যে হেপাটাইটিস ডিজিজ হয় তার জন্য ইন্টারফেরন আলফা ইউজ করা হচ্ছে। ইন্টারফেরন হচ্ছে কি নর্মালি ইন্টারফেরন আমাদের ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট ইন্টারফেরন এখানে হেপাটাইটিস সি ভাইরাসের এগেনস্টে ব্যবহার করা হয়। ইন্টারফেরন বিটা, এটা কি করছে, ইউজড ফর হারপিস অ্যান্ড ভাইরাল এন্টেরিটিস, অর্থাৎ এটা আমাদের ক্ষুদ্রান্তের যে রোগ অর্থাৎ ডাইজেস্ট সিস্টেমের যে রোগ এবং সাধারণত কী করছে, হারপিস সিমপ্লেক্স ভাইরাসের এগেনস্টে কাজ করছে। কোয়াগুলেটিং ফ্যাক্টর 7, এই কোয়াগুলেটিং ফ্যাক্টর মানে কি, যেটা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে, এটা হিমোফিলিয়া এর এগেনস্টে কাজ করছে। আবার কোয়াগুলেশন ফ্যাক্টর 9, যেটা হিমোফিলিয়া বি এর জন্য কাজ করছে। ডিএনএজ 1, ডিএনএজ কাজ কি, ডিএনএজ হচ্ছে কি একটা এন্ডোনিউক্লিয়াস, যেটা তোমার হচ্ছে ডিএনএকে র্যান্ডামলি তোমার নন স্পেসিফিক্যালি যে কোনো জায়গা থেকে কাটতে পারবে, সেটা সিস্টিক ফাইব্রোসিস ডিজিজ কিওর করার জন্য ব্যবহার। এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার একটা। অ্যান্টি থ্রম্বিন 3, এমনকি প্রিভেন্ট ব্লাড ক্লট, আমাদের শরীরের মধ্যে যাতে রক্ত জমাট না বেঁধে যায় সেটাকে রক্ষা করার জন্য অ্যান্টি থ্রম্বিন 3 ব্যবহার করা হয়। বভিন গ্রোথ হরমোন, বভিন গ্রোথ হরমোন এটা গ্রোথ হরমোন, যেটা হচ্ছে ইউজড ইন ইনক্রিজিং মিল্ক ইয়েল্ড, অর্থাৎ এটা হচ্ছে কোনো অ্যানিমালের মধ্যে যদি বভিন গ্রোথ হরমোন দেওয়া হয় তাহলে তার মিল্ক প্রোডাকশনটা বেড়ে যায়। 9 নম্বর হচ্ছে কি হিউম্যান রিকম্বিনেন্ট গ্রোথ হরমোন, অর্থাৎ বিশেষ করে ইঁদুরের মূত্রে তোমার এই হরমোনটা তৈরি করা হয়, যার ফলে কি এটা আমাদের মানুষের গ্রোথ হরমোন হিসেবে কাজ করে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ট্রিটমেন্ট অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন, অর্থাৎ আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াম রয়েছে সেখানে কোনো ইনফ্রাকশন হয় সেটাকে ট্রিটমেন্ট করার জন্য টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ব্যবহার করা হয়, এটা তৈরি করা হয়। ইন্টারলিউকিন ইউজ দ্য ট্রিটমেন্ট অফ ভ্যারিয়াস টাইপ অফ ক্যান্সার, ইন্টারলিউকিন হচ্ছে আমাদের লিভারে তৈরি এক ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স, যেটা তোমার কী হচ্ছে ক্যান্সার তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে ইনসুলিন, ইন্টারফেরন আলফা, ইন্টারফেরন বিটা, কোয়াগুলেশন ফ্যাক্টর 7, কোয়াগুলেশন ফ্যাক্টর 9, ডিএনএজ 1, অ্যান্টিথ্রম্বিন 3, বভিন গ্রোথ হরমোন, হিউম্যান রিকম্বিনেন্ট গ্রোথ হরমোন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এখানে হচ্ছে কি এখানে যে 11খানা কী রয়েছে বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট, যেগুলো সিনথেটিক্যালি অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি করা হয়। মেক এ চার্ট উইথ ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন শোয়িং এ রেস্ট্রিকশন এনজাইম, the substrate DNA on which it acts, the site at which it cuts DNA and the product তাহলে এখানে বলছে কি একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম বলো, এনজাইম যেটা তোমার স্পেসিফিক সিকোয়েন্সে কাট করছে, কাট করার ফলে সেখানে তার প্রোডাক্ট তৈরি করছে। যেমন ধরুন এখানে দ্য নেম অফ দ্য রেস্ট্রিকশন এনজাইম BAMH1, ব্যাম হচ্ছে কি BAMH1 রয়েছে। আবার তোমার এই সাবস্ট্রেট ফর BAMH1 এনজাইম GGATCC, অর্থাৎ এর সিকোয়েন্স 5' to 3' আর 5' to 3', অর্থাৎ BAMH1 এর যে তোমার ব্যাসিলাস ব্যাকটেরিয়া তার যে সিকোয়েন্স স্পেসিফিক কাট করবে সেটা হচ্ছে GGATCC। এই জি আর জি দুটো জি এর মধ্যবর্তী অংশ কাট করবে, তার ফলে এখানে যে এন্ড প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি স্টিকি এন্ড,
ক্লিয়ার? এখানে স্টিকি এন্ড প্রোডাক্ট তৈরি হবে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ফ্রম হোয়াট ইউ হ্যাভ লার্নড ক্যান ইউ টেল হোয়েদার এনজাইমস আর বিগার অর ডিএনএ ইজ বিগার ইন মলিকুলার সাইজ। এখানে বলছে তুমি কি বলতে পারো যে একটা ডিএনএ সাইজ বড় হবে না একটা এনজাইম? তার একটা এনজাইম আসলে একটা জিন কি? জিন হচ্ছে এমন একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা একটা নির্দিষ্ট প্রোটিন বা একটা নির্দিষ্ট এনজাইমের বার্তাকে বহন করে, আর জিন হচ্ছে ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে ডিএনএটা হচ্ছে বড় সাইজের হয় এবং জিন বা এনজাইমটা হচ্ছে ছোট সাইজের হয়। তাহলে দেখা যায় এখানে কি বলছে, এনজাইমস এন্ড ডিএনএ বোথ হ্যাভ হাই মলিকুলার ওয়েট। এনজাইম ও ডিএনএ দুজনের কি রয়েছে, মলিকুলার ওয়েটটা অনেক হাই। ডিএনএ ইজ আওয়ার জেনেটিক ম্যাটেরিয়াল, এনজাইম অ্যাক্ট এজ এ ক্যাটালিস্ট ফর বায়োলজিক্যাল রিয়াকশন। মানে হচ্ছে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, যেখানে তোমার হচ্ছে এনজাইমটা কি করছে, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট অর্থাৎ জৈব অনঘটক রূপে কাজ করে। ইট ইনক্রিজ দ্য রেট অফ বায়োলজিক্যাল রিয়াকশন, যেটা বায়োলজিক্যাল রিয়াকশনের রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে। ডিএনএ ক্যারিজ আওয়ার জেনেটিক ইনফরমেশন, ডিএনএ আমাদের কি করে, জিনগত ইনফরমেশনকে ক্যারি করে। দ্য সাইজ অফ ডিএনএ ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট ভিন্ন ধরনের অর্গানিজমের মধ্যে এই ডিএনএ সাইজটা ভিন্ন ভিন্ন হয়। দ্য লেন্থ অফ ডিএনএ মলিকুলস ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ পেয়ার অফ নাইট্রোজেন বেস। তাহলে এখানে কতগুলো নাইট্রোজেন বেস পেয়ার হয় তার উপর নির্ভর করে কি হয়, ডিএনএ সাইজ নির্ধারিত হয়। ইফ উই টেক অ্যান এক্সাম্পল অফ ব্যাকটেরিয়া ইকোলাই, যদি এসেরিয়া কোলাই ব্যাকটেরিয়া তোমার ডিএনএর নাম ধরা হয়, তাহলে সেটা অন্তত 90 লাখ বেস পেয়ার এখানে রয়েছে। আমাদের ক্ষেত্রে যেমন তোমার 6.4 ইন্টু 10⁹ বেস পেয়ার রয়েছে আমাদের ডিএনএর ক্ষেত্রে, হিউম্যান ডিএনএর ক্ষেত্রে। দ্য এনজাইম আর মেড বাই প্রোটিনস, তাহলে এনজাইমগুলো কোথায় তৈরি হচ্ছে, প্রোটিন থেকে তৈরি হচ্ছে। অ্যান্ড প্রোটিনস আর মেড বাই অ্যামাইনো অ্যাসিড, এবং প্রোটিনগুলো আবার তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে। দ্য অ্যাভারেজ নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড ইন এনজাইম ইজ 100 to 1000। বলছে কি যে আমাদের যে এনজাইমগুলো তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, প্রোটিনগুলো তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এবং একটা প্রোটিন বা একটা এনজাইমের সাইজ হচ্ছে কত, যেখানে 100 থেকে 1000টা অ্যামাইনো অ্যাসিড থাকবে। সো অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড in the proteins and the number of nitrogen based, we can conclude that molecular size of DNA is much more greater than proteins। অর্থাৎ ডিএনএ হচ্ছে নাইট্রোজেন বেস পেয়ার সহযোগে গঠিত, এটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিডের সহযোগে গঠিত, এবং ডিএনএর সাইজ হচ্ছে প্রোটিনের চেয়ে অনেকটাই বড়। We can also conclude that DNA is bigger than enzymes on the basis of the concept small DNA segments that are called genes। তাহলে আমরা এটা আগে বললাম যে ডিএনএর একটা স্মল সেগমেন্টের নাম কি, জিনস। আর প্রোভাইড আর একটা জিন কি করে, একটা এনজাইম, ওয়ান জিন ফর ওয়ান এনজাইম হাইপোথিসিস বা ওয়ান জিন ফর ওয়ান প্রোটিন হাইপোথিসিস যদি পড়া যায়, দেখতে পাওয়া যায় একটা জিন থেকে একটা এনজাইম তৈরি হচ্ছে বা একটা জিন থেকে একটা প্রোটিনের তৈরি হচ্ছে, কিন্তু একটা ডিএনএ অনেকগুলো জিন নিয়ে তৈরি হচ্ছে, তাই ডিএনএ হচ্ছে বিগার দেন এনজাইম। এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসছে আমরা 4 নম্বরে, হোয়াট উড বি দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হিউম্যান ডিএনএ ইন হিউম্যান সেল। মানে একটা মানুষের যে কোষের মধ্যে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএর মোলার কনসেন্ট্রেশন অর্থাৎ মোলার গাঢ়ত্ব কত রয়েছে, আণবিক গাঢ়ত্ব কত রয়েছে। দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হিউম্যান ডিএনএ ইন হিউম্যান ডিপ্লয়েড সেল ইজ এজ ফলোজ। কীভাবে বের করতে হবে, এই ফর্মুলাটা দেখো, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম, আমাদের যে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে দি অ্যাভোগাড্রো নাম্বার, আণবিক নাম্বার। তাহলে 46 6.023 মানে এটা রেজাল্ট হচ্ছে 2.77 10⁻18। তাহলে যদি মোলার কনসেন্ট্রেশন অফ ডিএনএ ইন হিউম্যান সেল বলা হয়, তাহলে সেটার মান হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কি হচ্ছে, এটা 2.77 10⁻18 হচ্ছে মোল কনসেপ্ট, মোলস। 5 নম্বর কোয়েশ্চেন বলছে, ডু ইউক্যারিওটিক সেল হ্যাভ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ইউক্যারিওটিক কোষে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ থাকে? জাস্টিফাইড আছে নো, কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কোহেন অ্যান্ড বায়ার এটা আবিষ্কার করেছিল কোথায়, ইকোলাইয়ের উপরে যখন গবেষণা করছিল। দেখলো যে যখন ব্যাকটেরিওফেজ ভাইরাস ইকোলাইকে অ্যাটাক করছে, তো এটা দুটো এনজাইম রয়েছে, একটা হচ্ছে কি ইকোলাই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে মডিফাই করছে, আর আরেকটা গিয়ে তোমার ভাইরাস ডিএনএটাকে ক্লিপ করে কেটে দিচ্ছে। তা এটা পাওয়া গেছিলো কোথায়, এটা হচ্ছে পাওয়া গেছিলো কোথায়,
ইউক্যারিওটিক সেলের মধ্যে, প্রোক্যারিওটিক সেল কোষের মধ্যে। এখানে বলছে নো ইউক্যারিওটিক সেল ডু নট হ্যাভ রেস্ট্রিকশন, ইউক্যারিওটিক সেলের কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নেই। দিস ইজ বিকজ দ্য ডিএনএ অফ ইউক্যারিওট ইজ হাইলি মিথাইলেটেড বাই মডিফিকেশন এনজাইম। যখন একটা ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াল সেলকে অ্যাটাক করে তখন ব্যাকটেরিয়া কী করে, নিজের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএটাকে মিথাইলেজ এনজাইমের মাধ্যমে মিথাইলেশন ঘটিয়ে দেয়, অর্থাৎ ডিএনএর মধ্যে মিথাইল যুক্ত করে। তারপরে কী হয়, তার স্পেসিফিক রেকগনিশন সাইট আর থাকে না, না থাকার জন্য কী করছে, সে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেই ডিএনএটাকে শনাক্ত করতে পারে না বলে ওর ভাইরাল ডিএনএটাকে কাট করে দেয়। এবার নেক্সট কোয়েশ্চেন 6 নম্বরে চলে এসো। বিসাইড বেটার এরেশন অ্যান্ড মিক্সিং প্রপার্টিজ, হোয়াট আদার অ্যাডভান্টেজ ডু স্টির ট্যাঙ্ক বায়োরিয়েক্টর হ্যাভ ওভার সেক ফ্লাস্ক? মানে বলছে যে বায়োরিয়েক্টর ব্যবহার করে, স্টির মানে যেখানে সব কিছু নাড়ানো যায় বা চলমান ট্যাঙ্ক বলা হচ্ছে এটাকে। ও এখানে এর মানে কী হচ্ছে যে এখানে কি প্রপার এরেশন অর্থাৎ বায়ু চলাচল ঠিক রাখা হয় এবং মিক্সিং প্রপার্টি অর্থাৎ ইম্পেলার যুক্ত করা হয় যাতে মিক্স হয়, এবং আরও রয়েছে যাতে ফোম জমা হতে না পারে, যাতে তোমার হচ্ছে কি পিএইচ লেভেলকে ঠিক রাখা হয়, টেম্পারেচার ঠিক রাখা হয়। স্টির ট্যাঙ্ক বায়োরিয়েক্টর আর ডেভেলপ ফর লার্জ স্কেল প্রোডাকশন অফ বায়োটেকনোলজি, বায়োটেকনোলজির প্রোডাক্টগুলোকে বেশি মাত্রায় তৈরি করার জন্য আমাদের স্টির বায়োট্যাঙ্ককে ব্যবহার করা হয়। বাট দ্য সেক ফ্লাস্ক মেথড ইজ ইউজড ফর স্মল স্কেল প্রোডাকশন, কিন্তু সেক ফ্লাস্ক যেটা ফ্লাস্কের মতো সাইজ যেটা সেটা স্বল্প তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে কী কী স্টির বায়োরিয়েক্টর অ্যাডভান্টেজগুলো কী কী রয়েছে দেখো। টেস্টিং অ্যান্ড স্যাম্পলিং প্রসেস, স্মল অ্যামাউন্ট অফ কালচার ক্যান বি ড্রন আউট ফ্রম দ্য রিয়েক্টর, অর্থাৎ এখানে কন্টিনিউয়াস কালচার করা। কন্টিনিউয়াস কালচার বলতে তোমার ফ্রেশ মিডিয়ামকে তোমার ওই এর মধ্যে অ্যাড করা হয় এবং যেটা মানে অলরেডি ডাইজেস্টিভ মিডিয়াম হয়ে গেছে অর্থাৎ ওয়েস্ট মিডিয়াম হয়ে গেছে সেটাকে বের করে দেওয়া হতে পারে। প্রেজেন্স অফ কন্ট্রোল সিস্টেম রেগুলার পিএইচ এবং টেম্পারেচারকে মেনটেন করার জন্য সেই সুবিধা আছে এখানে। টু রেগুলেট দ্য ফোম অর্থাৎ উপরে যাতে ফেনা জমা না হয়ে যায় সেটা কী করতে হবে, সেটাকে বাইরে ফেলার জন্য সে ব্যবস্থা, বের করে দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এবার 7 নম্বর কোয়েশ্চেনে চলে এসছো, বলে কালেকটিভ 5 এক্সাম্পল অফ প্যালিন্ড্রোমিক, মানে 5টা এক্সাম্পল লিখো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বাই কনসাল্টিং ইউর টিচার, তোমার শিক্ষকের সঙ্গে কনসাল্ট করে। বেটার ট্রাই টু ক্রিয়েট এ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বাই ফলোয়িং বেস পেয়ার। তাহলে দেখো বলে কমপ্লেন এ সিকোয়েন্স অফ ডিএনএ দ্যাট রিডস দ্য সেম ওয়েদার, মানে এমন একটা সিরিজ 5 প্রাইম থেকে 3 প্রাইম বা তুমি 3 প্রাইম থেকে 5 প্রাইমে যখন যাবে তখন একই রকমের জিনিস পাবে, সেটাই হচ্ছে তোমার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে দেখো এখানে হিন্ট 3 হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা 3, এই যে সিকোয়েন্স, এর সিকোয়েন্সটা কি দেখো এখানে, এটা হচ্ছে সিকোয়েন্স হচ্ছে কি AAGCTT, এটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ইকো R1, ইকো এর সাথে কে কোলে R1, এখানে দেখো সিকোয়েন্স GAATTC। আবার ট্যাগ থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া ট্যাগ পলিমারেজ, তার ক্ষেত্রে TCGA, ওকে। ALU1 আর্থোব্যাক্টার লুটেশন ACGCGT, ওকে। আবার BAMH1 ব্যাসিলাস অ্যামাইলো লিকুইফেসিয়েন্স CCTAGGATCC, এগুলো হচ্ছে সব প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্যান ইউ রিকল মিওসিস অ্যান্ড ইন্ডিকেট অ্যাট হট স্টেজ রিকম্বিনেন্ট ডিএনএ ইজ মেড? তাহলে মিওসিসের কোন স্টেজে রিকম্বিনেন্ট তৈরি হচ্ছে? আমাদের নর্মালের ক্ষেত্রে মিওসিসের প্যাকাইটিন স্টেজ যেটা রয়েছে সেখানে, মিওসিস 1-এর প্রোফেজ দশার প্যাকাইটিন স্টেজে, যেখানে তোমার ক্রসিং ওভার ঘটবে। মিওসিস ইজ এ প্রসেস ইনভলভিং রিডাকশন ইন দ্য কোয়ান্টিটি অফ জেনেটিক মেটেরিয়াল। তাহলে মিওসিস হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কী হচ্ছে, তোমার ডিএনএর পরিমাণটা কমে যাচ্ছে। প্যাকাইটিন ইভেন্ট, তাহলে কী হলো প্যাকাইটিন দশা ইভেন্ট অফ প্রোফেজ 1 ক্রোমোজোম ক্রস ওভার হোয়ার ইন দ্য এক্সচেঞ্জ অফ সেগমেন্ট, তাহলে কি সেই সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স বা সাইনাপসিস কখন ঘটছে, যখন তোমার প্যাকাইটিন দশা প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় এই ঘটনাটা ঘটছে, যেখানে ক্রোমোজোমের সেগমেন্ট নন সিস্টার ক্রোমাটির মধ্যে, যেখানে কি হচ্ছে এই যে নন সিস্টার ক্রোমাটিড, এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে প্যাকাইটিন উপদশায় কি হচ্ছে তোমার ক্রসিং ওভার যখন ঘটছে, সেক্ষেত্রে তোমার নতুন ডিএনএ তৈরি হচ্ছে। ক্লিয়ার? লিডস অফ ফর্মেশন রিকম্বিনেন্ট ডিএনএ, তাহলে এখানে এই ডিএনএ সেগমেন্ট এখানে ছিল, এখানে চলে আসলো, তার ফলে কি হলো নতুন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। 9 নম্বর, ক্যান ইউ থিঙ্ক অ্যান্ড অ্যান্সার হাউ এ রিপোর্টার জিন enzymes can be used to monitor transformation
of host cell by foreign DNA in addition to selectable marker. রিপোর্টের এনজাইমগুলো কীভাবে ব্যবহার করছে টু মনিটর, লক্ষ্য করার জন্য, দেখার জন্য ট্রান্সফরমেশন অফ হোস্ট সেল বাই ফরেন ডিএনএ, মানে সিলেক্টেবল মার্কার ব্যবহার করে আমরা কীভাবে দেখছি যে হোস্টেলের মধ্যে যখন ডিএনএটাকে রিকম্বিনেন্ট ডিএনএটাকে ট্রান্সফার করছি, সেই রিকম্বিনেন্ট ডিএনএটা আবার তোমার করছে, কপি তৈরি করছে। Well, they act as a selectable marker to determine whether the host cell has taken up the foreign DNA or the foreign gene get expressed in the cell. তাহলে এখানে সিলেক্টেবল মার্কার বলতে যেমন অ্যাম্পিসিন রেজিস্ট্যান্ট জিন বা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন বা ক্লোরামফেনিক্যাল রেজিস্ট্যান্ট জিন, এগুলো কী করছে যে এই ফরেন ডিএনএটা হোস্টেলের মধ্যে ঢুকছে এবং সেখানে এক্সপ্রেস হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ধারণ করছে। দ্য রিসার্চার্স প্লেসেস দ্য রিপোর্টার জিন অ্যান্ড দ্য ফরেন জিন ইন দ্য সেম ডিএনএ কনস্ট্রাক্ট। তারা কী বলছে, রিসার্চাররা কী করেছে, এই রিপোর্টার জিনকে এবং ফরেন জিনকে একই ডিএনএর মধ্যে কনস্ট্রাক্ট করে, একই ডিএনএর মধ্যে সজ্জিত করেছে, যার ফলে কেন দিস কম্বাইন্ড ডিএনএ কনস্ট্রাক্ট ইনসার্ট ইন দ্য সেল, এবং সেটাকে কী করা হচ্ছে, কোষের মধ্যে ইনসার্ট করে দেওয়া হচ্ছে। হিয়ার দ্য রিপোর্টার জিন ইজ ইউজ টু, দ্য রিপোর্টার জিনটা কী হচ্ছে, রিপোর্টার জিন ইজ ইউজড অ্যাজ সিলেক্টেবল মার্কার টু ফাইন্ড আউট দ্য সাকসেসফুল আপটেক অফ জিন অফ ইন্টারেস্ট। অর্থাৎ যে কম্বিনেন্ট ডিএনএকে মাধ্যমে আমি কী করছি, একটা জিনকে কোনো হোস্ট সেলের মধ্যে বা হোস্ট প্ল্যান্টের মধ্যে যখন ইন্ট্রোডিউস করছি, তো সেটা সাকসেসফুলি ইন্ট্রোডিউস হচ্ছে কি হয় না সেটা জানার জন্য আমাদের কী রাখছে, এই সিলেক্টেবল মার্কারটা লাগছে। সো রিপোর্টার এনজাইম ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই ট্রান্সফর্ম সেল আউট অফ নন ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া সেল। এবার রিপোর্টার এনজাইমগুলো আবার কী কাজে লাগছে, যে কোন ডিএনএটা রিকম্বিনেন্ট হয়েছে, কোন ভেক্টরটা রিকম্বিনেন্ট হয়েছে আর কোনটা হয়নি সেটাকে আলাদা করার জন্য লাগছে। নন ট্রান্সফর্ম যেমন বলছে কি, যে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কী রয়েছে, বিটা, এই যে এখানে রয়েছে কী রয়েছে, দেখো এখানে একটা জিন, এটা প্লাজমিক ভেক্টর, এখানে রয়েছে বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা জিন, গ্যালাক্টোসাইডেজ বলে একটা জিন। এরা কী করছে, যখন এখানে রিকম্বিনেশন হয় না তখন তারা ব্লু কালার দিবে, কিন্তু দেখা যাচ্ছে যখন এই বিটা গ্যালাক্টোসাইডেজ যে জিনটা ছিল সেই জিনটার মধ্যে কোনো একটা জিনিস ইনসারশন করছে, অর্থাৎ নতুন ফরেন ডিএনএ রয়েছে এখানে যখন ইনভলভ হয়ে যাচ্ছে, তখন এর কী হচ্ছে, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন ঘটছে, যার ফলে সেটা কী করছে, নো কালার, কোনো কালার দেয় না। তার ফলে আমি কী বুঝতে পারি, রিকম্বিনেন্ট এবং নন রিকম্বিনেন্টের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাবো। ল্যাকজেড বিটা গ্যালাক্টোসাইডেজ মানে হচ্ছে ল্যাকটোজেড জিন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ডেসক্রাইব ব্রিফলি দ্য ফলোইং অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশন হচ্ছে এমন একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকবে সে ভেক্টরের মধ্যে, যেটা কি এখান থেকে কী হবে, যখন হোস্টেলের মধ্যে যাওয়ার পর সেই ফরেন ডিএনএটা সেখান থেকে রেপ্লিকেশন শুরু করতে পারে। ওকে, ওই যে ওটাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে অরিজিন অফ রেপ্লিকেশন যে সিকোয়েন্স, একটা সিকোয়েন্স ফ্রম হোয়ার দ্য রেপ্লিকেশন স্টার্টস, যেখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে, অ্যান্ড অ্যানি পিস অফ ফরেন ডিএনএ ইজ লিঙ্কড টু দিস সিকোয়েন্স, এবং যে ফরেন ডিএনএটাকে আমি ইন্ট্রোডিউস করবো সেটা এর সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে। দ্য রেপ্লিকেশন অকার্স ইনসাইড দ্য হোস্ট সেল। কোথায় হচ্ছে রেপ্লিকেশনটা অকার, হোস্ট সেলের মধ্যে যখন আমি রিকম্বিনেন্ট ডিএনএটাকে পাঠিয়ে দেবো, সেখানে গিয়ে তারা কী করছে, তারা রেপ্লিকেশন করছে, ডুপ্লিকেট তৈরি করতে পারছে। Therefore, if any person wants to produce many copies of the target DNA, he should clone in a vector whose origin gives support to high copy number. এবার এই অনেক প্লাজমিড রয়েছে যাকে একটা থেকে দুটো হাই কপি তৈরি করবে, কিন্তু অনেক আছে 50 থেকে 100টা কপি তৈরি করবে, 15 থেকে 100টা কপি তৈরি করতে পারবে, হাই কপি নাম্বার তৈরি করতে পারবে। এবার বায়োরিঅ্যাক্টর, এটা হচ্ছে বায়োরিঅ্যাক্টর হচ্ছে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য, এর সাইজ কত 100 to 10,000 লিটার হয়, এবং এটা কি হচ্ছে, এটা কি লার্জ স্কেল প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়। এখানে কি হয়, নতুন মিডিয়াম অ্যাড করা হয় এবং পুরনো মিডিয়ামগুলোকে আবার বের করে দেওয়ার সিস্টেম রয়েছে। এখানে প্রোপেলার ইম্পেলারও, যার মধ্যে মিক্সিং করা হয়, প্রপার এরেশন করা হয়, পিএইচ মেনটেন করা হয়, টেম্পারেচার মেনটেন করা হয়, যাতে এর মধ্যে যে মাইক্রো অর্গানিজমটার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকানো আছে সেই মাইক্রো অর্গানিজম প্রপারলি গ্রো করতে পারে। এটা হচ্ছে বায়োরিঅ্যাক্টর।
আর ডাউনস্ট্রিম প্রসেসিং হচ্ছে যে বায়োরিঅ্যাক্টরে যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটাকে এখান থেকে আবার ইফ্লুয়েন্ট দিয়ে বের করতে হবে, বের করার পরে সেটা প্রসেস করতে হবে। কীভাবে প্রসেস করতে হবে? তার সাথে ফিল্ট্রেশন করতে হবে, ফিল্ট্রেশন, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, তারপর সেটাকে কী করতে হবে? কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করতে হবে, কোয়ালিটি প্রোডাক্ট, দেন সেটাকে আমরা কী করবো? মার্কেটিং করতে পারবো, মার্কেটিং। এটা হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। যেখানে একটা ভেক্টর কনস্ট্রাকশন করা হয়েছে, মানে এই যে এটা ফরেন ডিএনএ, এটা একটা ভেক্টর ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাকে ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকানো হয়েছে, ব্যাকটেরিয়াটা কালচার করার পর একটা বড়ো কালচার মিডিয়ামের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এই ব্যাকটেরিয়া এবং এই ফরেন ডিএনএটা তৈরি হবে। তারপর সেটাকে আলাদা করা হচ্ছে, পিউরিফিকেশন করা হচ্ছে, পিউরিফিকেশনের পরে সেটাকে পিওর সুপার কয়েল প্লাজমিড ডিএনএ তৈরি করা হয়েছে, ঠিক আছে? আলটিমেট প্রোডাক্ট আমরা পাবো। তাহলে একটা সেল থেকে দেখো কতগুলো সেল তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে কি, এক্সপ্লেন ব্রিফলি। প্রথম হচ্ছে পিসিআর। পিসিআর মান হচ্ছে পলিমারের চেইন রিয়াকশন। এটা কে আবিষ্কার করেছিল? কেরিমুলিস আবিষ্কার করেছিল। তো এর তিনটে পদ্ধতি। এখানে কি এর মান কি হচ্ছে? স্মল স্যাম্পল যদি তোমার কাছে থাকে ডিএনএর, তাহলে সেখান থেকে অনেকগুলো কপি তৈরি করা বা অ্যাম্পলিফাই করা হচ্ছে পিসিআর এর কাজ। যেমন প্রথমে দেখো, প্রথমে একটা ডিএনএ আছে, এটাকে হিট যখন দেওয়া হলো 56 ডিগ্রি টেম্পারেচার দেওয়া হলো মোটামুটি, বা 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হলো, তখন সেটা ডিন্যাচুর হয়ে গেল, তার মধ্যকার যে হাইড্রোজেন বন্ড সেগুলো ডিন্যাচুর হয়ে গেল। তারপরে কি হলো? তারপরে দুটো প্রাইমার ইউজ করা হলো। প্রাইমার মানে হচ্ছে স্মল নিউক্লিওরাইড সিকুয়েন্স, এটা 100 to 1000 বেস পেয়ার লং হয়। এরপরে কি করা হচ্ছে? সেই ডিন্যাচুর অংশকে ট্যাগ ডিএনএ পলিমারেজ অর্থাৎ থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে ট্যাগ পলিমারেজ আইডেন্টিফাই করা হয়েছে, এবং সে ট্যাগ পলিমারেজ এবং ডিঅক্সি নিউক্লিওটাইডের উপস্থিতিতে তোমার নতুন ডিএনএ সিনথেসিস করে আবার দেখো একটা থেকে দুটো কপি নাম্বার ডিএনএ তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে কী হচ্ছে? ডিন্যাচুরেশন করা হলো, অ্যান্ডলিং করা হলো, তারপর সাথে এক্সটেনশন করা হলো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি, রেস্ট্রিকশন এনজাইম। এগুলোর উপরে কিন্তু টিকা রাখতে হবে। রেস্ট্রিকশন এনজাইম, তাহলে রেস্ট্রিকশন এনজাইম আর কি, যে এনজাইমটা একটা নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সকে একটা নির্দিষ্ট জায়গায় কাট করতে পারে তাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম বলি। রেস্ট্রিকশন এনজাইম সাথে 4 থেকে 8 বেস পেয়ার যুক্ত হয়, এবং এটা প্রথম কোহেন এবং বায়ার প্রথম এটা ডিসকভার করেছিল। রেস্ট্রিকশন এনজাইম ক্যাটাগরাইজ বা এক্সোনিউক্লিয়েজ। এক্সোনিউক্লিয়েজ মানে হচ্ছে কি, যেটা তোমার ডিএনএর 5 প্রাইম বা 3 প্রাইম এন্ড থেকে ফসফেট সুগার বন্ডটাকে ব্রেক করে। আর এন্ডোনিউক্লিয়েজ মানে এটা ডিএনএর মধ্যবর্তী অংশ থেকে ফসফেট বন্ডটাকে ব্রেক করে। আর এটা হচ্ছে কাইটিনেজ। কাইটিনেজ হচ্ছে, কাইটিন কোথায় থাকে? কাইটিন থাকে তোমার হচ্ছে ফাঙ্গাসের কোষ প্রাচীরে। এবার সেই কাইটিনকে ধ্বংস করার জন্য যে ব্যাকটেরিয়া ইউজ করা হয় তাকে বলা হচ্ছে কাইটিনেজ। ডিসকাস উইথ ইউর টিচার অ্যান্ড ফাইন্ড আউট হাউ টু ডিস্টিংগুইশ প্লাজমিড ডিএনএ এবং ক্রোমোজোমাল ডিএনএ। তাহলে একটা ব্যাকটেরিয়া যখন থাকবে, এই ব্যাকটেরিয়ার মধ্যে দুটো ডিএনএ থাকে, একটা হচ্ছে কি মেন ডিএনএ, আর একটা থাকে তোমার ছোট্ট একটা হচ্ছে প্লাজমিড ডিএনএ, অর্থাৎ প্লাজমিড ডিএনএ ছোট্ট করে। ওকে, তার প্লাজমিড ডিএনএ হচ্ছে কি ডিএনএ ইন এক্সট্রা ক্রোমোজোম, অর্থাৎ এই যে ডিএনএ আমাদের রয়েছে এই ডিএনএর বাইরে আরেকটা কোনো এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মলিকুল ইন ব্যাকটেরিয়া দ্যাট ইজ ক্যাপাবল অফ রেপ্লিকেশন, সে নিজে নিজে প্রতিলিপি তৈরি করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট অফ ক্রোমোজোমাল ডিএনএ, এবং এই ক্রোমোজোমাল ডিএনএর উপর নির্ভর করে না। ক্রোমোজোমাল ডিএনএ ইজ দ্য এন্টায়ার ডিএনএ অফ অ্যান অর্গানিজম প্রেজেন্ট ইনসাইড। এখন নর্মাল যে ডিএনএ এর মধ্যে রয়েছে আমাদের পুরো সিস্টেমের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ক্রোমোজোমাল ডিএনএ। এবার আরএনএ ডিএনএ, তাহলে আরএনএ যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আরএনএ হচ্ছে তোমার এরকমভাবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকবে, এরকমভাবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকবে আরএনএ। থাকে। এবার ইট কন্টেন্টস রাইবোজ সুগার, তাহলে আরএনএর ক্ষেত্রে কী হয়? আরএনএর ক্ষেত্রে রাইবোজ সুগার থাকে এবং ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, মানে এখানে থাকে, এখানে ডিফারেন্সটা এই যে সুগার 5 কার্বনযুক্ত সুগার দু ক্ষেত্রে থাকছে, কিন্তু আরএনএর ক্ষেত্রে কী হচ্ছে? আরএনএর ক্ষেত্রে এই যে 1 নম্বর কার্বন 2 3 4 5 CH2O3। এবার আরএনএর ক্ষেত্রে কী হচ্ছে? আরএনএর ক্ষেত্রে কী হচ্ছে? এই 2 নম্বর কার্বনটা হচ্ছে এখানে কি থাকছে? হাইড্রক্সিল গ্রুপ থাকছে, এবং 3 নম্বর কার্বন হাইড্রক্সিল গ্রুপ থাকছে।
কিন্তু যখন আমরা ডিএনএ যাব, তো ডিএনএর ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোক্সিল গ্রুপটা থাকবে না, অর্থাৎ এই জায়গায় এইচ থাকবে। এটা কার ক্ষেত্রে? ডিএনএর ক্ষেত্রে। এবং আরএনএর ক্ষেত্রে কি থাকবে? ওএইচ থাকবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি, দ্য পিরিমিডিন ইন আরএনএ আর অ্যাডেনিন অ্যান্ড ইউরাসিল। আরএনএতে কি থাকছে? অ্যাডেনিন, ইউরাসিল থাকছে, এখানে অ্যাডেনিন, থাইমিন থাকছে। আরএনএ ক্যান নট রেপ্লিকেট, আরএনএ নিজে থেকে নিজেকে রেপ্লিকেট করতে পারে না। ডিএনএ মলিকুলস হ্যাভ দ্য এবিলিটি টু রেপ্লিকেট, ডিএনএ মলিকুল নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। ইট ইজ কম্পোনেন্ট অফ দ্য রাইবোজোম। আরএনএ হচ্ছে কি? রাইবোজোম। এই যে আমাদের রাইবোজোমগুলো রয়েছে, ধরুন রাইবোজোম, এই রাইবোজোমগুলো কী দিয়ে তৈরি থাকে? এটা 16S রাইবোজোমাল আরএনএ প্লাস প্রোটিন, এখানে 23S রাইবোজোমাল আরএনএ, তারপর হচ্ছে 5S রাইবোজোমাল আরএনএ। এভাবে তোমার আরএনএ দ্বারা তোমার কি রাইবোজোমগুলো তৈরি থাকে। এই কম্পোনেন্ট অফ ক্রোমোজোম। এবার এক্সোনিউক্লিয়াস এনজাইম, তাহলে এক্সোনিউক্লিয়াস হচ্ছে এমন একটা এনজাইম যেটা তোমার কি ডিএনএকে তার 5' বা 3' এন্ড থেকে ব্রেক করবে। কিন্তু এন্ডোনিউক্লিয়াস হচ্ছে কি ডিএনএর মধ্যবর্তী যে কোনো অংশের সাথে রেস্ট্রিকশন সাইটে সেটা কাট করতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে, এবং কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কী ধরনের ভিডিও তোমাদের চাই, তোমাদের প্রবলেমগুলো আমাকে লিখে পাঠাও কমেন্ট বক্সে, যার ফলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে দিতে পারবো। কারণ সামনে নিট এক্সাম এবং আরও বিভিন্ন ধরনের মেডিকেল, নার্সিং এক্সামগুলো পড়ে আছে, তাই তোমাদের যেগুলো যে টপিকের সমস্যা আছে সেগুলো আমাকে লিখে পাঠাও, আমি সেই হিসেবে ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ অ্যাগেইন।